এক্সেল শিটটা আপলোড করার পর ওকে নেক্সট বাটনে ক্লিক করলে ওই পেজটা চেঞ্জ হয় না, ওই পেজেই থাকে, একটু দেখাই দিন। এক্সেল শিট আপলোড করার পর নেক্সট বাটনে ক্লিক করলে এরকমই থাকে, আর কোনো কিছু চেঞ্জ হয় না? ওইরকমই থাকে, মানে অন্য কোনো পেজে যায় না। আপনার ক্যাটালগ চেক করছেন, তারপর যে ক্যাটালগ প্রোডাক্টগুলো গেছে কিনা? জি ভাই, আমার সব চেক করে দিচ্ছি। আচ্ছা, আপনার ক্লাস শেষে আমাকে নক দিন, আমি ডেস্কে দেখে দেবো নাকি সমস্যা, ঠিক আছে? ওকে ভাই, ঠিক আছে। ওকে, ঠিক আছে। আচ্ছা, ওকে, বাকি কোশ্চেনগুলো আমরা নিব, বাট আমরা আজকে ক্লাস শুরু করি, ঠিক আছে? দেন আমরা ক্লাস শেষের দিকে বাকিগুলো নিয়ে আলোচনা করবো, কোনো সমস্যা নেই। ওকে, তো আমরা আজকে বলতে পারেন যে গত ক্লাসে দেখছিলাম বিজনেস সেটিং এর সবথেকে ইম্পর্টেন্ট টপিক। আজকে আমরা দেখব হচ্ছে বিজনেস ম্যানেজারের সবথেকে ইম্পর্টেন্ট টপিক, অর্থাৎ সম্পূর্ণ ফেসবুক মার্কেটিং এর সবথেকে ইম্পর্টেন্ট ক্লাসটা আজকে হতে যাচ্ছে, ঠিক আছে? সো সবাই মনোযোগ দিয়ে দেখবেন, কোশ্চেন থাকলে কোশ্চেন করবেন, বাট চেষ্টা করবেন একটু কম করার, কারণ অনেক কোশ্চেন অ্যান্সার আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে? সো আগে থেকে চিন্তা করার দরকার নেই, জাস্ট যতটুকু দেখবো অতটুকুর ভিতরেই চিন্তা রাখবেন, বেশি চিন্তা করতে গেলে তখন আউলে ফেলবেন। ওকে, আচ্ছা, এটা আমি ডিরেক্ট করি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। সেকেন্ড, এটা আমি রিঅ্যাক্টিভ করে দিই। ওকে, লোড হচ্ছে। আচ্ছা, এটা একটু ওয়েট করবেন, সম্পূর্ণটা লোড হয়ে গেলে আমাদের ক্লিয়ার হয়ে যাবে সব। আচ্ছা, এগুলো বিজনেস ম্যানেজারটা আমি চেঞ্জ করে নিচ্ছি, একটু ওয়েট করবেন আপনারা, এখনো ক্লাস আমি শুরু করিনি। আমি দেখি বিজনেস ম্যানেজার কোনটা অ্যাক্সেস আছে। সেটাও হবে না। ক্লাস একজন মেবি জয়েন করছেন। ওকে, ঠিক আছে, এক সেকেন্ড। এটা ঠিক আছে, এটা দিয়ে আমরা করতে পারবো। তো যেটা ক্লাস আমাদের সেটা হচ্ছে অ্যাডস ম্যানেজার। তো নরমালি আমরা হচ্ছে লাস্ট ক্লাসগুলোতে দেখেছিলাম বিজনেস সেটিংস। ওকে, তো বিজনেস সেটিংস এর মোটামুটি যেগুলো আপনাদের আগের ক্লাসে দরকার ছিল সেগুলো দেখানো হয়েছে। এখন এখানে কিছু পার্ট বাকি আছে যেগুলো আমাদের আপকামিং ক্লাসে লাগবে। ওকে, তো আপাতত এখানে আমাদের কোনো কাজ নেই। আমরা হচ্ছে আজকে চলে যাবো অ্যাডস ম্যানেজারে, যেখানে ক্লিক করলে দেখতে পাবেন অ্যাডস ম্যানেজার। তো এই অ্যাডস ম্যানেজার জিনিসটা কি, আপনাদের কি কারো কোনো ধারণা আছে যে অ্যাডস ম্যানেজার এটার কাজ কি? মানে ম্যানেজ করা কোনো কিছু বা লোকেশনের ব্যাপারটা এখানে দেখা হয় আর কি। আচ্ছা, আমি বিষয়টা একদম ক্লিয়ার করে দিচ্ছি। আমরা যেরকম হচ্ছে পেজ প্রমোট করতাম বা বুস্ট করতাম দেখেছিলাম সেকেন্ড ক্লাসে, অর্থাৎ অ্যাডভার্টাইজিং করতাম পেজের মাধ্যমে, সরাসরি পেজ থেকে। তো ওই অ্যাডভার্টাইজিং এর কাজটা এই বিজনেস ম্যানেজার থেকেও করা যায় অ্যাডস ম্যানেজারের মাধ্যমে, আর অনেক ভালোভাবে করা যায়। যেমন ওইখানে আমরা কিছু কিছু কাজ করতে পারতাম না, সেটা আমরা হচ্ছে এখানে করতে পারবো। আর এখান থেকে আমরা যে অ্যাডগুলো রান করি সেগুলোকে বলা হচ্ছে অ্যাডস ক্যাম্পেইন। তো আমাকে কেউ বলতে পারবেন যে নরমালি প্রমোট বা বুস্ট আর ক্যাম্পেইনের ভিতরে পার্থক্যটা কি?
ক্যাম্পিংটা হচ্ছে আমাদের যে লোকেশন ঠিক করা বা সমুদ্র মানুষকে ঠিক করা, যেভাবে আমরা ডোমেইন ঠিক করেছি, ওই ডেমোগ্রাফি করেছিলাম, ওইগুলো কি আর বুস্টটা করে নর্মালি বুস্ট করে দিলে অল্প মানুষের কাছে পৌঁছায়। এখানে আমরা সমস্ত ট্রাফিককে জানতে পারবো। আচ্ছা, মোটামুটি কাছাকাছি গেছেন, বাট আসলে জিনিসটা ওরকম না। কাজ দুটোর অলমোস্ট সেমই, বাট পার্থক্যটা কোথায় সেটা একটু আমি বলি। আপনাদের যখন আপনারা হচ্ছে কি বলে ফোনে টাকা লোড করতে দোকানগুলোতে যান, বা বিকাশে ক্যাশ আউট বা ক্যাশিং করতে যখন বিকাশের দোকানগুলোতে যান, ওই টাইমে দেখবেন, আপনি তো ইন্ডিয়ান, আপনাদের যে পেটিএম আছে, যাই হোক, তো এইসব জায়গায় যখন আপনারা যান তখন হচ্ছে আপনারা দেখবেন যে তাদের দোকানে হচ্ছে যে ডেস্ক থাকে বা টেবিল থাকে, সেখানে কিছু হচ্ছে পোস্টার লাগানো থাকে, প্যাকেজের বিভিন্ন প্যাকেজ থাকে, অফার থাকে, বা হচ্ছে বিভিন্ন সিম কোম্পানির কিছু অফার বা প্যাকেজ থাকে। তো ওইখানে দেখবেন কিছু কিছু পোস্টার বা ব্যানার আছে যেগুলো আজ থেকে 3-4 বছর আগে, ওই প্যাকেজ বা অফার এখন নাই, বাট এখন আপনি দোকানে গেলে তার দোকানের চারপাশে থাকলে প্যাকেজগুলো দেখতে পারবেন। বাট আপনি যদি ওই নাম্বার ডায়াল করেন, আপনার কোনো প্যাকেজ কাজে আসবে না, কোনো অফার কাজে আসবে না। তো ওইটা যেটা করা হয়েছিল 3-4 বছর আগে, সেটা ছিল হচ্ছে প্রমোট। অর্থাৎ প্রমোট বা বুস্ট হচ্ছে যে আপনার কোনো একটা সময় ওই অফারটা ছিল, এখন আর ওইটা নেই, ওটা এখন চলে গেছে, বাট এখনো দৃশ্যমান জিনিসটা। ওকে, আর ক্যাম্পেইন জিনিসটা কি? ক্যাম্পেইনটা হচ্ছে সাপোজ ধরেন যে আমাদের একটা সিম কোম্পানি, যেমন বাংলাদেশের কথা যদি আমরা ধরি, জিপি সিম খুব পপুলার। তো ধরেন জিপি সিম কোম্পানি একটা অফার দিল তাদের কাস্টমারদেরকে যে ঈদ উপলক্ষে তারা হচ্ছে এই অফারটা পাবে বা এই প্যাকেজটা তারা পাবে, ঈদের পর আর এই প্যাকেজটা বা এই অফারটা থাকবে না। তো তখন তারা কি করলো, তাদের যারা হচ্ছে ডিস্ট্রিবিউটর আছে তাদেরকে বললো যে তোমরা হচ্ছে লোক পাঠাও বিভিন্ন দোকানে দোকানে, যারা হচ্ছে এই সার্ভিসগুলো দেয়, এবং তাদের দোকানে গিয়ে তোমরা হচ্ছে এই ব্যানারটা বা এই পোস্টারটা লাগাই আসো যে এরকম একটা অফার 1 মাস পর্যন্ত চলবে। তো তারা সেম ভাবে কাজটা করবে, করার পর যখন ঈদ শেষ হয়ে যাবে বা অফার বা প্যাকেজের মেয়াদ যখন শেষ হয়ে যাবে, তখন আর ওই আগের ব্যানারগুলোর মতো ওগুলো এখানে টেবিলের উপরে বা হচ্ছে দেয়ালের চারপাশে পড়ে থাকবে না বা লেগে থাকবে না, ওগুলো তারা আবার গিয়ে নিজ দায়িত্বে খুলে ফেলবে অথবা ছিঁড়ে ফেলে দিবে। ওই অফারটা বা প্যাকেজটা নেই, তার কারণ ওটা একটা নির্দিষ্ট সময়ের জন্য হয়েছিল, ওটা একটা ক্যাম্পেইন। তার মানে ক্যাম্পেইন হবে হচ্ছে একটা নির্দিষ্ট সময়ের জন্য, একটা নির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য। ওকে, আর বুস্ট বা প্রমোট ওইটা আমি একটা নির্দিষ্ট সময়ের জন্য করছি, বাট তারপর দৃশ্যমান থাকবে। কিন্তু যেটা আমরা ক্যাম্পেইন করবো সেটার পরবর্তীতে দৃশ্যমান থাকবে না। অর্থাৎ সাপোজ ধরেন আমি আমার পেজে একটা পোস্ট করলাম, এবার আমি পোস্ট করার পর ওই পোস্টটাকে আমি প্রমোট করলাম বা ওই পোস্টটাকে আমি বুস্ট করলাম। তো বুস্ট ধরেন আমি 10 দিনের জন্য দিয়েছি, 10 দিন শেষ হয়ে যাবে, বুস্ট শেষ। বাট আপনি যখন দিয়ে আমার পেজে আসেন, পেজে গেলে আপনার ওই পোস্ট দেখতে পাবেন যে পোস্টটা এখনো অ্যাভেলেবেল আছে বা দৃশ্যমান আছে, ভিজিবল আছে। কিন্তু আপনি যখন ক্যাম্পেইন রান করবেন তখন আপনি দেখবেন যে ক্যাম্পেইনটা ধরেন 1 মাসের জন্য দিচ্ছেন, 1 মাস শেষ হয়ে গেছে, আপনার ক্যাম্পেইন শেষ, ওই পোস্ট ওই ক্যাম্পেইনের ভিতরে যে কন্টেন্ট ছিল বা যে ইমেজ ছিল, যে ভিডিও ছিল, সেটা সম্পূর্ণ ফেসবুক দুনিয়া থেকে গায়েব হয়ে যাবে, ওইটা থাকবে না। কারণ এটা কি একটা নির্দিষ্ট সময়ের জন্য ছিল, নির্দিষ্ট একটা লক্ষ্য অর্জনের জন্য ছিল। বুঝতে পেরেছি বিষয়টা? জি ভাই। হ্যাঁ, এটাই হচ্ছে পোস্ট আর ক্যাম্পেইনের ভিতরে পার্থক্য। আর যেহেতু আমরা জানি যে আমাদের বর্তমান যে যুগ, এটা হচ্ছে ট্রেন্ডি একটা যুগ বলা চলে, যে কিছুদিন পর পর ট্রেন্ড চেঞ্জ হয়ে যায়, এক অফার অনেকদিন রাখা যায় না, প্রতি মাসে মাসে নতুন নতুন অফার দিতে হয়, নতুন নতুন আপডেট নিয়ে আসতে হয়। যার কারণে যারা হচ্ছে অনলাইন বিজনেস করে তারা প্রেফার করে বুস্টের থেকে বেশি এই ক্যাম্পেইনটা, যেটা নির্দিষ্ট সময়ের জন্য নির্দিষ্ট কিছু প্রোডাক্ট সেল করার জন্য আমরা কাজ করবো। যেমন অনলাইনে বিজনেস হওয়ার কারণে কি আপনার এখন প্রোডাক্টের কোনো লিমিটেশন নেই। আপনার যদি একটা অফলাইনে দোকান থাকতো তাহলে ঘটনাটা কি করতো, যে আপনার দোকানের জায়গা কম, আপনি এই প্রোডাক্টগুলোর বেশি প্রোডাক্ট রাখতে পারতেন না, অথবা দেখা যেত যে আপনার অত ক্যাপিটালও নাই যে আপনি অনেকগুলো প্রোডাক্ট কিনে রেখে দিতেন, অনেক ধরনের সমস্যা ছিল। বাট অনলাইনে কিন্তু এই সমস্যাটা হচ্ছে না। আপনি দেখা যায় একটা ওয়েবসাইট খুলে বসে আছেন, এবার এই ওয়েবসাইটে আপনি হাজার হাজার প্রোডাক্ট আপলোড করে রেখে দিচ্ছেন, না আপনার কোনো জায়গার অভাব আছে, না আপনার কোনো ক্যাপিটালের দরকার আছে। আপনার অর্ডার আসলে তখন নয় আপনি কিনে এনে আপনি তাকে ডেলিভারি করে দিলেন, এভাবে আপনি করতে পারেন। বা আপনার প্রত্যেকটা আইটেম 2-3টা করে আপনার কাছে মজুদ রাখলেই হয়ে যায়। ওকে, তো এটা হচ্ছে সুবিধা। তো যার কারণে কি করে, তারা হচ্ছে ক্যাম্পেইনটাকে বেশি প্রেফার করে। ওকে, ক্লিয়ার সবাই বিষয়টা? জি ভাই। ক্লাস তো অলরেডি শুরু হয়ে গেছে। একজন কোশ্চেন করছেন যে ক্লাস কখন শুরু হবে। ক্লাস অলরেডি শুরু হয়েছে, ক্লাস নিয়ে আমরা আলোচনা করতেছি। ওকে, তো আমরা তাহলে এবার বিজনেস ম্যানেজারে চলে যাই। তো নরমালি আপনারা যখন আসবেন আপনাদের এখানে ব্ল্যাঙ্ক থাকবে, এখানে কিছু থাকবে না। যেমন এখানে এর আগে 2টা ক্যাম্পেইন দেওয়া ছিল, ছোট ছোট ক্যাম্পেইন, $5 আর $10 দিয়ে। তো যাই হোক, এটা পরবর্তীতে রান করা হয়নি, ড্রাফটে রেখে দেওয়া হয়েছে। ওকে, এক্সাম্পল হিসেবে দেখানো হয়েছিল। তো আপনাদের এখানে যখন আপনারা আসবেন অ্যাডস ম্যানেজারে, তখন আপনারা এখানে ক্রিয়েট নামে একটা অপশন দেখতে পাবেন। ওকে, অথবা এখানে একটা প্লাস চিহ্ন থাকবে। যাই হোক, আপনারা ক্রিয়েটে ক্লিক করলেই হবে। তো ক্রিয়েটে যখন ক্লিক করবেন তখন আপনাদের সামনে একটা পপ আপ আসবে। পপ আপ বলতে মানে এরকম কিছু একটা আসবে আপনাদের সামনে। ওকে, তো এখানে আমাদের হচ্ছে কিছু অবজেক্টিভ আমরা দেখতে পাচ্ছি, এগুলোকে বলা হয় হচ্ছে ক্যাম্পেইন অবজেক্টিভ। ওকে, অবজেক্টিভের বাংলা হচ্ছে উদ্দেশ্য। ঠিক আছে, আর যেমন আমাদের গোল ছিল মানে কিছু লক্ষ্য ছিল পেজে,
ঠিক সেম ভাবে এখানেও কি আছে, অবজেক্টিভ মানে হচ্ছে কি উদ্দেশ্য। ওকে, তো ওইখানে আমরা জাস্ট অল্প কয়েকটা দেখছিলাম, লাইক হচ্ছে ওয়েবসাইট ভিজিটরস, দেন হচ্ছে লিড জেনারেশন, গেট মোর মেসেজেস, প্রমোট ইউর পেজ, এরকম 4-5টা হচ্ছে অপশন ছিল। বাট এখানে প্রায় 11টা অপশন আছে, যেই 11টা অবজেক্টিভ, 11টা উদ্দেশ্যে আমরা হচ্ছে কি করতে পারবো, আমাদের একটা ক্যাম্পেইন রান করতে পারবো। তো আমরা আগে একটু 11টার সাথে পরিচিত হয়ে নেই। এমনি কাজ সবই সেম, ওইখানে যেরকম দেখছিলেন না, ওরকম সবই সেম, মানে বলতে পারেন যে 95% মিল আছে, শুধু 5% এদিক সেদিক। ওকে, যাই হোক, সমস্যা নেই, আমরা দেখবো। তো এখানে প্রথম যে অপশনটা আছে সেটা হচ্ছে ব্র্যান্ড অ্যাওয়ারনেস। তো ব্র্যান্ড অ্যাওয়ারনেস অবজেক্টিভটা কখন সিলেক্ট করা হয়? সাপোজ ধরেন কোন একটা কোম্পানি, তারা মনে করেন তাদের নতুন কোন একটা প্রোডাক্ট নিয়ে আসছে, এখন তারা চাচ্ছে যে তাদের এই প্রোডাক্টটা তারা প্রমোট করবে। কেন প্রমোট করবে? তার কারণ হচ্ছে তাদের কোম্পানি যে রেপুটেড কোম্পানি সেটা সবাই জানে, মানে সবাই অলরেডি কোম্পানিটাকে চিনে, জাস্ট তারা নতুন করে একটা ব্র্যান্ড লঞ্চ করছে অথবা নতুন করে একটা প্রোডাক্ট লঞ্চ করছে, এটা শুধু এখন মানুষকে জানাতে হবে, তাহলে মানুষ এমনিই কিনবে। অর্থাৎ এটার উদ্দেশ্যটাই থাকে হচ্ছে মানুষদেরকে জানানো, অর্থাৎ তাদেরকে অ্যাওয়ার করা। ওকে, তো সেই সব ক্ষেত্রে আমরা হচ্ছে এই ব্র্যান্ড অ্যাওয়ারনেসটা ইউজ করে থাকি। এরপরে আসি আমরা হচ্ছে রিচ। রিচের কাজটা কি? রিচের কাজ হচ্ছে ম্যাক্সিমাম লোকদের কাছে পৌঁছানো, রিচের বাংলায় তো পৌঁছানো। তো রিচ অবজেক্টিভের কাজই হচ্ছে আমি একটা ক্যাম্পেইন দিব, সেই ক্যাম্পেইনের কাজ থাকবে যে এটা যত বেশি সম্ভব মানুষদের কাছে গিয়ে যেন পৌঁছায়। এখন আপনি বলতে পারেন ভাই তাহলে তো এটাই ভালো, যে যত বেশি লোকের কাছে পৌঁছাবে তত বেশি প্রমোশন হবে, বাট লাভ নাই তো। ধরেন আপনার এমন এমন লোকদের কাছে পৌঁছালো যে তারা কোনো প্রোডাক্ট নিবে না, বা তাদের কাছে আমার কোনো সেল হবে না, তখন তো আমার পৌঁছায় লাভ নাই। বাট আপনার যদি এরকম কোনো গোল থাকে যে আমার প্রোডাক্ট সেল হওয়ার দরকার নেই, জাস্ট মানুষ জানুক, তাহলে আপনি রিচ সিলেক্ট করতে পারেন। আর এখানে আপনারা খেয়াল করলে দেখবেন যে এই দুইটার সাথে অলমোস্ট 90% মিল আছে দুইটার সাথেই। ওকে, এরপর আমরা চলে যাচ্ছি ট্রাফিক। ট্রাফিক বলতে কি বোঝায়? ট্রাফিক বলতে বোঝানো হয় ওয়েবসাইটের ভিজিটরসদেরকে, অর্থাৎ যারা আমাদের ওয়েবসাইটটাকে ভিজিট করে তাদের কি বলা হয় হচ্ছে মার্কেটিং এর ভাষায় ট্রাফিক। ট্রাফিক মানে ট্রাফিক জ্যাম না। ওকে, তো যারা আমাদের ওয়েবসাইটে আসবে তাদেরকে আমরা বলবো হচ্ছে ট্রাফিক। নট অনলি ওয়েবসাইট, সাপোজ আপনার গুগল প্লে স্টোরে আপনার একটা অ্যাপস আছে, ওই অ্যাপসে যদি কেউ যায় সেও হবে ট্রাফিক, বা ধরেন আপনার মেসেঞ্জারে কেউ মেসেজ করতে আসছে সেই হবে ট্রাফিক। অর্থাৎ যারা অডিয়েন্স আমাদের হচ্ছে ওয়েবসাইট বা আমাদের ইনবক্স অথবা হচ্ছে আমাদের অ্যাপসে যাবে তারা প্রত্যেকেই হচ্ছে আমাদের ট্রাফিক। ওকে, এরপর হচ্ছে এঙ্গেজমেন্ট। আপনারা কি কখনো এরকম কোনো বিজ্ঞাপন দেখছেন? আপনার তো অ্যাডভার্টাইজিং এর সাথে কিছুদিন ধরে সম্পৃক্ত। ওকে, তো আপনারা কি এরকম কোনো বিজ্ঞাপন দেখছেন যে লাইক আপনি সকালবেলা ঘুম থেকে উঠে একবার ফেসবুকে ঢুকছেন, ফেসবুকে ঢুকে দেখলেন ওই বিজ্ঞাপনটা একবার আপনার সামনে আসছে, দেন আবার দুপুরে খাওয়া দাওয়া করার পর বিকেলে একটু রেস্ট নেওয়ার সময় আবার ফেসবুকে ঢুকছেন, আবার বিজ্ঞাপনটা আসছে, দেন রাতে ঘুমানোর আগে দেখতেছেন বিজ্ঞাপনটা আবার আপনার সামনে আসছে, এরকম বারবার আসতেছে। এরকম কি হয়েছে কখন আপনাদের সাথে? জি ভাইয়া, অবশ্যই। হ্যাঁ, ওই বিজ্ঞাপনটা জি এরকম আসছে, তার কারণ হচ্ছে ওই বিজ্ঞাপনটা যিনি দিয়েছিলেন তিনি অবশ্যই একটা অবজেক্টিভ সিলেক্ট করে দিয়েছিলেন, তাই না? তো তার অবজেক্টিভটা কি ছিল? তার অবজেক্টিভটা ছিল হচ্ছে এঙ্গেজমেন্ট। ওকে, যে এঙ্গেজমেন্ট, এটার কাজ কি? এটা হচ্ছে বিজ্ঞাপনটা তার অডিয়েন্সকে বারবার দেখাবে, বারবার দেখলে কি আমরা ওটার সাথে এঙ্গেজ হই। ধরেন আপনি সকালে একবার দেখতেন, পাত্তা দিলেন না, স্ক্রল করে চলে গেলেন, বিকেলে আবার দেখলেন, এবার পাত্তা দিলেন, আবার স্ক্রল করে চলে গেলেন, বাট রাতে যখন আবার আসবে আপনি হয়তো একবার দেখবেন যে এটা কি বারবার আসতেছে, এটা কি ভাইরাল কোনো টপিক কিনা। তো ওইটার মাধ্যমে দেখা যায় যে মানুষ বেশি বেশি করে এটার সাথে এঙ্গেজ হয়, কারণ অনেক সময় আমাদের সামনে কিছু জিনিস আসে আমরা ইগনোর করে চলে যাই, বাট পরে দেখি যে এটা আসলে খুব ইম্পর্টেন্ট কিছু একটা ছিল, তখন আমরা দেখি। যেমন এখন তো আপনারা জানেন 2 দিন পর পর বিভিন্ন জিনিস হচ্ছে ভাইরাল হয়ে যায় আমাদের ফেসবুকে, ওইটা নিয়ে 2-3 দিন ট্রেন্ড চলতে থাকে। তো এমন অনেক ভাইরাল টপিক দেখবেন আপনার সামনে ফার্স্টে আসছিল, বাট আপনি এটা অতটা গুরুত্ব দেন না, ভাবছেন স্বাভাবিক, বাট তারপর যখন আপনি মানে রাতে দেখে ঘুমাইলেন, দেন সকালে ঘুমতে করছেন, উঠে দেখলেন যে এটা সারা দেশে ভাইরাল হয়ে গেছে টপিকটা, তো আপনি তখন বলছেন যেটা তো আমি রাতে দেখছিলাম। তো এরকম আর কি বিষয়টা, যে তখন আপনি ওইটা নিয়ে খুব মানে ঘাটাঘাটি শুরু করে দেন। তো এঙ্গেজমেন্টের ক্ষেত্রে অনেকটা এরকম হয়। ওকে, আচ্ছা, এরপর হচ্ছে অ্যাপ ইনস্টল। আমাদের ক্লায়েন্ট থাকতে পারে অবশ্যই, তো ক্লায়েন্টের হচ্ছে অ্যাপস থাকতে পারে অথবা গেম থাকতে পারে। তো সে চাচ্ছে যে তার যে অ্যাপস আছে বা তার যে গেম আছে সেটাকে সে প্রমোট করতে চাচ্ছে। তো আপনার যদি কোনো অ্যাপস অথবা গেমকে প্রমোট করতে হয় সেক্ষেত্রে আপনাকে এই অ্যাডস ম্যানেজার এসে সেটা প্রমোট করতে হবে, আপনি সরাসরি পেজ থেকে পারবেন না, কারণ পেজেই অপশনটাই নাই। ওকে, তারপর হচ্ছে কি ভিডিও ভিউজ। সাপোজ আপনার ইউটিউব চ্যানেল থাকতে পারে, অথবা আপনি একটা ভিডিও বানাইছেন, ভিডিওটাকে আপনি প্রমোট করতে চাচ্ছেন, আপনার একটা শর্ট ফিল্ম আছে, আপনার একটা মিউজিক সং আছে, এগুলোকে আপনি প্রমোট করতে চাচ্ছেন ভিডিওটাকে, সেক্ষেত্রে আপনি এটা ইউজ করতে পারবেন। ওকে, এরপর আছে লিড জেনারেশন। লিড জেনারেশনের সাথে আপনারা অলরেডি পরিচিত, বিভিন্ন মানুষের তথ্য বা ডাটা কালেক্ট করার জন্য আমরা এটা ইউজ করে থাকি। দেন মেসেজ, এই অপশনটার সাথে আপনারা পরিচিত যে আমাদের অনেক মেসেজ আসবে। ওকে, এগুলো অনেকটা সেম, কিছু কিছু আছে কমন। আচ্ছা, এবার আসি আমরা এই পাশে, এখানে একটা অপশন আছে নিচের দিকে স্টোর ট্রাফিক। তো আপনারা বলতে পারেন যে ভাইয়া এই ট্রাফিক আর এই ট্রাফিক, এই দুইটা ট্রাফিকের ভিতরে পার্থক্য কি? এখানেও ট্রাফিক আছে, এখানেও ট্রাফিক আছে, দুইটার ভিতরে পার্থক্য কি? আমাকে কে বলতে পারবেন যে দুইটার ভিতরে কি পার্থক্য আছে?
হ্যাঁ, জিনিসগুলো দেখা, স্টোরে গিয়ে জিনিসগুলো দেখা, আর ওখানে লাইক করা আর ভিউ করা। না একটা হচ্ছে ফিজিক্যাল স্টোর আর একটা হচ্ছে এমনি ওয়েবসাইট ট্রাফিক। ওকে, হ্যাঁ ওনারটা ঠিক আছে। আমাদের বিভিন্ন ক্যাটাগরির ওয়েবসাইট হয়, লাইক আমি যে আপনাদের পিক্সেলের ক্লাসের সময় দেখাইছিলাম না, অটোমোবাইল, তারপর টেকনোলজি, এডুকেশন, ই কমার্স, এরকম বিভিন্ন ধরনের কিন্তু রিটেল রিলেটেড ওয়েবসাইট হয়। তো যেগুলো হচ্ছে শুধুমাত্র ই কমার্স ওয়েবসাইট বা রিটেল স্টোর, মানে অনলাইন স্টোর, যেখান থেকে আমরা প্রোডাক্ট কেনা বেচা করতে পারি, ওই ধরনের ওয়েবসাইটগুলোর ক্ষেত্রে আমরা স্টোর ট্রাফিক ইউজ করব। এছাড়া বাকি যত ধরনের ওয়েবসাইট আছে সেক্ষেত্রে আমরা শুধুমাত্র ট্রাফিক অপশনটা সিলেক্ট করব। এখন এখানে একটা কোশ্চেন আসে যে তাহলে কি আমি কোনো ই কমার্স ওয়েবসাইটের জন্য শুধু ট্রাফিক অপশনটা সিলেক্ট করতে পারবো, নাও কি আমাকে স্টোর ট্রাফিক অপশনটাই সিলেক্ট করতে হবে? এটার অ্যান্সার হচ্ছে যে আপনি দুইটাই সিলেক্ট করতে পারবেন, বাট আপনি যদি স্টোর ট্রাফিক অপশনটা সিলেক্ট করেন সেক্ষেত্রে আপনি একটু বেশি বেনিফিট পাবেন। ওকে, তার মানে শুধু ট্রাফিক অপশনটা হচ্ছে সব ধরনের ওয়েবসাইটের জন্য, আর স্টোর ট্রাফিক অপশনটা হচ্ছে শুধুমাত্র যেগুলো স্টোর ওয়েবসাইট, মানে ই কমার্স ওয়েবসাইট, যেখান থেকে আমরা প্রোডাক্ট কিনতে পারি, ওই টাইপের ওয়েবসাইটগুলোর জন্য। বুঝতে পারছি সবাই? জি ভাই। আচ্ছা, এরপরে উপরে আপনারা দেখতে পাচ্ছেন ক্যাটালগ সেল। আমরা গত ক্লাসে দেখেছিলাম যে আমি ক্যাটালগ বানায় দেখাইছিলাম আপনাদের, সেখানে প্রোডাক্ট আপলোড দিয়েছিলাম আমরা। তো ধরেন আপনার একটা ক্যাটালগ আছে, আর সেই ক্যাটালগে ধরেন 50টা প্রোডাক্ট আপলোড করা আছে। তো আপনার ধরেন এগুলো আগেই করা ছিল, মানে আপনার যে ক্লায়েন্ট সে হচ্ছে এই কাজগুলো পারে, সে নিজে আগে একটা ক্যাটালগ বানাইছে, নিজে 50টা প্রোডাক্ট আপলোড করছে। এবার সে আপনাকে হায়ার করছে। কেন হায়ার করছে? সে বলতেছে তার এই ক্যাটালগে যতগুলো প্রোডাক্ট আছে সবগুলো প্রোডাক্টকে একসাথে অ্যাডভার্টাইজিং করতে হবে। ওকে, তো আমরা যদি একটা ক্যাটালগের ভিতরে থাকা যতগুলো প্রোডাক্ট আছে সেগুলোকে যদি আমরা একসাথে বিজ্ঞাপন দিতে চাই, সেক্ষেত্রে আমরা এই যে ক্যাটালগ সেলস, এই প্রোডাক্টটা, এই অপশনটাকে আমরা হচ্ছে সিলেক্ট করবো। তো এখানে কোনো ক্যাটালগ হয়তো বা ক্রিয়েট করা নেই, তো আমাদের যদি কোনো ক্যাটালগ ক্রিয়েট করা থাকতো, এই বিজনেস ম্যানেজারে নেই আর কি, তাহলে আপনারা দেখতে পারতেন ওই ক্যাটালগুলো লিস্ট চলে আসতো। দেন ওইখান থেকে আপনি একটা ক্যাটালগ সিলেক্ট করতেন। লাইক ধরেন আপনার 10টা ক্যাটালগ আছে, আপনি তো 10টা ক্যাটালগ একসাথে প্রমোট করবেন না, যে কোনো একটাই করবেন। তো দেখতেন এখানে সবগুলো ক্যাটালগের লিস্ট চলে আসতো। দেন আপনি যদি এখানে মাউস রাখতেন তাহলে দেখতেন এই ক্যাটালগের আন্ডারে কয়টা প্রোডাক্ট আছে সেগুলো দেখা যেত, যেমন এটার আন্ডারে 0 প্রোডাক্ট আছে। ওকে, তো ওগুলো দেখতে পারতেন। দেন ওইখান থেকে আপনার যে ক্যাটালগ দরকার সেটা আপনি সিলেক্ট করতেন, বাকি সব কাজ সেম। ওকে, এগুলো আপনার বাসায় যখন প্র্যাকটিস করবেন তখন আর ভালোভাবে দেখবেন একটু। এবার আসে কনভার্সন। এই কনভার্সন নিয়ে প্রচুর কনফিউশন আছে, তো এই কনফিউশনটা আমি আজকে একবারে ক্লিয়ার করে দিব। কারণ হচ্ছে অনেক স্টুডেন্ট আমি দেখছি যে তারা কোর্স কমপ্লিট হয়ে যাওয়ার পরে এই জিনিসটা নিয়ে কনফিউশনে থাকে, বাট আমি জানি না কেন। কয়েকজন থাকে, সবাই না, বাট জিনিসটা খুব ইন্টারেস্টিং আর খুবই সিম্পল। এই সম্পর্কে কার কোনো ধারণা আছে যে কনভার্সন জিনিসটা কি, বা কনভার্সন অ্যাড ক্যাম্পেইনটা কি? এনিওয়ান? এটা কি সেলস হতে পারে? আমি আইডিয়া করতে। আচ্ছা, আমি একদম ক্লিয়ার করে দিচ্ছি সবাই, ঠিক আছে? খুব মনোযোগ দিয়ে দেখবেন আর একদম নর্মাল জেনারেল সেন্সে চিন্তা করবেন, ঠিক আছে? একদম স্বাভাবিকভাবে, লাইক এটা একটা ডিজিটাল মার্কেটিং কোর্স, এটা ফেসবুকের একটা প্ল্যাটফর্ম, অনেক কঠিন, আমি জানি না, নতুন শিখতে আসছি, এইভাবে চিন্তা করবেন না। আপনি একজন সাধারণ মানুষ, আপনি আপনার বাস্তব জীবন থেকে এই পর্যন্ত যা যা নলেজ মানে অর্জন করছেন ওইগুলো থেকে আপনি চিন্তা করবেন, তাহলে আপনি বুঝতে পারবেন যেখানে কি হচ্ছে। এত মানে ডিফিকাল্ট ভাবে চিন্তা করার কিছু নেই। ওকে, তো আমি দেখাচ্ছি বিষয়টা। নোটপ্যাড বের করে নিই আগে, একটু বড় করি, না লেখা ছোট ছোট চোখে দেখবেন না। প্রথম কথা হচ্ছে কনভার্সন মানে কি? কনভার্সন বলতে কি বোঝানো হয়? আমার যারা অডিয়েন্স থাকবে, ওকে, এই অডিয়েন্সকে আমি যখন হচ্ছে কনভার্ট করব, ওকে, কনভার্ট আমি কিসে করব? কনভার্ট করব হচ্ছে আমি সেলে। ওকে, সেলসে যখন আমি কনভার্ট করব তখনই এটাকে বলা হবে হচ্ছে একটা কনভার্সন। ওকে, অর্থাৎ যারা আমার অডিয়েন্স আছে, এটা বড় করে ফেলি, যারা আমার অডিয়েন্স আছে তাদেরকে যখন আমি হচ্ছে সেলসে কনভার্ট করব আমার অডিয়েন্সকে, তখনই সেটা হবে একটা কনভার্সন। তো এখানে সেল কি কি ধরনের সেল হতে পারে? এখানে সেল বলতে আমি শুধুমাত্র বিক্রি বোঝাচ্ছি না, সেল কি কি হতে পারে সেটা একটু দেখে নেন এক নজরে। ধরেন আপনার ওয়েবসাইটে আজকে সারাদিনে 100 জন ট্রাফিক আসছে আপনার বিজ্ঞাপনের মাধ্যমে। ওকে, 100 ট্রাফিক, তার মানে এখানে কনভার্সনের পরিমাণ হচ্ছে কয়টা? 100টা, মানে 100 বার কনভার্ট হয়েছে একটা অডিয়েন্স, আপনার ট্রাফিকে কনভার্ট হয়েছে, এটা একটা কনভার্সন। তারপর ধরেন আপনার অ্যাপস আছে, আপনার অ্যাপসটা আজকে 10 বার ডাউনলোড হয়েছে। ওকে, 10 বার অ্যাপসটা আপনার ডাউনলোড হয়েছে, তার মানে এখানে কনভার্সন হচ্ছে কয়টা? 10টা। তার কারণ কি আপনার অডিয়েন্স অ্যাপস ইনস্টল করাতে কনভার্ট হয়েছে, মানে সেলে বলতে পারেন কনভার্ট হয়েছে। ওকে, তারপর ধরেন আপনার সাপোজ লিড জেনারেশন অ্যাড রান করছেন, তো সাপোজ আপনার কাছে আজকে 20টা লিড আসছে। ওকে, 20টা আপনার কাছে লিড আসলো, এখানে কনভার্সন কয়টা? 20টা। তার কারণ কি আপনার অডিয়েন্স থেকে সেগুলো লিডে কনভার্ট হয়েছে, তার মানে 20টা কনভার্সন হয়েছে এখানে। ওকে, তারপর ধরেন আপনার সাপোজ আজকে মেসেজ আসছে 50টা মেসেজ আসছে আপনার কাছে, তার মানে এখানে কনভার্সন কয়টা? 50টা। তার কারণ কি অডিয়েন্সে যত লোক ছিল সেখান থেকে 50 জন কনভার্ট হয়ে আমাকে মেসেজ করছে, তার মানে এখানে আমার কনভার্সন হচ্ছে কয়টা? 50টা। কনভার্সন জিনিসটা কি বুঝতে পেরেছি? জি ভাই। জি ভাই। ওকে,
সেল জি ভাই। বোঝানো কি এখানে প্রত্যেকটা জিনিসই সেল, লাইক এখানে ট্রাফিকটাকেও মনে করেন এক্সাম্পল হিসেবে মানে এটা নাম দেওয়া হয়েছে সেল, অ্যাপস ইনস্টল এটাকে বলা হচ্ছে সেল, লিড জেনারেশন এটাকে বলা হচ্ছে সেল, আর যেটা সেল হবে সেটা তো সেলই। জি ভাই বলেন। হ্যাঁ ভাই বলেন কি জানতে চেয়েছিলেন? ভাইয়া অ্যাপস ইনস্টল বলতে আসলে এখানে সেলস এর বিষয়টা কিভাবে হলো? আবার বলেন ভাই, আমি বুঝতে পারিনি। আমি বলছি অ্যাপস ইনস্টল করলে বেনিফিটটা কি? অ্যাপস ইনস্টল করলে বেনিফিট কি আসলে বিষয়টা ওরকম না। বিষয়টা হচ্ছে ধরেন আপনি একজন অ্যাপ ডেভেলপার, আপনি খুব সুন্দর একটা অ্যাপস বানাইছেন যেটা দিয়ে সেলফি তুললে আমাদের মতো কালো মানুষ অনেক ফর্সা হয়ে যাবে। তো এখন ওইটা যত বেশি হচ্ছে ইনস্টল হবে তত বেশি দেখা যাবে যে আপনার ওখানে টার্নিং জেনারেট হবে, পাশাপাশি আপনার অ্যাপস এর মাধ্যমে হচ্ছে কিছু অ্যাডসেন্স এর মাধ্যমে ইনকাম চলে আসে। তো এইটা হচ্ছে তার বেনিফিট। হচ্ছে যত বেশি ইনস্টল করাতে পারবে অ্যাপটা ততই তার লাভ। এই জন্য তারা অ্যাপটাকে হচ্ছে প্রমোট করে। আপনারা দেখে থাকবেন ফেসবুকে তো আজকাল ঢুকলেই দেখা যায় বিভিন্ন অ্যাপসের বা বিভিন্ন গেমের অ্যাডভার্টাইজিং আসে, 10 সেকেন্ড 15 সেকেন্ড বা 20 সেকেন্ডের ভিডিও অ্যাড দেখা যায়, নিচে লেখা থাকে ডাউনলোড অথবা ইনস্টল, দেখছেন না? জি হ্যাঁ ওইটাই। বুঝতে পারছি। মানে ওদের ইনকামটা কোথা থেকে আসে? জি ভাইয়া ওদের ইনকামটা কোথা থেকে আসে? কোনটা কোথা থেকে আসে বুঝতে পারিনি। ধরুন আমি অ্যাপটা ডাউনলোড করলাম, হ্যাঁ হ্যাঁ কিন্তু অ্যাপ ইনস্টলার যে ইনস্টল করেছে হুম তার তো ইনকাম আছে, মানে যে সেক্ষেত্রে মানে হচ্ছে আপনার আমি অ্যাপটা বলি, বানিয়েছে। প্রত্যেকটা অ্যাপস যখন প্লে স্টোরে আপলোড দেওয়া হয় তখন ওই অ্যাপগুলো একটা আলাদা আলাদা আইডি থাকে, ওই আইডি নাম্বারটা দিতে হয়। যেমন একটা ওয়েবসাইটে পাঠাতে হলে আমাদের কি লাগে, লিংক লাগে, রাইট? তো আর ওইখানে পাঠাতে হলে আমাদের হচ্ছে যে প্লে স্টোরে একটা আইডি থাকে, সেই আইডিটা লাগে, বা অ্যাপ স্টোরে একটা আইডি থাকে, আইডিটা লাগে আমাদের, ওইটা দিয়ে হচ্ছে ওখানে কানেক্ট করে দিতে হয়। আমি দেখাবো না, ক্লাস যখন নিব তখন আমি এটা দেখাই দেবো না, ঠিক আছে? এখন তো আমরা আলোচনা করতেছি, এখন তো আমরা ভিতরে ঢুকে নেই, ঢুকলে বুঝতে পারবো। ওকে, তো কনভার্সন এখানে শেষ না। কনভার্সন জিনিসটা কি সেটা তো ক্লিয়ার হয়েছে, তাই না? জি ভাইয়া, জি। ওকে, আচ্ছা এবার আমরা জানি যে কনভার্সন ক্যাম্পেইনটা কেন দরকার, বা আমাদের হচ্ছে ক্লায়েন্টের কনভার্সন ক্যাম্পেইনটা কেন করে। ওকে, তো তার আগে আমি আপনাদের কাছে একটু জেনে নেই। যেমন ধরেন সাপোজ, আচ্ছা এখানেই দেখাই, এ আর হচ্ছে বি, দুইটা কোম্পানি, নট এ বি, এরা হচ্ছে দুইটা কোম্পানি। তো এই কোম্পানি যেটা, এটা হচ্ছে অনেক পুরাতন, ধরেন অনেকদিন আগে থেকে এরা বিজনেস করতেছে। আর বি যে ওয়েবসাইটটা আছে বা যে কোম্পানি আছে তারা মনে করেন নতুন বিজনেস শুরু করছে। ওকে, তো নতুন যেহেতু তারা বি কোম্পানি বিজনেস শুরু করছে, তার মানে তাকে কি করতে হবে, অবশ্যই তাকে পেইড অ্যাডভার্টাইজিং করতে হবে। পেইড অ্যাডভার্টাইজিং কেন করতে হবে? কারণ তার বিজনেস তো নতুন, তাকে তো কেউ চিনেই না। তার মানে সে যদি বিজ্ঞাপন দেয় তাহলেই তার প্রোডাক্ট বিক্রি হবে। বিজ্ঞাপন ছাড়া তার প্রোডাক্ট বিক্রি হওয়ার কি কোনো সম্ভাবনা আছে? নাই। না ভাইয়া। হ্যাঁ, বাট যে লোকটা পুরাতন, ধরেন 2-3 বছর বা 5 বছর ধরে অনলাইনে বিজনেস করতেছে, সেই লোকটাও কিন্তু পেইড অ্যাডভার্টাইজিং করে। দেখেন, এই লোকটাও কিন্তু পেইড অ্যাডভার্টাইজিং করে। আচ্ছা এখানে ভুল লিখছি না, একটু অ্যাডভার্স হয়ে গেছে। সেই লোকটা পেইড অ্যাডভার্টাইজিং করে, বাট পেইড অ্যাডভার্টাইজিং এর পাশাপাশি তার কিন্তু অ্যাডভার্টাইজিং ছাড়াও কিছু কিছু সেল হবে। কিভাবে সেল হবে? ধরেন এর আগে তার কিছু কাস্টমার ছিল পরিচিত, তারা এখনো তার থেকে প্রোডাক্ট পারচেজ করে, ঠিক আছে? তারপর দেখা যায় যে তার ওয়েবসাইটটা হয়তো একটু সার্চ ইঞ্জিনে র্যাঙ্কে আছে, মানুষ যখন গুগলে গিয়ে সার্চ করে তখন তার ওয়েবসাইটটা পায়, সেখান থেকে আপনার একটু হচ্ছে ওইখানে আপনার চলে যায়, তার ওখান থেকে সেল হয়। বা ধরেন অন্য একজন কাস্টমার তাকে সাজেস্ট করছে যে তুমি এই ওয়েবসাইটে চলে যাও বা এই পেজে চলে যাও বা এখানে চলে যাও, তাহলে হচ্ছে তুমি এখান থেকে প্রোডাক্টটা কিনতে পারবা। অর্থাৎ কিছু কিছু সেল দেখা যাবে, বা ধরে নেন যে আপনি 50% সেল আপনার হচ্ছে কি এমনি এমনি হবে। সাপোজ আপনার যদি ধরেন দিনে 100টা সেল হয়, মানে এই লোকের যদি দিনে 100টা সেল হয়, তার মধ্যে দেখা যাবে যে 50টা সেল তার এমনিই হতো। মানে সে যদি বিজ্ঞাপন নাও দিত তাহলে তার 50টা সেল হতো। তার মানে বিজ্ঞাপন না দিলেও 50টা সেল হতো, আর বিজ্ঞাপন দেওয়ার পর 50টা সেল হয়েছে, টোটাল 100টা সেল তার হচ্ছে। বুঝতে পারছি বিষয়টা কি বলতে চাচ্ছি আমি? জি ভাই, বুঝতে পারছি। মানে তার কিছু সেল হয় হচ্ছে অ্যাডভার্টাইজিং এর মাধ্যমে, আর কিছু সেল হয় তার এমনি এমনি। আচ্ছা এক সেকেন্ড একটু হোল্ড করবেন, হোল্ড করবেন। ওকে, সরি ফর ওয়েটিং। আচ্ছা, তো এই পর্যন্ত যদি ক্লিয়ার হয় তাহলে এবার পুরোটা আপনাদের বুঝতে অনেক সুবিধা হবে। ধরেন এই ভদ্রলোক, ঠিক আছে, যার হচ্ছে এমনি এমনিও সেল হয় অথবা অ্যাডভার্টাইজিং এর মাধ্যমেও সেল হয়, দুইভাবেই সেল হয়। এই ভদ্রলোক মনে করেন একটা বিজ্ঞাপন দিছে ফেসবুকের মাধ্যমে। তার বিজ্ঞাপনটা হচ্ছে কি, ধরেন তার অবজেক্টিভ হচ্ছে ট্রাফিকে, যেখানে আমাদের অবজেক্টিভ আছে না, আমরা দেখে আসি যে অবজেক্টিভটা হচ্ছে সাপোজ ধরেন ট্রাফিক। ওকে, তো সে হচ্ছে ট্রাফিক একটা অবজেক্টিভ সিলেক্ট করলো যে সে ট্রাফিক অ্যাড রান করবে বা ট্রাফিক অ্যাড ক্যাম্পেইন রান করবে। তো সে হচ্ছে বাজেট দিল হচ্ছে ধরেন $20 হচ্ছে তার বাজেট। আর $20 দেওয়ার পরে
সে দেখলো যে তার কাছে একটা রেজাল্ট আসছে, সেটা হচ্ছে তার এই বিজ্ঞাপনটা 10,000 লোকের কাছে রিচ হবে। কতগুলো লোকের কাছে রিচ হবে? 10,000 লোকের কাছে রিচ হবে। ভালোভাবে দেখবেন জিনিসটা। তার অবজেক্টিভ ছিল ট্রাফিক, তার বাজেট ছিল $20, প্রতিদিন $20, আর প্রতিদিন তার এই বিজ্ঞাপনটা 10,000 মানুষ দেখবে। ওকে, তো প্রতিদিন যদি তার এই বিজ্ঞাপনটা 10,000 মানুষ দেখে, তাহলে যেটা হবে একটু ভালোভাবে খেয়াল করবেন জিনিসটা। 10,000 মানুষ যদি বিজ্ঞাপন দেখে, 10,000 মানুষই কিন্তু বিজ্ঞাপনে ক্লিক করে আমার ওয়েবসাইটে যাবে না, অনেকে তো দেখে স্ক্রল করে চলে যায়। তো আমরা ধরে নিলাম যে এখান থেকে 10% মানুষ হচ্ছে কনভার্ট হয়েছে। ওকে, বা আমরা ধরে নিচ্ছি যে এখান থেকে 10% মানুষ হচ্ছে আমার ওয়েবসাইটে আসলো, বা সাপোজ হচ্ছে 1,000 লোক হচ্ছে আমার ওয়েবসাইটে আসলো। এবার এই 1,000 লোকে যদি আমার ওয়েবসাইটে আসে, 1,000 লোকে কিন্তু আমার প্রোডাক্ট কিনবে না। 1,000 লোকের মধ্যে অনেকে হচ্ছে প্রোডাক্ট দেখে চলে যাবে, হয়তো এখান থেকে 30 জন আমার প্রোডাক্টটা কিনবে 1,000 লোকের মধ্যে। এটা আপনারা বুঝতে পারেন যে মানুষ তো, আপনি প্রতিদিন কত ওয়েবসাইটে যাবেন, ওখান থেকে কি কিনেন না, বেরোয় চলে আসেন। তো দেখলাম যে আমরা 1,000 লোকের মধ্যে 30 জন লোক হচ্ছে আমাদের প্রোডাক্টটা কিনছে। এবার আমরা ধরে নিচ্ছি যে এই যে 30টা প্রোডাক্ট আমার বিক্রি হয়েছে, প্রত্যেকটা প্রোডাক্টে আমার প্রায় হচ্ছে বলতে পারেন যে $2 করে লাভ হয়েছে। কত ডলার করে? $2 করে আমার লাভ হয়েছে। ওকে, তো $2 করে যদি আমার লাভ হয়, তার মানে আমার টোটাল প্রফিট হয়েছে এখানে $60। ওকে, $60 আমি এখানে প্রফিট করছি। এই পর্যন্ত কি ক্যালকুলেশন আপনারা বুঝতে পারছেন? হ্যাঁ ভাইয়া, বুঝতে পারছি, ক্লিয়ার। বুঝতে পারছি ভাই, ঠিক আছে, বুঝতে পারছি। একটু ভালোভাবে মনোযোগ দিয়ে দেখবেন সবকিছু। ওকে, জি। আপনি একটা ট্রাফিক অ্যাড রান করছিলেন, $20 খরচ করছেন, 10,000 জনের কাছে রিচ হয়েছে, সেখান থেকে 1,000 মানুষ আমার ওয়েবসাইট আসছে কনভার্ট হয়ে, আর আমার সেল হয়েছে 30টা, আর প্রত্যেকটা প্রোডাক্টের জন্য আমার $2 করে লাভ হয়েছে, টোটাল $60 লাভ। তো আপনি তখন মহা খুশি, আপনি মাত্র $20 ইনভেস্ট করছিলেন, আপনার $60 লাভ হয়ে গেছে, মানে প্রতিদিন আপনার $40 করে লাভ থাকতেছে। ওকে, আপনি খুব খুশি, এ নিয়ে আপনার বিজনেস খুব ভালো চলতেছে। তো এরপরে আপনি কি করলেন? আপনি হচ্ছে পরের উইকে সেম বাজেট, ঠিক আছে, সেম অডিয়েন্স, সেম লোকেশন, সবকিছু সেম দিয়ে আপনি আরেকটা অ্যাড রান করলেন। আর এবার আর আপনি যে অবজেক্টিভ, সেটা আপনি ট্রাফিক দেননি, এবার আপনি অবজেক্টিভ দিয়েছেন হচ্ছে কনভার্সন। ওকে, আর কনভার্সন অ্যাড দেওয়ার সময় আপনার টার্গেট সেম ছিল যে আপনি হয়তো বা এইরকমই একটা রিপোর্ট পাবেন, একটু এদিক সেদিক হতে পারে, হয়তো এখানে $50 হতে পারে অথবা $70 হতে পারে, বাট কাছাকাছি থাকবে, যেহেতু লোকেশন সেম, বাজেট সেম, অডিয়েন্স সেম, ডিটেল টার্গেটিং সেম, সবকিছু সেম। তো আপনি কি করলেন? আপনি হচ্ছে অ্যাড রান করলেন। ওকে, সেম বাজেট দিয়ে রান করলেন, $20 দিয়ে অ্যাড রান করলেন, তারপর আপনি দেখলেন যে আপনার রিচও 10,000 হয়েছে। ওকে, খুব খুশি আপনি যে সবকিছু সেম চলতেছে। দেন দেখলেন যে আপনার ওয়েবসাইটে লোক আরো বেশি আসছে, বা লোক এবার 1100 চলে আসছে। ওকে, এরকম দেখলেন যে এখানেও বেশি। কিন্তু যখন হচ্ছে সেলের দিকে আপনি তাকালেন, তখন আপনি দেখলেন যে আপনার সেল হয়েছে মাত্র 10টা, বা একটু কমাই ধরি, লসে নিয়ে যাই, আপনি দেখলেন যে আপনার সেল হয়েছে মাত্র 5টা, আর সেই লজিক অনুযায়ী আপনার হচ্ছে প্রফিট থাকতেছে মাত্র $10। অ্যাকচুয়ালি $10 কি প্রফিট থাকতেছে, নাকি উল্টো $10 লস হয়েছে এখন? লস হয়েছে। এবার একটু আপনারা আমাকে বলেন, এইরকম পার্থক্য হওয়ার কারণ কি? আমাদের যেহেতু বাজেট সেম, অডিয়েন্স সেম, লোকেশন সেম, সবকিছু সেম, আর শুধুমাত্র আমরা অবজেক্টিভ চেঞ্জ করে দিলাম, তার কারণে আমাদের রেজাল্টে এইরকম একটা পার্থক্য আসলো। এটা আসার কারণটা কি আমাকে কি বলতে পারবেন? কি রিজন হতে পারে? কারণ ভাই ওখানে অ্যাপ ইনস্টল করেছে, ট্রাফিক করেছে, লিস্ট করেছে, ম্যাসেজ করেছে, কিন্তু কিনেনি মালগুলো। আচ্ছা, আমি একদম ক্লিয়ার করে দিচ্ছি, অনেকটা কাছাকাছি গিয়েছেন। আমরা গত ক্লাসে যখন পিক্সেল দেখেছিলাম, তখন আমি বলছিলাম যে পিক্সেলের এটা তো হচ্ছে সেটআপ, বাট পিক্সেলের অনেক ব্যবহার আছে। আপনি কনভার্সন অ্যাড রান করতে হলে আপনার অবশ্যই একটা পিক্সেল সেটআপ করা থাকতে হবে, না হলে আপনি কনভার্সন অ্যাড কখনো রান করতে পারবেন না। তো এই যে রিপোর্টটা, এখান থেকে আমরা যে রিপোর্টটা দেখছি, এই রিপোর্টটা আমি মূলত দেখেছি হচ্ছে পিক্সেল থেকে। আমরা যে পিক্সেল সেটআপ করছিলাম না, সেই পিক্সেল থেকে ধরেন আমি রিপোর্টটা পেয়েছি যে পিক্সেল আমাকে বলতেছে, আমি তো জানি যে আমি অ্যাড দিয়েছিলাম $20, তো পিক্সেল আমাকে বলছে যে ওয়েবসাইটে 10,000 লোক আসছে, সরি রিচ হয়েছে, আর 1,000 লোক আসছে, আর আমার এতগুলো সেল হয়েছে। এই রিপোর্টটা আমাকে পিক্সেল দিছে। তো পিক্সেল তো আমাকে ওভারঅল রিপোর্ট দিছে। পিক্সেল তো শুধুমাত্র অ্যাডভার্টাইজিং এর রিপোর্টটা দেয় না, যে শুধুমাত্র অ্যাডভার্টাইজিং এর রিপোর্ট, এটা কিন্তু দেয় নাই। আমার অর্গানিক ভাবে যে লোকগুলো আসছে, সেগুলো রিপোর্ট সে আমাকে একবারে দিছে যে টোটাল এতগুলো সেল হয়েছে আমার। তো আমি যখন কনভার্সন অ্যাড রান করছি, তখন কনভার্সন অ্যাডের জন্য আমার আলাদাভাবে আরেকটা পিক্সেল সেটআপ করতে হয়েছে। তো ওই পিক্সেল আমাকে একটা রিপোর্ট দিচ্ছে, তার মানে আমার কাছে এখন রিপোর্ট দুইটা। একটা হচ্ছে আমার মেইন যে পিক্সেল সেটআপ করে রেখেছি সেটা রিপোর্ট, আর একটা হচ্ছে আমি কনভার্সন অ্যাড রান করার সময় যে পিক্সেল সেটআপ করেছি সেটা রিপোর্ট। তো ওই কনভার্সন অ্যাডের সময় যে পিক্সেলটা আছে, সেই পিক্সেল আমাকে রিপোর্ট দিছে এইটা, যে তোমার সেল হয়েছে মাত্র 5টা, আর তোমার প্রফিট হয়েছে $10। তার মানে এবার আমাকে ধরে নিতে হবে এইখানে যে 30টা প্রোডাক্ট বিক্রি হয়েছিল, আসলে এই 30টা প্রোডাক্টই আমার অ্যাডভার্টাইজিং এর মাধ্যমে বিক্রি হয় নাই। আমার অ্যাডভার্টাইজিং এর মাধ্যমে হয়তোবা 10 থেকে 12টা প্রোডাক্ট বিক্রি হয়েছিল, আর বাকি যে প্রোডাক্টগুলো, সেগুলো আমি অ্যাডভার্টাইজিং না দিলেও আমার বিক্রি হতো।
তো যাদের হচ্ছে পুরাতন ওয়েবসাইট অনেকদিন ধরে বিজনেস করতেছে, 2-3 বছর হয়ে গেছে বা 5 বছর হয়ে গেছে, তারা অনলাইনে বিজনেস করতেছে, ওরা যখন অ্যাড রান করে তখন হচ্ছে ওরা কনভার্সন অ্যাড রান করে। তার কারণ ওরা জানে যে আমি যদি বিজ্ঞাপন না দিই তাহলেও তো আমার বিক্রি হবে, কিন্তু আমার বিজ্ঞাপনের মাধ্যমে আসলে কয়টা বিক্রি হচ্ছে সেটা ওদের জানাটা ইম্পর্টেন্ট। এই জন্য ওরা হচ্ছে কনভার্সন অ্যাড রান করে। আর যে লোকটা হচ্ছে নতুন, যে তার অর্গানিক ভাবে সেল হওয়ার কোনো সম্ভাবনা নাই, শুধুমাত্র পেইড অ্যাডভার্টাইজিং করতে হবে, ও জানে যে আমার যেগুলো সেল হয়েছে সেগুলো অ্যাডভার্টাইজিং থেকেই সেল হয়েছে, আমার অর্গানিক ভাবে সেল হওয়ার কোনো সম্ভাবনা নাই। এই জন্য ওরা কনভার্সন সিলেক্ট করে না, ওরা অন্য কোনো অবজেক্টিভ সিলেক্ট করে হচ্ছে অ্যাডটা রান করে। তো এটাই হচ্ছে কনভার্সন অ্যাড রান করার রিজন, যে আমি যে অ্যাডভার্টাইজিং করতেছি আর সেখানে আমি যত ডলার দিয়ে অ্যাডভার্টাইজিং করতেছি ওইটার মাধ্যমে আসলে আমার কতগুলো সেল হচ্ছে সেটা জানাটা হচ্ছে মেইন লক্ষ্য। কারণ পিক্সেল তো আপনাকে ওভারঅল রেজাল্ট দেখাবে যে ওভারঅল আপনার কয়টা সেল হচ্ছে, কিন্তু কনভার্সন অ্যাড আপনাকে দেখাবে যে আপনার এই বিজ্ঞাপনের মাধ্যমে কয়টা সেল হয়েছে। এবার ক্লিয়ার বিষয়টা? জি ভাই, ভাইয়া। জি ভাই। ইন্টারেস্টিং না অনেক? হ্যাঁ ভাইয়া, জি ভাইয়া। সেপারেটলি কি দেখার কোনো সুযোগ নাই যে ট্রাফিকে আলাদা আলাদা? না, নরমালি আমার যে আমি বুঝতে পেরেছি, নরমালি একটা রিপোর্ট আপনি এখানে দেখতে পাবেন। আমি যেখান থেকে একটু দেখাই, এখানে কিন্তু আমাদের রিপোর্ট আসবে, লাইক আপনার বিড স্ট্র্যাটেজি কি ছিল, তারপর আপনার বাজেট কত ছিল, তারপর দেন আপনি এখানে রেজাল্ট দেখতে পাবেন যে আপনার কয়টা রেজাল্ট আসছে, আপনার রিচ কত হয়েছে, ইমপ্রেশন কত হয়েছে, সিপিসি কত, এরকম টোটাল রিপোর্ট আপনি এখান থেকে পাবেন। বাট পিক্সেল আপনাকে দিব হচ্ছে অ্যাকচুয়াল রিপোর্ট, যে টোটাল কত কি আসতেছে। ঠিক আছে, এই জন্য হচ্ছে আমাদের এটা দরকার হয়। আচ্ছা, আচ্ছা। তার মানে কনভার্সন আবার আলাদা করে দিতে হবে যারা 3-4 বছর মার্কেটে স্টে আর করছে। এটা লাগে হচ্ছে যারা হচ্ছে যে পুরাতন অনলাইন বিজনেস যারা করে ওদের জন্য লাগে, কারণ ওদের কিন্তু দেখা যায় যে অ্যাডভার্টাইজিং এর থেকেও বেশি সেল হয় অর্গানিক ভাবে। যেমন অ্যামাজনের কথা আপনারা চিন্তা করেন, অ্যামাজনের কিন্তু এখন পেইড অ্যাডভার্টাইজিং করা লাগে না, ওদের এমনিই বিক্রি হবে। ইনফ্যাক্ট ওরা অ্যাডভার্টাইজিং এর মাধ্যমে যা সেল দেয় তার থেকে বেশি সেল ওদের এমনিই হয়। ঠিক আছে, সো ওদের কিন্তু এটা জানা দরকার। এখন ওরা যদি দেখে যায় যে অ্যাডভার্টাইজিং এর জন্য যা খরচ করতেছে অত সেল হচ্ছে না ওদের, ঠিক আছে, তো এই ক্ষেত্রে তো টাকাটা লস। সেই জন্য আমাদের কনভার্সন রান করে দেখতে হবে যে আসলে আমাদের বিজ্ঞাপনের মাধ্যমে আমাদের কয়টা সেল হচ্ছে। বিজ্ঞাপনের মাধ্যমে যদি সেল বেশি হয় তাহলে আমার বিজ্ঞাপন ঠিক আছে। আর যদি দেখি যে বিজ্ঞাপনের মাধ্যমে আমরা সেল করে লস হচ্ছে, $20 ইনভেস্ট করে আমি পাচ্ছি $10, তাহলে তো আমার এই অ্যাড রান করে লাভ নেই। আমাকে অন্য কোনো চিন্তা করতে হবে, আমাকে হয়তো বা লোকেশন বা বাজেট চেঞ্জ করতে হবে, বা আমার ডিটেল টার্গেটিং চেঞ্জ করতে হবে, অথবা আমার প্রোডাক্টই চেঞ্জ করে ফেলতে হবে, যে এই প্রোডাক্ট মানুষ নিচ্ছে না। ঠিক আছে, এটাই হচ্ছে রিজন। তো আপনার যদি পিক্সেল সেটআপ করা না থাকে এই রিপোর্ট তো আপনি জীবনেও পাবেন না, এগুলো কোনোদিনও জানতে পারবেন না। সো আপনি কি করবেন, আপনি হয়তো সারা জীবন অ্যাডভার্টাইজিং করেই যাবেন আর $10 করে লস দিয়েই যাবেন। আপনি তো ভাববেন আপনার লাভ হচ্ছে, বাট অ্যাডভার্টাইজিং বন্ধ থাকলেও তো আপনার এগুলো সেল হবে, তাই না? এটাই আর কি। ওকে, তো এবার আমরা অ্যাডভার্টাইজিং এর দিকে চলে যাই। ওকে, এখন আমরা একটা অ্যাড রান করি। ফার্স্ট আমরা হচ্ছে ক্রিয়েটে ক্লিক করব অবভিয়াসলি। আর এখান থেকে আমরা ধরেন ট্রাফিক নিয়ে আলোচনা করতেছিলাম, তো ট্রাফিকটি আমরা দেখি। সবগুলো সেম, একদম আপনারা যখন বাসায় প্র্যাকটিস করবেন 11টায় প্র্যাকটিস করবেন, দেখবেন যে একদম হুবহু সেম, দুই একটা এদিক সেদিক থাকে, ওগুলো আমি বলে দেবো না কি কি থাকে। তো এটা আমরা সিলেক্ট করলাম, দেন হচ্ছে আমরা এখান থেকে কন্টিনিউতে ক্লিক করব। ওকে, এখন আমাদের সামনে একটা নতুন ইন্টারফেস আসবে, এই যে এরকম। তো দেখেন, সবার আগে আমাদের হচ্ছে এখানে একটা ক্যাম্পেইনের নাম দিতে হবে। ওকে, তো ক্যাম্পেইনের নাম আমরা যে কোনো কিছু দিতে পারি। নাম কেন দিতে হয়, ধরেন আমার 10-15টা ক্যাম্পেইনও তো রান হতে পারে, তো কোন ক্যাম্পেইনটা কিসের বা কোন প্রোডাক্টের সেটা তো আমাদের দিতে হবে ওখানে উল্লেখ করে, তাই না? তো ধরেন আমরা এখানে দিই একটা নাম ব্যাচ 62, যে কোনো নাম আমরা দিতে পারি, ওই নামে নিয়ে নিবে। ওকে, এরপর এখানে আপনারা একটা অপশন দেখতে পাচ্ছেন স্পেশাল অ্যাড ক্যাটাগরি। স্পেশাল অ্যাড ক্যাটাগরি জিনিসটা কি? নর্মালি তো জানেন আপনারা ফেসবুকে অ্যাডভার্টাইজিং করা যায়, বাট কিছু কিছু প্রোডাক্ট আছে বা কিছু কিছু সার্ভিস আছে যেগুলোর অ্যাডভার্টাইজিং ফেসবুকে করা যায় না। ফেসবুকে ওগুলোর অ্যাডভার্টাইজিং করা নিষিদ্ধ, একবারই করা যাবে না, টোটালি নিষিদ্ধ। সেগুলো কি কি? যেমন ধরেন কোনো ধরনের অস্ত্র বা ওয়েপন, এগুলোর অ্যাডভার্টাইজিং করা যাবে না। তারপর হচ্ছে অ্যাডাল্ট কোনো কন্টেন্টের অ্যাডভার্টাইজিং করা যাবে না। এরপর হচ্ছে কোনো ধরনের ড্রাগস, অ্যালকোহল, এই টাইপের কোনো ধরনের অ্যাডভার্টাইজিং করা যাবে না। তো এগুলো টোটালি কিছু জিনিস আছে যেগুলো একদম নিষেধ করা যায়, এই ধরনের অ্যাডভার্টাইজিং করাই যাবে না। ওকে, পলিটিক্স গুলো তো করা যাবে না। জি ভাই, পলিটিক্স বা ইলেকশন টাইপ ওগুলো তো করা যাবে না। আমি আসতেছি ওখানে, এগুলো একবারই করা যাবে না। আর কিছু কিছু টপিক আছে যেগুলোর অ্যাডভার্টাইজিং রান করা যায় বা মানে অ্যাডভার্টাইজ করা যায়, বাট সেক্ষেত্রে ফেসবুকের পারমিশন নিয়ে করা যায়। ওকে, তো যেই যেই টাইপের অ্যাডভার্টাইজিং গুলো রান করা যায় বাট ফেসবুকের পারমিশন নিয়ে রান করা যায়, ওই টাইপের যে অ্যাডের ক্যাটাগরিগুলো সেগুলো কি বলা হয় স্পেশাল অ্যাড ক্যাটাগরি। এখানে বর্তমানে একটা অ্যাড ক্যাটাগরি আছে, স্পেশাল অ্যাড ক্যাটাগরি, সেটা হচ্ছে সোশ্যাল ইস্যুস, ইলেকশনস অর পলিটিক্স, অর্থাৎ সামাজিক যে কোনো ধরনের সমস্যা বা রাজনৈতিক যে কোনো ধরনের ইস্যু, এগুলো নিয়ে আপনি হচ্ছে ফেসবুকে অ্যাডভার্টাইজিং সরাসরি করতে পারবেন না। এক্ষেত্রে আপনাকে ফেসবুকের কাছে কিছু ডকুমেন্টস শো করতে হবে। ডকুমেন্টসগুলো দেখানোর পরে মানে এই জিনিসগুলো ভ্যালিড কিনা ওরা দেখবে আগে, বা এই অ্যাডটা রান করার পরে কোনো ধরনের সমস্যা হতে পারে কিনা। দেখা গেল যে আপনার আমেরিকা থেকে একটা অ্যাড রান করা হলো, এটা নিয়ে হচ্ছে আমেরিকা কোরিয়ার মধ্যে যুদ্ধ লেগে গেল, World War III,
তখন তো ঝামেলা, ফেসবুকে ধরবে সবাই যে তুমি এটা প্রমোট কেন করতে দিছো। তো এই টাইপের রিজনগুলোর জন্য তার আগে হচ্ছে দেখবে, দেখার পর যদি তারা পারমিশন দেয় তাহলে অ্যাড রান করা যাবে, আদারওয়াইজ রান করা যাবে না। এটা মনে করেন এখন জো বাইডেন গেলেও ফেসবুকে অ্যাড রান করবে না, এটা ওদের পলিসি। ওকে, তো এগুলো কি বলা মূলত স্পেশাল অ্যাড ক্যাটাগরি। তো বেসিক্যালি এই ক্যাটাগরিতে টোটাল 4টা ক্যাটাগরি আছে স্পেশাল অ্যাড ক্যাটাগরির ভিতর। এখানে একটা শো করতেছে এখন বর্তমানে, বাট বাকিগুলোর উপর ওদের আপডেটের কাজ চলতেছে। আপনারা যদি লার্ন মোডে ক্লিক করেন তাহলে বাকি 3টাও দেখতে পাবেন এই যে ডান পাশে। এই যে একটা তো হচ্ছে সোশ্যাল ইস্যুস, ইলেকশনস আর পলিটিক্স, আর একটা হচ্ছে ক্রেডিট অপরচুনিটি। লাইক হচ্ছে যে সকল কোম্পানিগুলো মানুষদেরকে লোন প্রোভাইড করে থাকে, লাইক মর্গেজ লোন বা নর্মালি যেসব ক্রেডিট লোন, ওই টাইপের লোনগুলো, তো ওদেরও হচ্ছে এই সেম রুলসগুলো ফলো করতে হয়। দেন হচ্ছে এমপ্লয়মেন্ট অপরচুনিটি, অর্থাৎ যারা হচ্ছে বিভিন্ন ধরনের এমপ্লয়মেন্ট অপরচুনিটি দেয়, অর্থাৎ জব দেয় বা চাকরি দেয় মানুষদেরকে, ওই টাইপের যদি কোনো বিজ্ঞাপন দিতে হয় তাহলে ওই সেম পলিসিটা ফলো করতে হবে। আর 4 নাম্বার যেটা, সেটা হচ্ছে হাউজিং অপরচুনিটি অর রিলেটেড সার্ভিস, অর্থাৎ রিয়েল এস্টেট বিজনেস যেগুলো, এক কথা সহজ বিষয় যদি বুঝতে চান, ওই ক্ষেত্রে আপনাদেরকে এই রুলসগুলো ফলো করতে হবে। তো এগুলো হচ্ছে 4টা আমাদের স্পেশাল অ্যাড ক্যাটাগরি। তো এই ধরনের কাজ মার্কেট প্লেসে যদিও খুব কম আসে, বাট যদি কখন আসে সেক্ষেত্রে আপনার ক্লায়েন্টকে এটাকে বলে নেবেন যে এটা স্পেশাল অ্যাড ক্যাটাগরির ভিতরে পড়বে, এটার জন্য আমাদের ফেসবুকে থেকে পারমিশন নিতে হবে। ফেসবুক যদি আমাদেরকে পারমিশন দেয় তাহলে এই অ্যাড রান করা যাবে, আদারওয়াইজ আপনি ফেসবুকে যত ডলার দেন না কেন কোনো লাভ নেই, ফেসবুক এই অ্যাড কখনো রান করবে না। আর যদি এই টাইপের কোনো অ্যাড আপনি ফেসবুকে না জানিয়ে আপনি যদি হচ্ছে লুকায়া লুকায়া রান করতে যান, সেক্ষেত্রে আপনার এই অ্যাকাউন্টটা ফেসবুক সারা জীবনের জন্য ডিসেবল করে দিবে। বুঝতে পারছি সবাই? ভাইয়া আমি ভাইয়া। যে বলছি কি, এটা কি আমাকে এটা পারমিশন নিতে হবে না আমার বায়ার নেবেন? সবকিছু আপনার ক্লায়েন্টের থাকবে। ইনফ্যাক্ট এই বিজনেস ম্যানেজার, অ্যাডস ম্যানেজার, এটা আপনার ক্লায়েন্টের থাকবে। এই যে আমরা অ্যাডস ম্যানেজার আছি না, অ্যাডস ম্যানেজার হচ্ছে আমার ক্লায়েন্টের থাকবে। আমরা শুধু এইটার মাধ্যমে দেখতেছি যে এই অ্যাডস ম্যানেজার যাওয়ার পর কাজ কিভাবে করতে হবে। এই অ্যাডস ম্যানেজার ধরে নেন আমার ক্লায়েন্টের অ্যাডস ম্যানেজার, আমাদের না এটা। ওকে, আমাকে তোমার ক্লায়েন্ট অ্যাক্সেস দিচ্ছে। হ্যাঁ, ক্লায়েন্ট অ্যাক্সেস দিছে, ক্লায়েন্ট অ্যাক্সেস দেওয়ার পর আমরা এখন ক্লায়েন্টের কাজ করতেছি। এক্স্যাক্টলি এইভাবে ধরে নিতে হবে, ঠিক আছে? আমরা এখানে যা যা শিখতেছি সবকিছু হচ্ছে আমরা এখান থেকে জাস্ট শিখতেছি, বাট এই কাজগুলো আমরা হচ্ছে করব ক্লায়েন্টের ওখানে গিয়ে, ঠিক আছে? বুঝতে পেরেছি সবাই? বুঝতে পারছি। ভাইয়া, আমি বলতে চাচ্ছিলাম যে আমি যদি বাংলায় কন্টেন্ট লিখে জব পোস্ট করি তাহলে ফেসবুক কিভাবে বুঝবে যে আমি জব পোস্ট দিয়ে দিলাম, একটা জব অ্যাডভার্টাইজমেন্ট রান করে দিলাম? ফেসবুক তো সবগুলো ল্যাঙ্গুয়েজই পড়তে পারে। আপনার সময় দেখবেন যে কিছু ইংলিশ পোস্ট আছে যেটা নিচে লেখা থাকে সি ট্রান্সলেশন, আর ওখানে ক্লিক করলে অটোমেটিক ট্রান্সলেট হয়ে যায়। ওটা তো ফেসবুকই করে দেয়, অন্য কেউ তো করে না, আচ্ছা, ঠিক আছে? ঠিক আছে। সো ফেসবুক প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজে জানে যে আপনি কি করতে চাচ্ছেন বা কি লিখতেছেন। ওকে, যত ভাষা আছে দুনিয়াতে যেগুলো হচ্ছে মানে কি বলে ইন্টারন্যাশনাল বিভিন্ন জায়গায় ইউজ করা হয় বিভিন্ন কান্ট্রিতে, ওগুলো সবই ফেসবুকের ডেটাবেজে আছে। তো আপনি কোন ল্যাঙ্গুয়েজে কি লিখতেছেন সবকিছুই ফেসবুক বুঝতে পারবে। আপনি বাংলায় কেন, আপনি অন্য যদি কোনো ভাষা থাকে সে ভাষা ইউজ করতে পারেন, ফেসবুক বুঝে যাবে, ঠিক আছে? ওকে, তো এর পরবর্তী আমাদের কাজকে আমাদের এখানে বেসিক্যালি আর কোনো কাজ নেই। আর এখানে একটা অপশন আছে, সেটা আমি বলে দিই, এটা যদি আমাদের তেমন একটা ইউজ করা লাগে না। এটা হচ্ছে এবি টেস্ট, বা এটাকে বলা হয় স্প্লিট টেস্ট। ওকে, এবি টেস্ট বলা হয় বা হচ্ছে স্প্লিট টেস্ট বলা হয়। তো এই জিনিসটা আসলে কি, সেটা হচ্ছে অনেক সময় ক্লায়েন্টের যদি বাজেট বেশি থাকে সেক্ষেত্রে তারা হচ্ছে আমাদেরকে একটা অপরচুনিটি দেয়। অপরচুনিটি হচ্ছে আমরা দুইটা অ্যাড রান করি, একটা হচ্ছে ধরেন ক্যাম্পেইন এ আর একটা হচ্ছে ক্যাম্পেইন বি। তো ক্যাম্পেইন এর মনে করেন হচ্ছে আপনার অডিয়েন্স থাকবে আলাদা, আর ক্যাম্পেইন যে বি সেটারও অডিয়েন্স থাকবে আলাদা। প্লাস হচ্ছে এইগুলোর হচ্ছে আপনার ধরেন লোকেশন আলাদা থাকবে, আর এটারও ধরেন লোকেশন আলাদা থাকবে, বাট বাজেট সেম থাকবে। ওকে, লোকেশন আলাদা থাকবে, বাট হচ্ছে সবগুলোই বাজেট সেম থাকবে। তো আমরা কি করবো, আমরা হচ্ছে দুইটাই অ্যাড রান করবো। একটা নাম দিব ধরেন আমরা এ, আপনি যে কোনো নাম দিতে পারেন, আমি এক্সাম্পল হিসেবে বলতেছি এ আর বি। ওকে, তো দুইটা অ্যাড রান করার পরে আমরা দেখবো যে কোনটার পারফরমেন্স ভালো। সাপোজ ধরেন আমি এইটার জন্য বাজেট রাখছিলাম হচ্ছে $20, সরি এটার জন্য ধরেন আমার বাজেট ছিল হচ্ছে $20, আর এটার জন্য আমার বাজেট ছিল $20, যেহেতু আমি বলছি দুইটাই আমরা সেম রাখবো। ওকে, দুটোর জন্য বাজেট ছিল $20। তো আমরা দেখবো যে কোন ক্যাম্পেইনের মাধ্যমে আমাদের রেজাল্ট বা রিপোর্ট ভালো আসতেছে, বা কোন ক্যাম্পেইনের মাধ্যমে আমাদের সিপিসি কম আসতেছে। তো ধরেন আমি দেখলাম যে এর রেজাল্টটা খুবই ভালো আসতেছে বির থেকে। আমরা 2-3 দিন অবজার্ভ করবো, যে 2-3 দিন পরে আমরা দেখবো এটার রেজাল্ট কি আসে, বা একদিন আপনি অবজার্ভ করতে পারেন। তো দেখলেন যে এর রেজাল্ট ভালো, বাট বির রেজাল্ট তেমন একটা ভালো না, বা বি এর তুলনায় এর রেজাল্ট অনেক ভালো। তখন আপনি কি করবেন, তখন আপনি হচ্ছে এই যে বি নামের যে ক্যাম্পেইনটা সেটা আপনি অফ করে দিবেন। এই ক্যাম্পেইনটা আপনি রান করবেন না। রান না করে আপনি হচ্ছে
হয় এইটা কন্টিনিউ করে যাবেন, যেহেতু এটার রেজাল্ট ভালো, তাহলে $20 তো শুধু শুধু খরচ করার কোনো দরকার নেই। অথবা আপনি যদি $20 খরচ করতে রাজি হয়েছিলেনই, তাহলে আপনি এই $20 হচ্ছে এখান থেকে বাদ দিয়ে আপনি এখানে অ্যাড করে এখানে আপনি প্রতিদিন $40 করে অ্যাড রান করেন, তাহলে আপনি কি হবে, বেশি ভালো রেজাল্ট পাবেন। তো এই টেস্টটা কি মূলত বলা হয় এবি টেস্ট অথবা স্প্লিট টেস্ট। ক্লিয়ার সবাই? এটা যদি আপনি আবার একটু বুঝাই দিতে ভালো হইতো। জি ভাইয়া, এটা যদি আবার একটু বুঝাইতেন ভাইয়া ভালো হইতো। আচ্ছা আমি আবার বুঝিয়ে দিচ্ছি। জি থ্যাংক ইউ। ওকে, আপনারা হচ্ছে দুইটা অ্যাড রান করবেন, একটা থাকবে হচ্ছে অ্যাড এ আর একটা থাকবে হচ্ছে অ্যাড বি। দুই ধরনের অ্যাড থাকবে, দুইটার অডিয়েন্সও সেম থাকবে, লোকেশনও সেম থাকবে, সবকিছু সেম থাকবে। সরি অডিয়েন্স আলাদা থাকবে, লোকেশন আলাদা থাকবে, শুধু বাজেটটা সেম থাকবে। ওকে, তো এই দুইটা অ্যাড রান করার পরে আমি নিজেও এটা ভাবছিলাম যে অডিয়েন্স আর লোকেশন ডিফারেন্ট থাকলে কিভাবে সম্ভব, সেটা আমি ভাবছিলাম প্রশ্ন করবো, কিন্তু আর করিনি। কিভাবে থাকবে সম্ভব বলতে আমি ঠিক বুঝলাম না। মানে এটা অবশ্যই পসিবল। আপনি কেন দুইটা ক্যাম্পেইন আপনি আলাদা আলাদা লোকেশন বা আলাদা আলাদা অডিয়েন্স দিতে পারবেন না? ধরেন আমার স্প্লিট টেস্ট বললেন, আচ্ছা, ঠিক আছে। সাপোজ ধরেন আমার দুইটা প্রোডাক্ট আছে, একটা প্রোডাক্ট হচ্ছে ঢাকাতে খুব ভালো চলবে, একটা প্রোডাক্ট চিটাগাংয়ে খুব ভালো চলবে। তো আমার যে প্রোডাক্টটা ঢাকা ভালো চলবে সেটা যখন আমি বিজ্ঞাপন দিব তখন আমি বিজ্ঞাপনটা লোকেশন দিব ঢাকা, আর যে প্রোডাক্ট আমার চিটাগাংয়ে ভালো চলবে সেটা যখন আমি বিজ্ঞাপন দিব তখন লোকেশন দিব চিটাগাং। সো পসিবল, ঠিক আছে? ওকে, যাক, আশা করি এবার বুঝতে পারছেন। তো এখান থেকে আমরা এবার নেক্সটে চলে যাব। পরের যে স্টেপটা সেটা খুবই ইম্পর্টেন্ট, এখানে প্রত্যেকটা টার্মস ইম্পর্টেন্ট। এটার নাম হচ্ছে অ্যাড সেট। ওকে, যেখানে দেখতে পাচ্ছেন এটার পুরোটা নামই হচ্ছে অ্যাড সেট। তো অ্যাড সেট জিনিসটা আসলে কি? এখানে থাকবে হচ্ছে আমাদের বাজেট কত হবে, আমাদের টার্গেটিং কারা হবে, লোকেশন কোনটা হবে, ডিটেল টার্গেটিং এ কি কি থাকবে, প্লেসমেন্ট কোনগুলো হবে, অনেক কিছু আছে। আমি একটা একটা করে দেখাচ্ছি এখানে। তো প্রথমে আপনারা একটা অ্যাড সেটের নাম দিবেন, যে কোনো নাম দিতে পারেন, ঠিক আছে? যে নাম ইচ্ছে সেই নামে দিবেন, নাম নিয়ে কোনো সমস্যা নেই। এখানে দেখেন এই যে ট্রাফিক, বলছিলাম ট্রাফিক কি কি হতে পারে। আমার ট্রাফিক ওয়েবসাইটে যেতে পারে, ট্রাফিক হচ্ছে অ্যাপসে যেতে পারে, ট্রাফিক হচ্ছে মেসেঞ্জারে যেতে পারে, হোয়াটসঅ্যাপে যেতে পারে। তো আপনি যখন অ্যাপস ইনস্টলটা সিলেক্ট করবেন, মানে অ্যাপসে যখন আপনি প্রমোট করবেন তখন আপনি এইটা সিলেক্ট করে নেবেন, কারণ আপনি ট্রাফিক কোথায় পাঠাতে যাচ্ছেন, অ্যাপসে পাঠাতে যাচ্ছেন। আর এই যে দেখেন যখন আমি অ্যাপ সিলেক্ট করছি তখন এখানে কি আসছে, এই যে অ্যাপ আইডি। তো আপনাদের এখানে একটা অপশন ছিল, আপনারা দেখছেন কিনা জানি না, সেটা হচ্ছে বিজনেস সেটিং এ ওখানে অ্যাপস নামে একটা অপশন ছিল। আমি বলছিলাম আপনাদেরকে পরে দেখাবো, আপকামিং ক্লাসে লাগবে। তো এখানে আপনাদেরকে দেখানো হবে কিভাবে অ্যাপ সিলেক্ট করতে হয়। তো ধরেন আপনি এখান থেকে একটা সাপোজ একটা অ্যাপ আপনি সিলেক্ট করে নেবেন, বেশ, ঠিক আছে? দেন আপনার এই যে অ্যাপ স্টোরের এই যে ইনস্ট্যান্ট গেম, এখান থেকে আপনি গেম সিলেক্ট করবেন, ঠিক আছে? এইভাবে হচ্ছে আমাদের সব কাজগুলো করে যেতে হবে। ওকে, তো এটার জন্য আপনার একটা অ্যাপ ক্রিয়েট করতে হবে। এটা আপনাদের হয়তো বা নেক্সট ক্লাসে দেখানো হবে কিভাবে অ্যাপস ক্রিয়েট করতে হয়। অ্যাপস বলতে আপনার ওইরকম অ্যাপস না, নর্মাল বিজনেস ম্যানেজার অ্যাড রান করার জন্য অ্যাপস, এটা দেখলে বুঝতে পারবেন। ওকে, এটাই আর কি। তো এখান থেকে আমাদের জাস্ট সিলেক্ট করে নিতে হবে। তো যেহেতু আমরা হচ্ছে আমাদের ওয়েবসাইটে ট্রাফিক পাঠাবো, তো আমি এখানে ওয়েবসাইটে সিলেক্ট করে নিচ্ছি। তো ওয়েবসাইট সিলেক্ট করার পর দেখেন বাকি জিনিসগুলো কিন্তু ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে, অ্যাপসের সবকিছু চলে গেছে। বা আমি হচ্ছে এখান থেকে আমার মেসেঞ্জারও আমি ট্রাফিক পাঠাতে পারি। ওকে, বা আমি হচ্ছে আমার সরাসরি হোয়াটসঅ্যাপও আমি ট্রাফিক পাঠাতে পারি, ওই যে হোয়াটসঅ্যাপ কানেক্ট করা যায় বিজনেস ম্যানেজারের সাথে। ওকে, এভাবে আমরা পারি। তো আমরা এখান থেকে হচ্ছে ওয়েবসাইট ইনস্টাগ্রামের জন্য আলাদা ব্যবস্থা আছে ভাইয়া। মানে আমার যে হিসাবটা ট্রাফিক তো ওয়েবসাইটে যেতে পারে, আর এই তিনটে অপশন যে কোনোটাই যেতে পারে। জি জি জি, ইনস্টাগ্রামের জন্য আলাদা ব্যবস্থা আছে, ঠিক আছে? ওকে, তো এখান থেকে আমরা নিচে চলে আসবে। এগুলোতে কোনো কাজ নেই, এগুলো যেরকম আছে এরকমই থাকবে, এগুলো কিছু করতে হবে না। এবার চলে আসেন এখান থেকে বাজেট এন্ড শিডিউল। তো এখানে আমরা দুই ধরনের বাজেট দিতে পারি, একটা হচ্ছে ডেইলি বাজেট আর একটা হচ্ছে লাইফ টাইম বাজেট। বড় বড় যেগুলো কোম্পানি আছে, যেমন ধরেন ইউনিলিভার এক্সাম্পল, ওদের লাইফ টাইম বাজেট থাকবে, বাট ম্যাক্সিমাম কোম্পানি দেখা যায় ডেইলি বাজেটটা প্রেফার করে। তো আমরা ধরেন এখানে ডেইলি বাজেট কত দিব, আমি $10 দিয়ে দিই, 10। ওকে, $10। তো তারা এখানে বলতেছে আমাদের রিচ হবে কত, পটেনশিয়াল রিচ হচ্ছে 9,000 থেকে 26,000 পর্যন্ত। আমরা ক্লিক কতগুলো পেতে পারি, 208 থেকে 602টা পর্যন্ত ক্লিক আমরা পাবো, মানে আমাদের ওয়েবসাইটে যেহেতু আমরা ট্রাফিক দিয়েছি। অর্থাৎ প্রতিদিন আমার ওয়েবসাইটে 200 থেকে 600 জন লোক আসবে, এরকম ওরা একটা অনুমান করে বলতেছে। এর থেকে বেশি হতে পারে, কম হতে পারে, বাট ম্যাক্সিমাম টাইমে বেশি হয় এর থেকে। ওকে, দেন এখানে আপনি শিডিউল টাইম বলে দিতে পারেন, লাইক আপনার অ্যাড কয় তারিখ থেকে রান হবে সেই তারিখটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। লাইক আপনার অ্যাড 2 দিন পরে রান করতে হবে, আপনি এখানে 24 তারিখ সিলেক্ট করে দেন, তাহলে অ্যাড 24 তারিখ এখানে যে টাইম দেওয়া থাকবে সেই টাইমে একাই রান হয়ে যাবে। ওকে, বা শেষ কবে করতে হবে সেটা আপনি এখান থেকে বলে দিতে পারবেন। ওকে, তো আমরা এন্ডিং টাইমটা বললাম না এখানে আর। এরপর আমরা এখান থেকে নিচে চলে আসবো। নিচে চলে আসলে আমরা পেয়ে যাবো হচ্ছে অডিয়েন্স। তো এই অডিয়েন্স আর ফেসবুক পেজের যে অডিয়েন্স ছিল এটার ভিতরে খুব কোনো পার্থক্য নাই। পার্থক্যটা হচ্ছে শুধুমাত্র লোকেশনে কিছু অ্যাডভান্স ফিচার আছে, সেগুলো আমি দেখাবো। তার আগে আমি নিচের গুলো দেখাই। যেমন ধরেন এই যে ডিটেল টার্গেটিং সেম, কোনো পার্থক্য নাই। আমি যদি এডিটে ক্লিক করি সবকিছু আগের মতো। এই যে দেখেন এখানে ব্রাউজ অপশনটা আছে, ব্রাউজে যদি ক্লিক করি এই যে ডেমোগ্রাফিক্স, ইন্টারেস্ট আর হচ্ছে বিহেভিয়ার সবগুলো এখানে আছে, একদম সেম, হুবহু সেম, কোনো পার্থক্য নাই। তারপর হচ্ছে এই যে
জেন্ডার এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে হচ্ছে আপনি এখানে দেখতে পাবেন মেন অথবা ওমেন। দেন এই যে এইজ আছে, এইজ আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন যে এইজ কত থেকে কত দিবেন, লাইক 18 থেকে কত, বা হচ্ছে এখানে 65 এর মধ্যে আপনি কত দিবেন। তো এগুলো একদম হুবহু সেম, এগুলোতে কোনো পার্থক্য নাই, বাট লোকেশনে অনেক অ্যাডভান্স জিনিস আছে, সেটা একটু আমরা দেখবো। তো এখান থেকে হচ্ছে আমি এই যে লোকেশনের এখানে এডিটে ক্লিক করি। তো নরমালি আপনারা জানেন লোকেশন কিভাবে সিলেক্ট করতে, এখানে ডিফল্ট অবস্থায় বাংলাদেশ সিলেক্ট করা আছে, আমি বাংলাদেশটা কেটে দেই। তো নরমালি আমি যদি কোনো বিভাগ সিলেক্ট করতে চাই সেটা আপনারা জানেন কিভাবে সিলেক্ট করতে হয়, এখানে তার থেকে ব্যতিক্রম কিছু না। লাইক আমি ঢাকা ডিভিশন সিলেক্ট করবো, যে আমি ঢাকা সিলেক্ট করলাম, আমার ঢাকা বিভাগ সিলেক্ট হয়ে গেছে। একটু ভালোভাবে মনোযোগ দিয়ে দেখবেন যেখানে আমি অ্যাডভান্স কি দেখাতে চাচ্ছি। এটা তো নরমাল আপনারা জানেন যে ভাই হ্যাঁ আমি জানি বিভাগ এইভাবে সিলেক্ট করতে হয়। এবার ধরেন আমি সিলেট সিটিটাকে সিলেক্ট করব, এটা আপনারা জানেন যে সিলেটের শহরটাকে কিভাবে সিলেক্ট করতে হবে, যে সিলেটের যে সিটি লেখা আছে এই যে সিলেট সিটি, এইটা সিলেক্ট করতে হবে, এটাও আপনি জানেন। বাট তাহলে এখানে অ্যাডভান্সটা কোথায় আছে? অ্যাডভান্সটা বলতে এখানে একটা প্রবলেম হয়, আপনারা হয়তো আগের ক্লাসগুলোতে খেয়াল করেন নাই বা আগের ক্লাসে দেখেন নাই। প্রবলেমটা হচ্ছে গিয়ে আমি যখন এইভাবে সিটি সিলেক্ট করি তখন কি হয়, সেন্ট্রাল পয়েন্ট থেকে হচ্ছে একটা সার্কেল বের হয়, সেন্ট্রাল পয়েন্ট থেকে একটা সার্কেল বের হচ্ছে। বাট সিলেটের ম্যাপ কি এরকম সার্কেল নাকি একটু তেরা বাঁকা? বলেন, সিলেটের ম্যাপ কি এরকম একটু বাঁকা হয়। অবশ্যই তেরা বাঁকা হবে, দেখা যাবে ডান পাশে একটু বেশি বাম পাশে একটু কম, এরকম হয় জিনিসটা। তার মানে আমি যদি সার্কেল দিই তাহলে যেটা হচ্ছে, হয় যদি আমি এটাকে অনেক বড় করি তাহলে সিলেটের বাইরে চলে যাবে, আবার যদি অনেক ছোট করি তাহলে সিলেটের কিছু অংশ বাদ পড়ে যাবে। বিষয়টা ক্লিয়ার? জি জি জি। এটা একটা প্রবলেম হয়, এটা হয়তো আপনারা নোটিস করেন নাই, ভাবছেন যে ফেসবুক যেহেতু দিয়ে রাখছে কি আর করার। বাট এখানে এটার সলিউশন আছে। সলিউশনটা হচ্ছে যেমন আপনারা এখানে কোনো স্কেল দেখতে পাচ্ছেন না, লাইক আমরা গত ক্লাসে পেজ যখন প্রমোট করেছিলাম এর আগের ক্লাসে তখন দেখেছিলাম যে একটা স্কেল থাকে যেটাকে কমানো বাড়ানো যায়। এখানে কিন্তু ওইটা নাই। ওইটা হচ্ছে আপনি পাবেন যদি আপনি যেখানে ক্লিক করেন, যে 40 কিলোমিটার, এখানে যদি ক্লিক করেন তাহলে আপনি যেখানে স্কেলটা দেখতে পাবেন, এই যে এখান থেকে আপনি কমাতে বা বাড়াতে পারবেন। ওকে, যে এখানে হচ্ছে স্কেলটা ছোট করে দেওয়া আছে। বাট আসলে আমি আপনাদেরকে এই স্কেলটা দেখাবো না, তাহলে আমি আপনাদেরকে কি দেখাবো? দেখাবো হচ্ছে, আবার কাছে যাই, এইখানে যদি আপনি আবার ক্লিক করেন এই যে কিলোমিটার, এখানে যদি আপনি আবার ক্লিক করেন তাহলে আপনি দেখবেন এইটা ঠিক নিচে ছোট করে একটা অপশন আছে, নাম হচ্ছে কারেন্ট সিটি অনলি। এবার আপনি এখানে ক্লিক করেন। এবার কি হয়েছে জানেন, এবার হচ্ছে শুধুমাত্র সিলেট শহরটাই সিলেক্ট হয়েছে, অর্থাৎ সিলেটের যতটুকু এরিয়া ততটুকুই সিলেক্ট হয়েছে। ডান দিকে যতটুকু বেশি ততটুকুই, বাঁ দিকে যতটুকু কম ততটুকুই, সিলেটের বাইরে যায় না বা কোনো অংশ বাদও করে না, শুধুমাত্র সিলেট শহরটাই এখন সিলেক্ট হয়ে আছে। বুঝতে পারছেন বিষয়টা? জি জি জি। ঠিক আছে, আচ্ছা এই গেল একটা বিষয়, আরো আছে, এখানে শেষ না। এখন ধরেন আমরা একটু হচ্ছে উত্তরবঙ্গের দিকে চলে যাই, এখানে চলে আসি আমরা। ওকে, তো ধরেন এক ভদ্রলোক আমাকে বলছে যে তাকে কি করতে হবে, এই সম্পূর্ণ লোকেশন গুলো সিলেক্ট করতে হবে। এক সেকেন্ড, আমি কিন্তু জাস্ট বাংলাদেশের পার্সপেক্টিভে দেখাচ্ছি লোকেশন গুলো, যে আমাদের যে এই সাইডটা, যে ধরেন ইন্ডিয়ার এই পাশে শিলিগুড়ি, তারপরে যে পূর্ণি, এই টাইপের কিছু এরিয়া আছে, তারপরে যে আলিপুরদুয়ার। তো আমি যদি সম্পূর্ণ যে রংপুর বিভাগটাকে সিলেক্ট করতে চাই, আপনারা জানেন যে ফেসবুক এখন পর্যন্ত তাদের আপডেটে রংপুরটাকে বিভাগ হিসেবে আনে নাই, রংপুরটা এখনো সিটি হিসেবেই আছে, বিভাগ হিসেবে আসে নাই। তো আমাকে যদি কেউ বলে যে আমার রংপুরের কোনো এরিয়া বাদ দেওয়া যাবে না, একদম এই কোণা থেকে শুরু করে এই কোণা পর্যন্ত সব আমাকে সিলেক্ট করতে হবে, তাহলে আমার হাতে কোনো উপায় নেই। আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, হয় এই রংপুর বিভাগের আন্ডারে যতগুলো জেলা আছে, একটু ভালোভাবে বুঝবেন জিনিসটা, এই রংপুর বিভাগের আন্ডারে যতগুলো হচ্ছে জেলা আছে সবগুলো জেলা আমার একটা একটা করে সিলেক্ট করতে হবে, যেভাবে আমি সিলেক্টটাকে সিলেক্ট করেছি। বাট ওইটা অনেক বেশি সময় লেগে যাবে আমার। তাহলে আরেকটা অপশন কি আছে? আরেকটা অপশন আছে হচ্ছে, আমি নরমালি এখানে সার্চ করি রংপুর লিখে, তাহলে যেমন রংপুর সিটি পেয়ে যাব, সিটিটা সিলেক্ট করলাম। এবার আমি এটা কি ইয়ে করি, কোন রংপুর সিলেক্ট হইলো এটা? আচ্ছা, ঢাকার যে রংপুর ছিল ওইটা সিলেক্ট হয়ে গেছে। আচ্ছা, এটা বাদ দিয়ে আমি আবার ঢাকা নিয়ে নিই। ঢাকা রংপুর কি হয়েছে আমার তো জানা নেই। আচ্ছা, আমরা আবার লিখি রংপুর। আচ্ছা, এখানে যাওয়া যাবে না, রংপুর, রংপুর সিটি। আচ্ছা, খুলনার রংপুর আসছে, তাও এই রংপুর আসে না। এই যে দিনাজপুর রংপুর ডিভিশন সিটি চলে আসছে। আচ্ছা, দিনাজপুর থেকে আমরা শুরু করি। তো ধরেন আমার এখান থেকে সিলেক্ট হয়েছে। এবার আমি কি করব, আমার হচ্ছে একটু কাছে যাই, আমরা আমাদের একটা পিন ফেলানোর একটা অপশন আছে, আপনারা জানেন, এই যে ড্রপ পিন। তো আমরা এই ড্রপ পিন নিয়ে আমরা হচ্ছে এখানে ছেড়ে দিই, দেন আমরা পুরোটা কভার করে ফেলবো, যেহেতু আমাদের বলছে কোনো লোকেশন বাদ দেওয়া যাবে না। তো আমরা হচ্ছে কোনো লোকেশনই আমরা বাদ দিব না, এটা আমি আরো বড় করি। ওকে, এখান থেকে একটু ছোট করে দেখাতে হবে, একটু ভালোভাবে মনোযোগ দিয়ে দেখবেন। জিনিসটা এই পর্যন্ত কভার হয়ে গেছে, এবার আমাদের হচ্ছে ওই সাইডটা কভার করতে হবে। ওকে, তো ওই সাইড কভার করার জন্য আমাদের আবার কি করতে হবে, দেখা যায় আবার পিন ফেলতে হবে,
তো আমি আবার এখানে একটা পিন ফেলে দিই। এবার এখান থেকে একটা সার্কেল বের করি, যেহেতু আমার পুরোটা কভার করতে হবে, কোনো কিছুই বাদ দেওয়া যাবে না। ওকে, এটা 80 কিলোমিটার দিয়ে দিই, তাহলে মোটামুটি অনেক কভার হয়ে যাবে। এই যে দেখেন এখন আর বাকি আছে কতটুকু, একটু ভালোভাবে দেখবেন, আমি আবার জুম করে দেখাচ্ছি। এখন হচ্ছে জাস্ট এই যে এতটুকু বাকি আছে, এই যে এই সাইডের এতটুকু বাকি আছে, তো এতটুকু আমরা কভার করে ফেলি, এখানে রাখি। এবার হচ্ছে এটার একটু বড় করে দেই, আর একটু বড় করতে হবে মেবি, তাহলে পুরোটা কভার হয়ে যাবে। 60 কিলোমিটার দিলে মোটামুটি ওকে। এবার আমি কাছে নিয়ে দেখাই, একটু ভালোভাবে দেখবেন আমি আসলে কি দেখাতে চাচ্ছি। তো অনেক সময় আমরা এইভাবে সিলেক্ট করি, এটা আমি কেন বললাম, অনেক সময় আমাদের এইভাবে সিলেক্ট করা লাগে, বিভিন্ন কারণে আমাদের এইভাবে সিলেক্ট করতে হয় কিছু লোকেশন ক্লায়েন্টদের রিকোয়ারমেন্টের কারণে। বাট আমি যখন এখানে এরকম হিজিবিজি করে করে 4টা লোকেশন সিলেক্ট করছি আর সম্পূর্ণ রংপুর বিভাগটাকে আমি কভার করার চেষ্টা করছি, তখন একটা অনেক বড় প্রবলেম হয়ে গেছে। প্রবলেমটা কি? প্রবলেম হচ্ছে আমার লোকেশন ইন্ডিয়াতে চলে গেছে, মানে অন্য কান্ট্রিতে চলে গেছে আমার লোকেশন, লাইক এখানে যে আলিপুরদুয়ার, শিলিগুড়ি এইসব জায়গাতে চলে গেছে, মানে একটা এদিকে চলে আসলে তো আমরা ওয়েস্ট বেঙ্গলে চলে যেতাম। ওকে, তো এই ধরনের প্রবলেমগুলো আমাদের হচ্ছে। তো এই প্রবলেমের হাত থেকে বাঁচার উপায় কি? এখানে আপনারা লেখা দেখতে পাচ্ছেন ইনক্লুড। ওকে, এই ইনক্লুডে যদি ক্লিক করেন তাহলে এখানে দেখতে পাবেন আরেকটা অপশন আছে যেটা নাম হচ্ছে এক্সক্লুড। এক্সক্লুডটা সিলেক্ট করবেন, দেন এখানে সার্চ করবেন ইন্ডিয়া। ওকে, ইন্ডিয়া লিখে সার্চ করবেন, দেন হচ্ছে ইন্ডিয়ার সম্পূর্ণ কান্ট্রিটাকে সিলেক্ট করে দিবেন। ওকে, এবার কি হয়েছে যে সম্পূর্ণ ইন্ডিয়ার কান্ট্রিতে কোনো অ্যাডভার্টাইজিং হবে না, ইন্ডিয়াটা কি হয়ে গেছে একদম নিষিদ্ধ, মানে আমাদের বিজ্ঞাপন এখন আর ইন্ডিয়াতে যাবে না। এই যেখান থেকে দেখতে পাবেন যে ইন্ডিয়ার পুরোটা কি করা হয়েছে, নিষিদ্ধ করেছে, ইন্ডিয়াতে আর কোনো অ্যাডভার্টাইজিং হবে না। ঠিক সেম ভাবে ধরেন সাপোজ আমার এই যে ঢাকা সিটিতে আমার অনেকগুলো বিভাগ আছে, রাইট? আমরা যদি ঢাকার ভিতরে কোনো একটা বিভাগকে বাদ দিতে চাই, ধরেন আমি গাজীপুর ডিস্ট্রিক্টটাকে বাদ দিতে চাচ্ছি, যে গাজীপুর সিটিতে আমি আমার অ্যাডভার্টাইজিং করবো না, বাট ঢাকার বাকি জায়গাগুলোতে করবো, তাহলে আমি কি করবো? এখানে হচ্ছে আমি লিখবো গাজীপুর। ওকে, এখানে গাজীপুর লিখবেন, লিখলে যে গাজীপুর সিটি চলে আসবে, গাজীপুর সিটিটাকে সিলেক্ট করবেন। তো দেখেন গাজীপুর সিটির যে সেন্ট্রাল, সেখান থেকে একটা সার্কেল বের হয়েছে। আচ্ছা, কাছে নিয়ে যাই, এই যে দেখেন সেন্টার থেকে কি একটা সার্কেল বের হয়েছে। তো আমি হয় সার্কেলটাকে ছোট করতে পারি, অথবা আমি এখানে ক্লিক করে কারেন্ট সিটি অনলি এটা সিলেক্ট করে দিতে পারি। তাহলে এখন কি হয়েছে, এখন হচ্ছে সম্পূর্ণ ঢাকা বিভাগের ভিতরে অ্যাডভার্টাইজিং হলেও আমাদের গাজীপুরে কোনো অ্যাডভার্টাইজিং হবে না, গাজীপুর এরিয়াতে টোটালি অ্যাডভার্টাইজিংটা কি থাকবে? বন্ধ থাকবে। তার কারণ কি, আমি যে এক্সক্লুডে গিয়ে আমি নিষেধ করে দিয়েছি যে গাজীপুরে আমাদের কোনো অ্যাডভার্টাইজিং হবে না। বুঝতে পেরেছি বিষয়টা? জি ভাইয়া। জি। এই অপশনগুলো কিন্তু আপনি হচ্ছে পেজে পাবেন না, এই অপশন শুধুমাত্র অ্যাডস ম্যানেজারের ভিতরেই আছে। ইনফ্যাক্ট একটা কোশ্চেন ছিল, জি ভাইয়া বলেন। বলছি পেজে যখন আমরা অ্যাড ম্যানেজারের কাজ করছি ওটা পেজের জন্য, আর এটা করছি প্রোডাক্টের জন্য, অ্যাডভার্টাইজমেন্টের জন্য, তাই তো? এক্স্যাক্টলি, যে আমরা প্রোডাক্ট বা যে কোনো কিছু হতে পারে, আসলে শুধু যে প্রোডাক্ট তা না, যে কোনো কিছু। বাট লোকেশনের ক্ষেত্রে আমাদের আসলে অনেক বেশি কি বলে এটা, কেন অনেক সেন্সিটিভ হইতে হয় বিষয়টা নিয়ে, কারণ লোকেশন যদি একটু এদিক সেদিক হয়ে যায় তাহলে দেখা যায় অনেক সেল কমে যায়, অনেক সময় প্রচুর সেল কমে যায় লোকেশনের কারণে শুধুমাত্র। ভাইয়া, জি ভাইয়া। আমাদের বাংলাদেশের ভিতরে তো রংপুরের বাইরে চলে গেল, এই যে রংপুর সিটিটার বাইরে চলে গেল, জি, ধরে নিলাম ইন্ডিয়ার বাইরে চলে গেছে, সেটা এক্সপ্লোর করলাম। এখন বাংলাদেশের ভিতরে তো রংপুরের বাইরে অন্য সিটিতে চলে গেল, সেটা কি আবার এক্সপ্লোর করে দিব? হ্যাঁ, সেক্ষেত্রে আপনার ওই এই সিলেক্টেড এরিয়ার ভিতরে যদি কোনো কিছু বাদ দেওয়া লাগে, মানে ধরেন আপনি যতটুকু এরিয়া সিলেক্ট করেছেন এই সিলেক্টেড এরিয়ার মধ্যে যদি আবার কোনো কিছু বাদ দেওয়া লাগে, সেক্ষেত্রে আপনি সেম কাজটাই করবেন, ঠিক আছে? অথবা ধরেন আপনার এখানে যে পিনের তো অপশন আছে, এটা পিন এনে ফেলে দেন যে আমার এতটুকু এরিয়া লাগবে না, ঠিক আছে? এই এরিয়া অ্যাডভার্টাইজিং বন্ধ, ঠিক আছে? এরকম আর কি বিষয়টা। ওকে, দেন এখানে আরো কিছু আপনার অপশন দেখতে পাবেন, লাইক যেখানে নিচে আছে অ্যাড লোকেশন ইন বাল্ক, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আরো দেখতে পাবেন যে অপশন আসবে কি কিভাবে লোকেশন সিলেক্ট করা যায়। লাইক হচ্ছে আপনার কান্ট্রি তো আছেই নরমালি, তারপর হচ্ছে বিভিন্ন রিজিয়ন, তারপর হচ্ছে যে আপনার বিভিন্ন মার্কেটের এরিয়া, তারপর টাউন, সিটি, পোস্টাল কোড, মানে জিপ কোড যেটা বলা হয় ওগুলো দিয়েও বের করা যাবে, অ্যাড্রেস দিয়েও বের করা যাবে। এখানে লাইক আমি পোস্টাল কোডটা দেখাই, যদি বাংলাদেশে আমার এটা কাজ করে না, তার কারণ হচ্ছে জিপ কোড গুলো হতে হবে 5 ডিজিটের। ইউএসএ টা দিয়ে আমি দেখাই, লাইক হচ্ছে দেখেন এক্সাম্পল হিসাবে ইউএসএ জিপ কোড। ওকে, আমরা দুই তিনটা জিপ কোড দিয়ে একটু দেখাই। সাপোজ এইটা একটা আছে, এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি, এটা বাংলাদেশে কাজ করে না, ইন্ডিয়াতে আমি কখনো ট্রাই করে দেখিনি, সো ইন্ডিয়ানটা আমার জানা নেই, কারণ বাংলাদেশের জিপ কোড গুলো হচ্ছে 4 ডিজিটের। ওকে, একটা দিলাম, এরপর আরেকটা দেই। ওকে, এটা দিলাম,
দেন হচ্ছে যে ম্যাচ লোকেশন, এই যে দেখেন আমার দুটো লোকেশন এখানে চলে আসছে। এরপর অ্যাড টু লোকেশন এখানে ক্লিক করেন, এই যে দেখেন। আচ্ছা যাই হোক, আমি এক্সক্লুড সিলেক্ট করে রাখছিলাম, দেখুন এক্সক্লুড হয়ে গেছে, এটা ইনক্লুড দিতে হবে। এই যে আমি কাছে নিয়ে দেখাই, ওই দুটো এরিয়া বা লোকেশন কিন্তু আমাদের সিলেক্ট হয়ে গেছে। এক সেকেন্ড, এই যে এখানে চলে আসছে একটা। ওকে, এটা কেন হচ্ছে যে এক্সক্লুড সিলেক্ট করা ছিল না এই কারণে, না হলে আমরা যদি ইনক্লুড সিলেক্ট করে রাখতাম তাহলে ক্রস চিহ্ন থাকতো না, টিক চিহ্ন থাকতো। যাই হোক, বুঝতে পারছেন তো যে কিভাবে জিপ কোড দিতে হবে? জি জি জি। ওকে, জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা, লোকেশন এখানে শেষ না, লোকেশন আরো আছে তো। এই যে উপরে দেখেন এখানে লেখা আছে লোকেশন, তো এখানে আমি একটু ক্লিক করি উপরের অপশনটাতে। এখানে আপনারা 4টা অপশন দেখতে পাচ্ছেন, ভালোভাবে খেয়াল করে দেখবেন। প্রথম যে অপশনটা আছে সেটার নাম হচ্ছে পিপল লিভিং ইন অর রিসেন্টলি ইন দিস লোকেশন। অর্থাৎ আপনি যদি প্রথম অপশনটা সিলেক্ট করে রাখেন তাহলে আপনার এই বিজ্ঞাপনটা কারা দেখবে? যেই লোকেশনগুলো আপনি সিলেক্ট করে রাখছেন ওই লোকেশনে অনেকদিন ধরে যারা থাকতেছে তারা তো দেখবে, পাশাপাশি রিসেন্টলি যারা ওই লোকেশনে আসছে তারা ওই বিজ্ঞাপনটা দেখবে। সাপোজ আপনি এই লোকেশন দিয়ে রাখছেন ঢাকা, ওকে, এখন মনে করেন কক্সবাজার থেকে একজন হচ্ছে ঢাকা আসলো, ঢাকা আসার পর এবার বিজ্ঞাপনটা সেও দেখবে, তার কারণ কি সে রিসেন্টলি ঢাকা আসছে। ওকে, সেকেন্ড অপশনটা যদি আপনি সিলেক্ট করে রাখেন সেক্ষেত্রে কি পিপল লিভিং ইন দিস লোকেশন, অর্থাৎ শুধুমাত্র যারা এই লোকেশনে অনেকদিন ধরে আছে তাদেরকে দেখাবে। ইন্ডিয়া থেকে যদি কেউ আজকে ঢাকা আসে তাহলে সে দেখবে না এই বিজ্ঞাপনটা, কারণ শুধুমাত্র যারা অনেকদিন ধরে আছে তাদের জন্য, রিসেন্টলি যারা আসে তাদের জন্য না। এরপর হচ্ছে পিপল রিসেন্টলি ইন দিস লোকেশন, অর্থাৎ যারা অনেকদিন ধরে এই লোকেশনে আসছে তাদের জন্য না, যারা রিসেন্টলি এই লোকেশনে আসছে। এটা সবথেকে ভালো এক্সাম্পল হতে পারে। সাপোজ ধরেন আপনার কি বলে আমাদের কক্সবাজারের এক্সাম্পল রেখে তাহলে ভালো বুঝবেন। ধরেন ওইখানে আপনারা জানেন প্রচুর হোটেল আছে, 3 স্টার 4 স্টার 5 স্টার অনেক ভালো ভালো হোটেল আছে। তো ওরা ধরেন ওদের হোটেলগুলোর অ্যাডভার্টাইজিং দিতে আছে শুধুমাত্র কক্সবাজার এরিয়ার ভিতরে বা চিটাগাং এরিয়ার ভিতরে দিচ্ছে ওরা। তো ওদের টার্গেট কি থাকবে? রিসেন্টলি যারা এই লোকেশন আসছে তাদেরকে বিজ্ঞাপনটা দেখানো, তার কারণ যারা অনেকদিন ধরে কক্সবাজার আছে ওরা তো বিজ্ঞাপন দেখবে না, ওদের তো গড়বাড়ি আছে এমনি থাকার জন্য। যারা ওখানে গেছে এখন ঘুরতে গেছে তাদের এই বিজ্ঞাপনটা দেখাতে হবে, কারণ ওরা হোটেল বুক করবে, রুম বুক করবে। বুঝতে পারছেন? আর আরেকটা আছে কি লাস্ট যেটা 4 নাম্বার, সেটা হচ্ছে পিপল ট্রাভেলিং ইন দিস লোকেশন, অর্থাৎ মানুষ যখন ওই লোকেশনের উপর দিয়ে ট্রাভেল করে যাবে তখন হচ্ছে আপনি বিজ্ঞাপনটা দেখবেন। সাপোজ ধরুন আপনার হাইওয়ের পাশে একটা খুব ভালো রেস্টুরেন্ট আছে, তো আপনি একটা বিজ্ঞাপন দিয়ে রাখছেন ওই রেস্টুরেন্টে। তো যারা হচ্ছে হাইওয়ের পাশ দিয়ে যাবে আর যে এরিয়া দিয়ে রাখছে 125 মাইল থেকে 200 কিলোমিটারের ভিতরে যারা থাকবে তাদেরকে সেই বিজ্ঞাপনটা শো হবে, যে ওরা দেখবে যে হ্যাঁ এখানে একটা বিজ্ঞাপন দেখবে যে এখানে একটা রেস্টুরেন্ট আছে হাইওয়ের পাশে, যে আমরা ওখানে গিয়ে নাস্তা করতে পারি বা কিছু খেতে পারি। এক্সাম্পল দিলাম জাস্ট আমরা, এরকম বিভিন্ন কিছু থাকতে পারে। এইসব ক্ষেত্রে এগুলো ইউজ করা হয়। যদিও আমাদের বাংলাদেশ বা ইন্ডিয়া বলেন বা দক্ষিণ এশিয়ার পার্সপেক্টিভে আসলে এই জিনিসগুলো অতটা কার্যকরী না, বাট ইউরোপ বা আমেরিকান কান্ট্রি গুলোতে আপনারা জানেন যে এগুলো খুব বেশি দরকারি। আর এটা তো ওরা বাংলাদেশ বা ইন্ডিয়ার কথা মাথায় রেখে বানায় নাই, ওভারঅল ওয়ার্ল্ডের সব কান্ট্রির কথা মাথায় রেখে ওরা এই অপশনগুলো রাখছে। ঠিক আছে, বুঝতে পেরেছি সবাই? ইউএসএ ক্লায়েন্টের জন্য কোনটা বেস্ট হবে? জি ভাইয়া, ইউএসএ ক্লায়েন্টের জন্য কোনটা বেস্ট হবে, কোন অপশনটা? এটা আসলে ডিপেন্ড করবে কি ওনার প্রোডাক্ট বা সার্ভিস কোনটা সেটার উপরে ডিপেন্ড করবে। এখন ধরেন আপনার ইউনিভার্সিটি একজন আছে যার হচ্ছে আপনার ধরেন একটা রিসোর্ট আছে, আর ওনার রিসোর্ট উনি যান বলতেছে যে ম্যাক্সিমাম হচ্ছে বাইরে থেকে যারা আসে তারা ভিজিট করতে আসে, আমেরিকার লোক খুব কম যায় তাদের রিসোর্টে। তখন আপনাকে কি করতে হবে? পিপল রিসেন্টলি ইন দিস লোকেশন, এই অপশনটা আপনাকে সিলেক্ট করে দিতে হবে। ঠিক আছে, এরকম একটা বিষয়টা। এরকম কোনো কথা নেই, জায়গা কান্ট্রির জন্য একটা ওটা ডিপেন্ড করবে হচ্ছে তার প্রোডাক্ট বা সার্ভিস কি সেটার উপরে ডিপেন্ড করবে। ওকে, জি জি ঠিক আছে। আচ্ছা, এরপর আমরা হচ্ছে নিচে চলে যাই, এখানে আর কাজ নেই, বাকিগুলো শেষ লোকেশন অনেক কাজ দিয়েছি আমরা। আমরা গত ক্লাসে কান্ট্রি একটা ছিল না, মানে আর বাদে কোনটা ভাই বুঝিনি, গত ক্লাসে কি ছিল? গত ক্লাসে না, গত ক্লাসের আগের ক্লাসে ওই যে COUNTY কান্ট্রি, হ্যাঁ হ্যাঁ কান্ট্রি, জি কান্ট্রি দিয়ে একটা দেখিয়েছিলাম, সেটা তো এবার এই ম্যাপে দেখতে পাচ্ছি না। সেটাও আছে, আপনি হয়তো খেয়াল করেনি ভাই, এখানে আমি দেখাচ্ছি সেটা। আচ্ছা না, আচ্ছা থাকলে হয়েছে ভাইয়া, না সমস্যাটাও দেখিয়ে দিই, কারণ হতে পারে আপডেটের কারণে চেঞ্জ হয়ে যেতে পারে, আমি খেয়াল করিনি। আচ্ছা তাহলে এখানে যখন ঢাকা লিখি, ঢাকা সিটি আসছে, এক সেকেন্ড, চিটাগাং দিই, এই যে আসে ভাই, যে দেখেন চিটাগাং ডিভিশন বাংলাদেশে যে কান্ট্রি লেখা আছে, ওকে, ওইটা নিচে লেখা ছিল, এটা হচ্ছে পাশে লেখা, এটাই পার্থক্য, আর কিছু না। আর ভাই আমরা মাঝে মাঝে ড্রপিংটা বারবার ট্রাই করার পর আসে না, 2-3 বারে গিয়ে আসে। এটা মাঝে মাঝে আসলে নেটওয়ার্কের প্রবলেম হয়, আপনারা অনেক সময় দেখবেন ক্লাসে আমি যখন দেখাই মাঝে মাঝে সার্চ করলে আসেন, 2-3 বার সার্চ করি, এটা হতেই পারে। জি ঠিক আছে, ওকে। আচ্ছা, তো এবার আমরা এখান থেকে বের হবো। বের হওয়ার পর আমরা হচ্ছে এখানে একটা অপশন আছে, আপনি এই অডিয়েন্সটা মানে আপনি এখানে যা যা অডিয়েন্স সিলেক্ট করবেন আপনি চাইলে সেটাকে সেভও করে রাখতে পারবেন।
ধরেন আপনি খুব সুন্দর একটা অনেক টাইম নিয়ে প্রায় একদিন টাইম নিয়ে আপনি একটা অডিয়েন্স সেট আপ করছেন, এখন আপনি দেখলেন যে এই অডিয়েন্সটা হইতে পারে খুব ভালো রেজাল্ট দিবে আপনাকে, তো আপনি চাচ্ছেন যে আপনি আবার 2-3 ঘন্টা সময় নষ্ট করবেন, আপনি এই অডিয়েন্সটাকে সেভ করে রাখবেন, ঠিক আছে? আচ্ছা একটু 1 সেকেন্ড ওয়েট করবেন। ওকে, তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে আপনি চাইলে এটাকে সেভও করে রাখতে পারবেন। কিভাবে? যে সেভ দিস অডিয়েন্স এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর আপনি এখানে যে নাম ভালো লাগে আপনি সেই নাম দিয়ে এটা হচ্ছে এখানে সেভ করে রাখবেন। এখানে অলরেডি সেভ করা আছে, এটা যেমন দেখেন এটা কি কি ছিল সব এখানে চলে আসছে। তো আমরা ধরেন এটার নাম অন্য কিছু একটা নাম দিয়ে আমরা সেভ করে রাখতে পারি, ফর এক্সাম্পল ওকে, এরকম আপনি একটা নাম দিয়ে এটা আপনি সেভ করে রাখতে পারবেন। দেন পরবর্তীতে আপনি আবার এই সেভ অডিয়েন্সে ইউজ করতে পারবেন। কিভাবে ইউজ করবেন সেটা আমি দেখাই দিতেছি। এই যে আমরা যখন অডিয়েন্স আসি তখন এখানে দেখছেন একটা অপশন থাকে যে ইউজ সেভ অডিয়েন্স, একটা হচ্ছে ক্রিয়েট নিউ অডিয়েন্স মানে নতুন অডিয়েন্স বানাও, আর একটা হচ্ছে ইউজ সেভ অডিয়েন্স। ওকে, তো তোমার কোনো সেভ করা যদি অডিয়েন্স থাকে তো তুমি সেটাও কি করতে পারবে, ইউজ করতে পারবে। ওকে, তো এটা তো আমরা মাত্র সেটআপ করেছি, এই জন্য এটা আসতেছে না। আচ্ছা, এবার আমরা এখান থেকে নিচে চলে আসি। প্লেসমেন্ট, প্লেসমেন্ট বলতে কি বোঝানো হয়, অর্থাৎ আমাদের অ্যাডটা কোথায় কোথায় দেখানো হবে সেগুলোকে বলা হয় প্লেসমেন্ট। তো আমরা যদি অটোমেটিক দিয়ে রাখি তাহলে এটা ফেসবুক নিজের মন মতো দেখাবে, আর যদি ম্যানুয়াল প্লেসমেন্ট দিয়ে দিই তাহলে এটা আমি আমার মতো করে কাস্টমারদের কাছে বা অডিয়েন্সের কাছে শো করতে পারবো। তো আমরা একটু দেখে নিই জিনিসটা আসলে কি। তো আমরা প্রথমে ম্যানুয়াল প্লেসমেন্টে সিলেক্ট করব। ম্যানুয়াল প্লেসমেন্ট সিলেক্ট করার পরে আমরা হচ্ছে এখান থেকে ইনস্টাগ্রাম আর হচ্ছে অডিয়েন্স নেটওয়ার্ক এই দুটো আমরা উঠিয়ে দিব, থাকবে শুধু ফেসবুক আর মেসেঞ্জার। তো এখানে একটু খেয়াল করবেন আপনারা, এখানে একটা ইমেজ দেখতে পাচ্ছেন। আমি যখন হচ্ছে মাউসটা একটু উপর নিচে করবো তখন আপনারা পাশের ইমেজগুলো একটু খেয়াল করবেন, মানে আপনারা ইমেজগুলোর দিকে একটু তাকাবেন। আমি যখন মাউস এখানে রাখবো ইমেজের দিকে তাকাবেন, যখন মাউস এখানে রাখবো ইমেজের দিকে তাকাবেন, তাহলে বুঝতে পারবেন। ওকে, তো প্রথমে আছে হচ্ছে ফেসবুক নিউজ ফিড, তার পাশে আপনারা ইমেজ দেখতে পাচ্ছেন। ফেসবুক নিউজ ফিডে হচ্ছে বিজ্ঞাপনটা আমাদের এরকম শো করবে যে আমরা ফেসবুক নিউজ ফিডে বিজ্ঞাপনটা রাখতে চাচ্ছি কিনা। এই যে দেখতে পাচ্ছেন লাইক কমেন্ট করার অপশন থাকবে, আমাদের একটা বিজ্ঞাপন থাকবে। এরপর হচ্ছে ফেসবুক মার্কেট প্লেস। ফেসবুক মার্কেট প্লেস অনেকটা দেখতে এরকমই থাকবে, আপনারা জানেন ফেসবুক একটা নতুন আপডেটে ফেসবুক মার্কেট প্লেস নামে একটা অপশন আসছে, যেটা এটা আমাদের কান্ট্রিতে খুব বেশি এটা গ্রহণযোগ্য না। তো এরকম শো করবে মার্কেট প্লেস যদি আপনি দেখাতে চান। আর যদি চান যে না ফেসবুক মার্কেট প্লেস আমার বিজ্ঞাপন দেখাবো না, যেহেতু আমাদের কান্ট্রিতে অতটা পপুলার না, তো আমাদের জন্য এটা বাদ, আমি এখানে দেখাবো না। ওকে, তাহলে এটা বাদ। এরপর আছে কি ফেসবুক ভিডিও ফিড, অর্থাৎ মানুষ যখন ফেসবুকে ভিডিও দেখবে তখন তার সামনে হঠাৎ করে এরকম ভাবে আমার বিজ্ঞাপনটা চলে আসবে, যে বার্গারের একটা এক্সাম্পল দিয়ে এখানে দেখানো হচ্ছে, এইভাবে তারা হচ্ছে বিজ্ঞাপনটা দেখবে। তো আমি ভিডিওর ভিতরে বিজ্ঞাপনটা দেখাতে চাই কি চাই না, যদি আমি উঠাই দিই তাহলে ভিডিওতে বিজ্ঞাপন দেখানো হবে না, আর যদি আমি টিক দিয়ে দিই তাহলে হচ্ছে ভিডিওতে বিজ্ঞাপনটা দেখানো হবে। ওকে, আচ্ছা, এরপর হচ্ছে কি ফেসবুকের রাইট কলাম। রাইট কলাম মানে মনে আছে তো, যে ফেসবুকের উপরের দিকে ডান পাশে যে কলামটা থাকে সেখানে বিজ্ঞাপন থাকে, ওই রাইট কলাম। হ্যাঁ, ওখানে আমরা অবশ্যই বিজ্ঞাপন রাখবো, কারণ মানুষের চোখ দেয় না ওখানে অনেক সময়। এরপর হচ্ছে কি মেসেঞ্জার ইনবক্স। ইমেজটা খেয়াল করেন, পাশে কিছু মেসেঞ্জারের কনভারসেশন দেখা যাচ্ছে। এখানে কিন্তু সবগুলো কনভারসেশন না, কিছু বিজ্ঞাপনও আছে। এই যে এখানে দেখেন যে সরি, এই যে এটা একটা বিজ্ঞাপন, যে এখানে লেখা আছে জেসপার্স মার্কেট। ওকে, এটা একটা বিজ্ঞাপন। অনেক সময় আপনারা খেয়াল করে দেখবেন আপনাদের মেসেঞ্জারের মাঝখানে খুব বিজ্ঞাপন চলে আসে, দেখছেন কখনো? দেখছি ভাই। দেখেছি। হ্যাঁ, ওইটা যদি আপনি এখানে সিলেক্ট করে দেন তাহলে শো করবে, নাহলে শো করবে না ওখানে। এরপর হচ্ছে ফেসবুক গ্রুপ ফিড। অনেক সময় ফেসবুকের যে গ্রুপ ফিড সেখানে দেখা যায়, দেন আমাদের মেসেঞ্জার বা ফেসবুকের যে স্টোরি দিয়ে আমরা 24 ঘন্টার জন্য সেই স্টোরিগুলোতে এরকম বিজ্ঞাপন দেখা যায়। তো আমরা ওইগুলোতে জাস্ট রাখবো, আমরা স্ট্রিম এগুলো উঠাই দিব, এগুলোতে রাখবো না। যেগুলো কমন ওইগুলোতে রাখার চেষ্টা করবো, সার্চ এগুলো আমরা সব উঠাই দিব, এখানে যা আছে এগুলোতে আমরা দিব না, কারণ এখান থেকে আমাদের হচ্ছে সেল কম আসবে, এই জন্য আমরা এইসব জায়গাগুলোতে অ্যাড শো করাবো না। ওকে, তো এই ছিল হচ্ছে প্লেসমেন্টের কাজ। এরপর আমরা এখান থেকে নিচে চলে আসবো। নিচে আসলে আমরা এখানে একটা অপশন দেখতে পাবো কস্ট কন্ট্রোল। এটা হচ্ছে একটা অপশনাল, মানে এটা দিলেও হয় না দিলে কোনো সমস্যা নাই, বাট এটার কাজ কি? তো এটা হচ্ছে আমরা কখনো প্রথম অবস্থায় আমরা এটা ইউজ করব না, আমরা অ্যাট লিস্ট 2-3টা অ্যাড রান করার পরে আমরা হচ্ছে এটা ইউজ করব। অর্থাৎ সেম প্রোডাক্টে যখন 2-3টা আমরা অ্যাড রান করব তারপর আমরা এটা ইউজ করতে পারবো। কেন তারপর আমরা এটা ইউজ করতে পারবো সেটা একটু জেনে আসি। কস্ট কন্ট্রোল বলতে কি বোঝানো হয়? খরচ কমানো। ওকে, কস্ট কন্ট্রোল বলতে বোঝানো হয় কি খরচটাকে কমানো। তো আমরা কিভাবে আমাদের খরচটা কমাতে পারি? তো তার আগে আমাদের জানতে হবে ফেসবুক কখন হচ্ছে বিজ্ঞাপনের জন্য টাকা কাটে বা কি কি ঘটনা ঘটার পরে ফেসবুক টাকা কাটা শুরু করে। ফেসবুক হচ্ছে বেসিক্যালি টাকা কাটা হচ্ছে রিচের উপরে। ওকে, আপনার কত রিচ হচ্ছে, কতজন লোকের কাছে রিচ হবে সেটার উপরে টাকা কাটবে। যেমন আমি ধরেন এখানে দেখাই
ফেসবুক ধরেন এখানে বলতেছে 9,000 থেকে 27,000 রিচ হবে, সাপোজ আমি ধরে নিচ্ছি 27,000 রিচই হবে। তো ফেসবুক এই 27,000 রিচের জন্য টাকা কাটবে, আর এই 27,000 রিচের জন্য যদি একটা ক্লিকও নাও আসে তারপর সে 27,000 এর জন্য আপনার $10 কেটে নেবে। আবার যদি এখানে 5,000 ক্লিকও আসে তারপর আপনার জন্য সেম টাকাটাই কেটে নেবে। ওকে, অর্থাৎ টাকা কাটা হচ্ছে তার রিচের উপরে, এই ক্লিকের উপরে তার টাকা কাটে না। অনেকে এটা ভুল ধারণা আছে যে টাকা কেটে নাই ক্লিকের উপরে, নাও টাকা কাটা হচ্ছে রিচের উপরে, রিচ যত হবে তত। ধরেন আপনার রিচ 27,000 হয়ে গেছে বাট ক্লিক একটাও আসে না, তার মানে কি ফেসবুক আপনার থেকে 1 টাকাও কাটবে না? অবশ্যই কাটবে, সম্পূর্ণ টাকা কেটে নেবে, কারণ রিচ তো 27,000 হয়েছে এটার জন্য। কারণ একটু ভালোভাবে জিনিসটা দেখি, টাকা কাটে কিসের উপরে? রিচের উপরে। তো ফেসবুক যে টাকাটা কাটে এটা হচ্ছে টাকা কাটার সময় তারা হচ্ছে তাদের যে অডিয়েন্স, এই অডিয়েন্স গুলোকে একটু ডিভাইড করে। সাপোজ ধরেন হচ্ছে আপনার লো, মিডিয়াম, এটা আমি এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি, এক্সাক্ট যে আসলে এরকম করে বিষয়টা এরকম না, কারণ আমি ফেসবুকের এমপ্লয়ি না, আমি বলতে পারবো না। তো তারা হচ্ছে এরকম কিছু ডিভাইড করে যে অডিয়েন্সদের কিছু অডিয়েন্স থাকে লোয়ার, কিছু অডিয়েন্স থাকে মিডিয়াম, কিছু অডিয়েন্স থাকে হায়ার। ঠিক আছে, তো আমি এইভাবে বুঝাচ্ছি আপনাদেরকে। তো সাপোজ ধরেন ফর এক্সাম্পল আমরা হচ্ছে একটা অ্যাড রান করবো। তো আমাদের অ্যাড রান করার হচ্ছে বাজেট ধরেন কত বলা যায়, আমি এখান থেকে দেখাই। অ্যাড রান করবো, অ্যাডের বাজেট সাপোজ হচ্ছে আমার $20, প্রতিদিন আমার বাজেট থাকবে $20। আর ফেসবুক আমাকে বললো যে ঠিক আছে তুমি $20 হচ্ছে অ্যাড দাও, তাহলে তোমার এই অ্যাডটাকে আমি হচ্ছে 100 জন লোককে দেখাবো। হিসাবটা ভালোভাবে বোঝা গেলে আমি 100 বলতেছি, যে আমি 100 জন লোককে বিজ্ঞাপনটা দেখাবো। ওকে, একটু ভালোভাবে জিনিসটা চিন্তা করবেন। আমরা ফেসবুকে দিব হচ্ছে $20, ফেসবুক আমার বিজ্ঞাপনটা 100 জন লোককে দেখাবে। ওকে, এবার আমরা একটু এখানে দেখি জিনিসটা। তো আমাদের ফেসবুকের মধ্যে লো, মিডিয়াম, হাই এই 3 ধরনের অডিয়েন্স থাকে। কিভাবে এই 3 ধরনের অডিয়েন্স থাকে একটু ভালোভাবে জিনিসটা বুঝবেন। যেমন ধরেন আমি ডিজিটাল মার্কেটিং এর সাথে অনেকদিন ধরে কাজ করতেছি। এখন ধরেন এসিও সম্পর্কে তো আপনারা শুনছেন। তো এসিওর জন্য কিন্তু কিছু টুলস পাওয়া যায়, পেইড টুলস বা প্রিমিয়াম টুলস, যেগুলো ডলার দিয়ে কিনে নিতে হয়। তো আমি যেহেতু কাজ করি বা আমরা যারা অনেকদিন ধরে কাজ করি, আমাদের দেখা যায় ওগুলো প্রায় কিনতে হয় বা সবসময় আমাদের লাগে, তো আমরা সবসময় কিনে নেই বা কিনে রাখি ওগুলা। তো এই ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে কি, কেউ যখন ওই টুলস এর অ্যাডভার্টাইজিং করবে তখন ফেসবুকের কাছে কি আমি হলাম হায়ার লেভেলের অডিয়েন্স, তার কারণ কি আমি এটা কিনি। ওকে, আমি হলাম কি হায়ার লেভেলের অডিয়েন্স। আর যারা মনে করেন আপনাদের এই কোর্সটা কমপ্লিট করে ফেলছে, ওদের মধ্যে হয়তো সবাই কিনবে না, 2-1 জন কিনবে, তার মানে ওরা হচ্ছে কি মিডিয়াম লেভেলের। আর আপনারা যারা নতুন মাত্র শিখতেছেন, আপনারাও তো ইন্টারেস্টেড, তাই না? আপনারা তো এসইও টিসইও লিখে আপনারা সার্চ করেন বা সোশ্যাল মিডিয়া মার্কেটিং এগুলো লিখে সার্চ করেন বা ডিজিটাল মার্কেটিং এ সার্চ করেন, তাহলে আপনারাও ইন্টারেস্টেড, আপনাদেরকেও বিজ্ঞাপন দেখাবেন, বাট আপনারা হচ্ছেন কি লোয়ার লেভেলের। তো ফেসবুক কি করে, ফেসবুক হচ্ছে অ্যামাউন্টটা এইটার উপর বেস করে কাটে। লাইক মনে করেন সাপোজ ওরা টোটাল আমার বিজ্ঞাপনটা দেখাবে 100 জন লোককে, আর ওদের কি করতে হবে 3 জন ধরনের লোককে বিজ্ঞাপনটা দেখাতে হবে। তো সেক্ষেত্রে তখন ওরা কি করবে, ধরেন লোয়ার লেভেলের 50 জন লোককে বিজ্ঞাপনটা দেখাবে। কতজন লোককে দেখাবে বিজ্ঞাপনটা? 50 জন লোককে দেখাবে। আর এই 50 জন লোককে দেখানোর জন্য তারা হচ্ছে ডলার কেটে নেবে মাত্র $5। ওকে, অর্থাৎ এই $20 মধ্যে থেকে $5 কেটে নেবে এই 50 জন লোককে দেখানোর জন্য। আচ্ছা, এবার ধরলাম তারা মিডিয়াম লেভেলে দেখাবে হচ্ছে 30 জন লোককে, আর 30 জন লোককে দেখানোর জন্য তারা কেটে নেবে হচ্ছে সেম $5। তাহলে দেখেন এখানে 50 জনকে দেখানোর জন্য $5 কাটতেছে, আর এখানে 30 জনকে দেখানোর জন্য $5 কাটতেছে। পার্থক্যটা বুঝবেন একটু ভালোভাবে। আর বাকি থেকে কয়জন? তাহলে 20 জন। 20 জন হচ্ছে কি হায়ার লেভেল। এই 20 জনকে দেখানোর জন্য তারা কত ডলার কেটে নেবে? প্রায় বাকি পুরোটা মানে $10 কেটে নেবে। পার্থক্যটা একটু আবার খেয়াল করেন। 50 জনকে বিজ্ঞাপন দেখানোর জন্য ফেসবুক কাটতেছে $5, আর 20 জনকে বিজ্ঞাপন দেখানোর জন্য ফেসবুক কাটতেছে কত? $10। তাহলে এবার আপনারা বলতে পারেন যে ভাইয়া তাহলে এটা এমন কি কোনো উপায় আছে যে আমরা হচ্ছে মিডিয়াম আর হাই বাদ দিব, আমরা শুধু লো রাখবো? কারণ লোতে যেহেতু $5 50 জন দেখতেছে, তার মানে $20 কতজন দেখবে? 200 জন দেখবে। ভাই রাইট, এরকম ভাবতেছেন তো কেউ? জি জি ভাইয়া। ভাই লো, মিডিয়াম আর হায়ার, জি ভাইয়া, এই পার্থক্যটা ব্যাপারটা কারা? বুঝতে পারিনি ভাই আমি কথাটা। লো, মিডিয়াম আর হাই এই কথাটা ইউজ করা হচ্ছে কেন? এটা তো আমি আপনাদের বোঝানোর সুবিধার্থে বলছি ভাইয়া, বোঝানোর সুবিধার্থে। এটা যে কোনো কিছু হতে পারে, যেমন কিছু কিছু প্রোডাক্ট থাকতে পারে যেগুলোর জন্য আমি লো বাট আপনারা হাই, এরকম অনেক কিছু থাকতে পারে। ঠিক আছে, এখন বুঝতে পারেন আপনার কনফিউশন কোথায় বলেন, আমি ক্লিয়ার করে দিচ্ছি। বলছি লো, মিডিয়াম আর হাই এই জিনিসগুলো বোঝানো হচ্ছে, কিন্তু ব্যক্তিগুলো কি বোঝানো হচ্ছে? ওই ব্যক্তিগুলো লো, ওই ব্যক্তিগুলো মিডিয়াম, হাই এগুলো বোঝানো হচ্ছে? লো, মিডিয়াম, হাই এটা বোঝানো হচ্ছে যে এই প্রোডাক্টের প্রতি আপনি কতটুকু ইন্টারেস্টেড সেটার উপর ডিপেন্ড করে এটা বোঝানো হয়। সবাই ফেসবুক জানে? হ্যাঁ, এটা হ্যাঁ ফেসবুক অবশ্যই বোঝে। ফেসবুক জানে না যে আমি এর আগে এরকম কোনো কিছু পারচেজ করছি কিনা, এটা ফেসবুক অবশ্যই জানে। বা আমি এটা নিয়ে কত বেশি সার্চ করি বা আমি এই সেক্টরটার সাথে কতদিন আছে, এগুলো ফেসবুক জানে। ফেসবুককে অত হালকাভাবে নিলে হবে না, ঠিক আছে? জি, সবকিছু ফেসবুক জানে। হয়তো একদম 100% একুরেট হয় না, বাট এনাফ যতটুকু একুরেট হয়। ওকে জি, তো একটু ভালোভাবে দেখেন।
তো আপনারা বলতে পারেন ভাই তাহলে আমাদের মিডিয়াম আর হাই বার আমরা হচ্ছে এখানে 200 রিচ চাই আর এখানে আমাদের $20 তাহলে স্পেন্ড হবে। ওকে, এবার দেখা গেল যে আমি আপনাদের প্রথমত মানলাম, ঠিক আছে, প্রথমত আমি আপনাদের মানলাম, আমি হচ্ছে এখানে বলে দিলাম যে আমাদের $20 বিনিময়ে আমাদের বিজ্ঞাপনটা কতজন দেখবে, 200 জন দেখবে। এবার একটু আমাকে কি একজন ক্যালকুলেট করে বলেন যে যদি $20 200 রিচ হয় তাহলে প্রত্যেকটা রিচের জন্য আমাদের কত করে খরচ হচ্ছে? যে কোনো একজন ফোনে ক্যালকুলেটর বের করে একটু ক্যালকুলেট করে বলেন। 20/200 0.20, তাই তো? একটু ভালোভাবে বুঝবেন ক্যালকুলেশনটা। 10 সেন্ট হতে পারে। ও 10 আছে, সরি, 10.10 হবে। পয়েন্ট ওয়ান হ্যাঁ, ওকে, 1 বা 10 যাই ধরে নিই আমরা, মানে ধরে নিচ্ছি 10 সেন্ট। একটু ভালোভাবে দেখেন, আমার মাইক্রোফোন অফ রাখবেন একটু সবাই। আমি যখন হচ্ছে $20 দিয়ে শুধুমাত্র হচ্ছে কাদেরকে চাচ্ছি, এদেরকে চাচ্ছি। 0.1 বলতে কিন্তু সেটা এখানে 10 মানে 10 সেন্ট বুঝে নেবেন। বাংলাদেশে যেমন বলে টাকার পয়সা 100 পয়সা 1 টাকা, ওরকম 100 সেন্টে হয় $1। ওকে, তো আমি ধরেন এখানে দিলাম হচ্ছে 0.10। ওকে, এটা হচ্ছে কি আমার কস্ট কন্ট্রোল আমি এখানে দিলাম। তাহলে কি হবে, ফেসবুক আমার এই যে বিজ্ঞাপনটা এটা হচ্ছে বেশি লোকের কাছে দেখাবে। অর্থাৎ কাদের কাছে দেখাবে, এবার 200 জন লোককে দেখাবে, 100 জন লোককে দেখাবে না। কতজন লোককে দেখাবে, 200 জন লোককে দেখাবে। কিন্তু আমার যেটা রেজাল্ট আসবে সেটা দেখা গেল যে আমার সেল 0, মানে আপনারা কেউ কিনেন নাই, কারণ আপনাদের ইন্টারেস্ট আছে, বাট আপনারা এখন কিনবেন না, কিনবেন আপনাদের যখন কোর্স শেষ হবে তারপর আপনারা কিনবেন। তাহলে কি আমার লাভ হয়েছে না লস হয়েছে? লস হচ্ছে ভাই। লস হয়ে গেছে। ওকে, এবার আমরা চলে যাই মিডিয়ামে। এবার আপনারা বলতেছেন ভাই লোতে যেহেতু লস হয়ে গেছে তার মানে হাইতেও হয়তো এরকম প্রবলেম হতে পারে, তাহলে সবকিছুতে সবসময় মাঝামাঝি থাকা উচিত বা ব্যালেন্স রাখা উচিত। তাহলে আমরা মিডিয়ামে চলে যাই, যে শুধুমাত্র মিডিয়াম যারা আছে তারাই দেখবে। তো আমরা যদি এভাবে ক্যালকুলেশন করি যে $5 যদি 30 জন লোক দেখে তাহলে $20 দেখবে হচ্ছে আমাদের বিজ্ঞাপনটা 120 জন লোক। ওকে, অর্থাৎ এখানে আমাদের $20 খরচ হবে, বাট আমাদের বিজ্ঞাপনটা দেখবে 120 জন। এবার একটু আপনারা ক্যালকুলেট করেন তাহলে আমাদের প্রত্যেক জনের কাছে পৌঁছানোর জন্য কত করে খরচ পড়তেছে। 0.04 কত ভাইয়া? 0.04 0.06 আই থিংক 0.8 আমি বলি 20/120 দেন, 20/120 60 সেন্ট যেটা কত আসে ভাইয়া? ও আচ্ছা 60 সেন্ট 0.6 নাকি না 60 সেন্ট? 60 সেন্ট, রাইট? 60 সেন্ট ঠিক আছে ভাই, ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, এটাই হবে। আমি একটু ম্যাথে কাঁচা তো এই জন্য। আচ্ছা, 0.16 হবে 0.16 ও 0.16, ওকে। আচ্ছা, তাহলে আর জিরো দরকার নেই। তার মানে দেখেন এখানে খরচ হচ্ছে কত, 16 সেন্ট। বাট এখানে 16 সেন্ট খরচ হচ্ছে আমার একটু, এখানে যেখানে আমার বিজ্ঞাপনটা 200 জন লোক দেখতো, এখানে আমার বিজ্ঞাপনটা দেখতেছে কত, 120 জন লোক। বাট দেখা গেল যে এখান থেকে আমার 5টা সেল হয়ে গেল। তার মানে কি এবার আমার লস হয়েছে না লাভ হয়েছে? লাভ হচ্ছে, মানে আমার সেল তো হচ্ছে। হ্যাঁ, লাভ হয়েছে। হ্যাঁ, লাভ হচ্ছে, তো ধরে নিচ্ছি আমার লাভ হচ্ছে, ঠিক আছে। এবার আমরা পরের স্টেপে চলে যাই। এখানে বলছে 20 জন দেখবে $10 বিনিময়ে। ওকে, 20 জন দেখবে $10 বিনিময়ে। তার মানে এখানে আমার বিজ্ঞাপন দেখার সম্ভাবনা কতটুকু? মাত্র সরি 20 ছিল, যেহেতু এটা বাদ দেন, কতজন? 2 জন হয় মেবি, তাই না? জি ভাই। 2 হয়তো, তাই তো? ওকে, তার মানে $2 নট সেন্ট, এখানে হচ্ছে $2 হবে। তার মানে এখান থেকে আমি ধরে নিলাম যে এই দুজনই আমার বিজ্ঞাপন দেখার পর দুজনই কিনছে। তার মানে আমি যখন লো দিতেছিলাম তখন কি আমার টোটালি লস, আমার এখান থেকে কেউ কিনতেছিলাম। বাট যখন আমি মিডিয়াম আর হায়ার দিলাম তখন দেখা গেল যে আমার টোটাল 7টা সেল হয়েছে, 5টার 2টা 7টা সেল হচ্ছে। তো এখানে যে ঘটনাটা ঘটে কস্ট কন্ট্রোলে, এটাই হচ্ছে প্রবলেমটা হয়। সেটা হচ্ছে আপনি যখন 10 সেন্ট দিবেন তখন হতে পারে আপনার রিচ অনেক বেশি হবে, বাট আপনার কোনো সেল আসবে না। বা আপনি যখন হচ্ছে এখানে 16 সেন্ট দিবেন তখন দেখা যাবে কি আপনার 5টা সেল হতে পারে। ওকে, বাট আপনি যখন আবার 20 সেন্ট দিবেন তখন কি হবে জানেন, তখন হচ্ছে 7টা সেল হবে। সরি 20 সেন্ট না, যখন আপনি $2 দিবেন তখন আপনার সেল দুইটাই হবে। অর্থাৎ এই 5টাও হবে আবার এই 2টাও হবে, মানে 16 সেন্টও পাচ্ছে আবার $2 পাচ্ছে। বুঝতে পারছেন নাকি কনফিউশন আছে? ক্লিয়ার হয়ে না? একটু হাইতে ভাগ কত দিয়ে দিতে বললেন? আচ্ছা, আমি আবার প্রথম থেকে দেখাচ্ছি, ওইটা আমি আবার প্রথম থেকে হাইতে দেখাচ্ছি। না ওগুলো বুঝছি ভাইয়া, হাইতে অনেকে বুঝতে পারে না, আমি বুঝতে পারছি, কারণ আমি নিজে একটু ফাস্ট বলে গেছি। আবার দেখেন, ধরেন আমি যখন হচ্ছে 10 সেন্ট দিব তখন আমার সেল হওয়ার কোনো সম্ভাবনাই নেই, তার কারণ এই রেঞ্জের মধ্যে যারা আছে এরা আমার বিজ্ঞাপন দেখলেও কেউ কিনবে না। বাট আমি যখন 0.16 দিব তখন 5 জন কিনবে। ওকে, যখন 5 জন কিনবে তখন, বাট এই 2 জন আর কিনবে না, কারণ এই 2 জনের রেঞ্জের বাইরে চলে গেছে। $2 এটা তো আমরা দেইনি। বাট যখন হচ্ছে আমি এখানে
$2 দিয়ে দিব, ঠিক আছে, এখানে যখন আমি $2 দিয়ে দিব তখন আমার সেল কত হবে, 7টা হবে, অর্থাৎ এই 5টা তো হবেই, পাশাপাশি এই 2টা হবে, আমার 7টা সেল হবে তখন। বুঝতে পারছি বিষয়টা? কিন্তু এখানে যেটা প্রবলেম হয় সেটা হচ্ছে আমি আপনাদেরকে একটা নরমাল এক্সাম্পল দিচ্ছি, বাট এরকম অনেক প্রোডাক্ট আছে যেগুলোতে দেখা যায় যে আপনার এখানে একদম 0 হবে না, হয়তো এখানে একটু কম হবে, ওকে, এখানে আরেকটু বেশি হবে বা এখানে আরেকটু বেশি হবে, এরকম হয়, মানে মিলাই জিলাই দিতে হয়। তো আমাদের যখন রেজাল্ট আসে, মানে আমরা যখন অ্যাড রান করি তখন আমাদের একটা রেজাল্ট আসে যেটাকে বলা হয় সিপিসি, মানে হচ্ছে কস্ট পার লিড, যে প্রত্যেকটা রেজাল্টের জন্য আমাদের কত কস্ট আসতেছে। তো আমরা দেখলাম যে এভারেজ আমাদের প্রত্যেকটা রেজাল্টের জন্য 0.30, মানে 30 সেন্ট করে আমাদের এভারেজ রেজাল্ট আসতেছে, অর্থাৎ এই 10, 16, 2 সব মিলে আমাদের এভারেজ 30 সেন্ট করে থাকতেছে। তার মানে আমি যদি হচ্ছে 30 সেন্ট দিই তাহলে আমি সব থেকে ভালো রেজাল্ট এখানে নিয়ে আসতে পারবো। তো তখন আমি কি করবো, তখন আমি সব বাদ আমি এখানে দিয়ে দেবো হচ্ছে 0.30, ওকে, 30 সেন্ট। আর এটা আমি তখনই জানতে পারবো যখন আমি 2-3টা অ্যাড রান করবো, আর 2-3টা অ্যাডের যখন আমি সিপিসিটা দেখবো তখন হচ্ছে আমি বুঝতে পারবো যে আসলে আমার কত এখানে দেওয়া উচিত। তো ফার্স্ট টাইম যখন অ্যাড রান করবেন তখন কখনোই কস্ট কন্ট্রোল অপশনটা ইউজ করবেন না। 2-3টা অ্যাড রান করার পরে আপনি যখন এভারেজ সিপিসিটা দেখবেন তখন হচ্ছে আপনি এখানে এসে কস্ট কন্ট্রোলটা সিলেক্ট করবেন, ঠিক আছে? আমাদেরকে ইনসাইটে দেখাবে না সিপিসি কত? না, ইনসাইটে না, ওটা হচ্ছে যে আপনার অ্যাডের যে রিপোর্টটা থাকে না, আপনার আমি ক্লাস শেষ করে দেখাবো, যেখানে রিপোর্ট দেখাচ্ছিলাম একটা রিপোর্ট দেখা যায়, ওই রিপোর্টে দেখা যাবে। ওখান থেকে এভারেজ করব। জি ভাইয়া, ওখান থেকে এভারেজ করব। রিপোর্টটা ছিল তাই তো? হ্যাঁ, ওইটা অটোমেটিক এভারেজ হয়ে আসবে, অটোমেটিক এভারেজ ক্যালকুলেট হয়ে আসবে, ওকে, ঠিক আছে? তো এভারেজটা আমাদের নিতে হবে, সবসময় মাথায় রাখবেন যেটা এভারেজ থাকবে সেটা নিতে হবে আমাদের। বেশি কমও দেওয়া যাবে না, বেশি আবার বেশিও দেওয়া যাবে না, আমাদের যেটা এভারেজ থাকবে সেটা দিতে হবে, ওকে? কারণ দেখা গেল সাপোজ আপনি হচ্ছে এখানে কি করলেন, আপনি হচ্ছে এখানে দিলেন হচ্ছে $2, তাহলে আপনার বিজ্ঞাপনটা কতজন লোক দেখতেছে, মাত্র 10 জন বা 20 জন লোক আপনার বিজ্ঞাপনটা দেখবে, ওকে? বাট আপনার যদি বিজ্ঞাপনটা সত্যি আপনি 200 জন না হোক বা আপনি যদি 150 জন লোককে দেখাতে পারেন, সেক্ষেত্রে দেখা যাবে কি যে আপনার হয়তো সেলটা একটু বেশি হওয়ার সম্ভাবনা আছে, ওকে? কারণ এরকম কোনো কথা নাই, দেখা গেল আপনাদের মধ্যে একজন হঠাৎ করে তার মনে ইচ্ছা বা আকাঙ্ক্ষা জাগলো যে আমি এখন থেকে কিনে রাখি, এটা পরে আমি ইউজ করবো, সেল হইতেই পারে, স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না, ঠিক আছে? ক্লিয়ার বিষয়টা? ওকে, তো এরপর আমরা এখান থেকে নেক্সটে চলে যাব আমাদের লাস্ট স্টেপ। এখানে হচ্ছে আমাদের অ্যাড তৈরি করতে হবে। আমরা যে এতক্ষণ বলতেছি বিজ্ঞাপন দিব, বিজ্ঞাপনই তো বানালাম না, বিজ্ঞাপনে মানুষ কি দেখবে, রাইট? এটার আমরা নাম দিয়ে দিই ব্যাচ 62, ওকে? এবার কথা হচ্ছে আমার তো অনেকগুলো পেজ থাকতে পারে, তাই না? বা আমার ক্লায়েন্টের অনেকগুলো পেজ থাকতে পারে, তো আমি আমার বিজ্ঞাপনটা কোন পেজের আন্ডারে রান করবো? আমাকে তো অবশ্যই যে কোনো একটা নির্দিষ্ট পেজের আন্ডারে এই অ্যাডটা রান করতে হবে। তো আমরা হচ্ছে এখান থেকে সেই পেজ আমরা সিলেক্ট করে নেবো যে আমি কোন পেজটা সিলেক্ট করবো। এখানে দেখি এই যেমন এখানে একটা পেজ আছে, লাইক এই যে মাই শপ বিডি, এই পেজটা আমি এখান থেকে সিলেক্ট করে নিলাম যে এখন এই অ্যাডভার্টাইজিংটা এই পেজের আন্ডারে রান হবে, ওকে? এই পেজটা আমরা এখান থেকে সিলেক্ট করে নিতে পারবো। সবগুলো পেজের এখানে লিস্ট চলে আসছে, যেখানে ক্লিক করলে দেখতে পাবেন কি কি পেজ আছে, সবগুলো পেজের এখানে লিস্ট চলে আসবে। ওখান থেকে আপনি একটা পেজ সিলেক্ট করবেন যেটা এগেইনস্টে আপনি অ্যাড রান করতে চান, ওকে? দেন এখান থেকে নিচের দিকে চলে আসবেন। জি ভাইয়া, এই পেজগুলোকে আমাদের বিজনেস ম্যানেজারকে সবগুলো অ্যাড আগে করতে হবে। এই পেজগুলো আপনার, আমি কি বলছি শুরুতে ভাই, আপনাদের এটা হচ্ছে ক্লায়েন্টের বিজনেস ম্যানেজার যে আপনারা এই কাজটা করবেন। তো আপনি এখন ধরে নেবেন যে আপনি এখন কোথায় আছেন, আপনি এখন ক্লায়েন্টের বিজনেস ম্যানেজারে আছেন। এই বিজনেস ম্যানেজার, এই অ্যাডস ম্যানেজার সব ক্লায়েন্টের, আর এই পেজও ক্লায়েন্টের, আর ক্লায়েন্ট অলরেডি পেজটা এখানে অ্যাড করে রেখেছে। আর ক্লায়েন্ট যদি অলরেডি পেজ অ্যাড না করে থাকে তাহলে আপনাদের প্রথম ক্লাসে দেখানো হয়েছিল অ্যাড ম্যানেজারের কিভাবে পেজ অ্যাড করতে হয়, ওইভাবে তার পেজটা অ্যাড করে দিবেন, ঠিক আছে? সবগুলো অ্যাড না করলেও কি শো করবে? আর না, পেজে শো করবে না, এই অ্যাড হচ্ছে শুধুমাত্র যারা অডিয়েন্স তারাই দেখতে পাবে, অন্য কেউ দেখতে পাবে না, ওকে? তো এখানে কি আছে, সিঙ্গেল ইমেজ অথবা ভিডিও। তো সিঙ্গেল ইমেজের অ্যাড তো আমি অলরেডি আপনাদের পেজ প্রমোশনের সময় দেখাইছি। আর দুটো অপশন আছে, ক্যারোজল আর হচ্ছে কালেকশন। তো এই দুটো অলমোস্ট সেম, আমি আপনাদেরকে ক্যারোজলটা দেখাই দিই তাহলে বুঝবেন। ক্যারোজল অ্যাড দেখতে কি রকম হয় আপনারা অলরেডি দেখছেন, ঠিক আছে? আমি একটু ফেসবুকে খুঁজে দেখে আসি এখন বর্তমানে কোনো এক্সাম্পল আছে কিনা, থাকলে আপনাদের একটু বুঝতে সুবিধা হবে। যদিও এখানে প্রিভিউ দেখা যায় বাট অতটা ক্লিয়ার না। তো আমি একটু দেখি কোনো ক্যারোজল অ্যাড পাই কিনা এখানে আমাদের সামনে, তাহলে সরাসরি লাইভ একটা এক্সপিরিয়েন্স হয়ে যাবে আপনাদের। আর না পেলেও কিছু করার নাই, আমরা একটু সার্চ করি। এগুলো তো, এটা হচ্ছে, এগুলোকে বলা হয় ভিডিও অ্যাডস, ঠিক আছে? যে ভিডিও এটা, দেন আমরা আর একটু সার্চ করি সব অ্যাসাইনমেন্ট। এটা হচ্ছে একটা ভিডিও অ্যাড। ভিডিও অ্যাডই ম্যাক্সিমাম টাইম এখন দেখা যায়, কারণ মানুষ ভিডিওটা বেশি পছন্দ করে। এটাও একটা ভিডিও অ্যাড। আমরা একটু দেখি, এটা হচ্ছে ইমেজ অ্যাড। যদিও ক্যারোজল অ্যাড খুব রেয়ার আছে, আমি আপনাদের একটা কাজ করি, আমি হচ্ছে আপনাদের আলাদাভাবে এখান থেকে দেখাই।
এক সেকেন্ড, এই যে এইটা হয়তো বা ভালোভাবে বুঝবেন, আমি একটা ভালো ইমেজ বের করি যেটাতে ক্লিয়ার বুঝতে পারবেন। আচ্ছা এইটাই ঠিক আছে, আই থিঙ্ক এটা দিয়ে দেখেন, একটু খেয়াল করেন এখানে জিনিসটা, একটু ইমেজটা ক্লিয়ার হোক, আমি বড় করে দেখাচ্ছি ওপেন করে। এই যে দেখেন, আপনারা অবশ্যই ফেসবুকে এরকম বিজ্ঞাপন দেখছেন, ফুড পান্ডার বিশেষ করে, যে ফুড পান্ডারটাই পাওয়া গেছে, যে এখানে একটা ছবি থাকে, দেন এটার প্রাইস দেওয়া থাকে, আবার পাশে আরেকটা ছবি থাকে, তার পাশে আরেকটা ছবি, যেগুলো আমরা একটা একটা করে স্ক্রল করি, দেখছেন এরকম অ্যাড? জি দেখছি ভাই। হ্যাঁ, এই অ্যাডের ফরম্যাটটা কি বলা হয় মূলত ক্যারোসেল অ্যাড। ওকে, তো এই অ্যাডটা কিভাবে তৈরি করতে হয় সেটা আমরা একটু দেখে আসি। তো আমরা ছিলাম হচ্ছে অ্যাডস ম্যানেজারে, আমরা যে ক্যারোসেল সিলেক্ট করেছি, যেখানে দেখেন অলরেডি ফরম্যাট চলে আসে, বাট ফরম্যাট আসলে এই জিনিসটার কারণে পুরোপুরি বোঝা যাচ্ছে না, যে এখানে একটা ইমেজ থাকবে, এখানে একটা ইমেজ থাকবে, দেন এখানে একটা ইমেজ থাকবে। ওকে, এরকম ভাবে আলাদা আলাদা ইমেজ থাকবে। তো আমরা একটু দেখে নিই কিভাবে করতে হবে। তো সবার প্রথম হচ্ছে আমরা এই যে এখানে আসবো, নিচের দিকে আসার পরে হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট ইমেজ লেখা আছে, আমরা সিলেক্ট ইমেজে ক্লিক করব। ওকে, তো এখানে আমাদের অলরেডি একটা ইমেজ আপলোড করা আছে, একটা টি শার্টের ইমেজ, এটা আপলোড করা আছে। তো ধরুন আমি এই ইমেজটা সিলেক্ট করে নিচ্ছি, দেন আমি হচ্ছে এখানে কন্টিনিউ দিব। ওকে, কন্টিনিউ দিলে দেখবেন যেখানে ফরম্যাট দেখতে পাচ্ছেন কিরকম হবে, যে টি শার্টের ছবিটা এখানে চলে আসছে। দেন এখানে একটা হেডলাইন দিবে, সাপোজ আমি এটা প্রাইস দিচ্ছি, এখানে প্রাইস হচ্ছে ফর এক্সাম্পল $20 দিয়ে দিই আমি এখানে $20। এরপর আমরা এখান থেকে একটু নিচে আসবো, এখানে একটা ডেসক্রিপশন দিতে হবে, যদিও ডেসক্রিপশনটা অপশনাল। আর এখানে হচ্ছে কি করতে হবে, আমাদের একটা ওয়েবসাইটের লিংক দিতে হবে। তো আমরা একটা কাজ করি, আমরা সরাসরি নিয়ে আসি আমাদের ওয়েবসাইট থেকে। ওকে, সাপোজ ধরেন আমরা হচ্ছে এই ইমেজটা ইউজ করবো, যেটা হচ্ছে প্রোডাক্ট। ওকে, এইটার ছবিটা আমাদের লাগবে, আমরা ছবিটা সেভ করে ফেলি। ওকে, এটা সেভ। এবার একটা সাইজ চেক করতে হবে যে এটা 600 পিক্সেল আছে কিনা, ঠিক আছে? হ্যাঁ, এটা 600 পিক্সেল আছে। সো আমরা এটাকে এইভাবে সেভ করব, 600 না থাকলে 600 করে নিতে হবে। ওকে, আচ্ছা সেভ করার দরকার নেই, এটা তো 600 পিক্সেল অলরেডি আছে। তো আমরা ধরেন সাপোজ আগে যে টি শার্টটা দিয়েছি ওইটার জন্য হচ্ছে ধরেন সাপোজ আমরা হচ্ছে কি বলে, এখানে তার তো কোনো টি শার্টও দেখতেছি না, সব তো মেয়েদের পোশাক আছে, এইটা ইউজ করি, মানে এইটার লিঙ্কটা আমি ইউজ করি। তো এখানে একটা ওয়েবসাইটের লিঙ্ক দিতে হবে, তো আমরা হচ্ছে এই লিঙ্কটা এখানে দিয়ে দিচ্ছি। এই যে এখানে হচ্ছে আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা দিতে হবে, মানে যে ওয়েবসাইট আমরা তাদেরকে পাঠাতে চাচ্ছি। ওকে, আমরা এই ওয়েবসাইটের লিঙ্ক এখানে দিয়ে দিলাম। ওকে, দেওয়ার পর এবার হচ্ছে আপনারা দেখতে পাবেন একটু পর এখানে প্রিভিউ চলে আসবে, একটু পরে আসবে, এখানে ওয়েট করতে হবে, কিছুক্ষণ পর চলে আসবে। এরপর হচ্ছে আপনার যদি আরো আপনি ইমেজ অ্যাড করতে চান, এই যে এখানে চলে আসছে, যে দেখেন প্রিভিউ। ওকে, আরো যদি আপনি ইমেজ অ্যাড করতে চান তাহলে আপনাকে কি করতে হবে, এখান থেকে নিচে আসতে হবে এবং আসার পর এখানে ক্লিক করতে হবে, খালি জায়গায় ক্লিক করবেন। ক্লিক করার পর আবার উপরে চলে যাবেন, উপরে গেলে আবার দেখবেন যে অপশন চলে আসবে সিলেক্ট ইমেজ, অথবা এখানে যদি আবার ক্লিক করেন তাহলে দেখবেন আরো অপশন চলে আসতেছে। ওকে, মানে যতগুলো ক্লিক করবেন তত বের হতে থাকবে। তো আমরা হচ্ছে সিলেক্ট ইমেজে ক্লিক করব, ক্লিক করে আমরা এবার আপলোড করব, ওই যে ওই ভদ্র মহিলার ছবিটা আমরা এখানে আপলোড করে দিব, মানে ওই প্রোডাক্টের ছবিটা, যে Pro 9 ওপেন। ওকে, এটা চলে আসছে এখানে। এটা কি করতে হবে, এটা হচ্ছে সিলেক্ট করতে হবে, এটা অলরেডি সিলেক্ট হয়ে গেছে আপলোড করার সাথে সাথে। দেন আমরা কন্টিনিউ দিব, তাহলে এর পরের ইমেজটা কোনটা চলে আসবে, ওই ইমেজটা চলে আসবে এখানে পরে, ঠিক আছে? এই যে পরের ইমেজটা ওইটা চলে আসছে। এরপর আমরা এখানে আবার এটা একটা হেডলাইন দিই, সাপোজ এটার প্রাইস দিই আমরা $30। ওকে, $30 দিলাম এটার প্রাইস। ডেসক্রিপশন অপশনাল, দিলেও হবে না দিলেও কোনো প্রবলেম নাই। আর ইউআরএল লিংক দিতে হবে, লিংক আমরা কোনটা দিব, ওইটার যে লিংক আছে সেটা আমরা দিব। তো আমি একটু আগের পেজে আসি, কোনটা যেন নিয়েছিলাম আমরা, এই ইমেজটা। ওকে, তো এইটা যেই পেজে আছে সেইটার লিংক আমাদেরকে নিতে হবে। আচ্ছা, এখনো লোড হয়নি। ওকে, এই লিংকটা এবার হচ্ছে আমাদেরকে দিতে হবে। ওকে, তো আমরা এখানে চলে আসি, সরি এখানে না, এখানে। তো আমরা এখানে হচ্ছে ইউআরএল দিয়ে দিব, তাহলে কেউ যখন ওইটাতে ক্লিক করবে তখন সে ওই পেজে চলে যাবে। ওকে, তো
তো এবার আমরা একটু নিচে আসবো, এখান থেকে নিচের দিকে আসবো। নিচের দিকে আসলে আপনি এভাবে যতগুলো ইচ্ছে ততগুলো অ্যাড করতে পারবেন। আর এখানে আমাদের আরেকটা অপশন থাকবে, সেটা হচ্ছে আমাদের একটা ইয়ে দিতে হবে, কি বলে ওটাকে, প্রাইমারি টেক্সট দিতে হবে। প্রাইমারি টেক্সট হয়তো বা নিচের দিকে আমি দেখতেছি, এই যে এখানে দেখেন প্রাইমারি টেক্সট। ওকে, এখানে আমাদের কি করতে হবে, প্রাইমারি টেক্সট। প্রাইমারি টেক্সট হচ্ছে আমরা এখানে যেটা লিখবো সেটা হচ্ছে যে উপরে থাকবে, মানে উপরের কথাগুলো, লাইক ধরেন ঈদ অফার 20% ডিসকাউন্ট। ওকে, এরকম আমি যা লিখবো সেটা হচ্ছে আমার এই যে উপরে এখানে শো করবে, রাইট? এভাবে আমরা এগুলো দিব। আর এখানে হচ্ছে কি করতে হবে, আমাকে আমার ওয়েবসাইটের যে মেইন পেজটা আছে সেটার লিঙ্কটা আমার এখানে দিতে হবে। ফর এক্সাম্পল এটা হচ্ছে ওয়েবসাইট, তো এটার ধরেন সব পেজের যে লিঙ্কটা, সব পেজ, সব নামে যে পেজটা থাকবে বা যে কোনো পেজে দিতে পারি। আমি এখানে এক্সাম্পল হিসেবে সব দেখাচ্ছি। ওকে, তো এই পেজটার ধরেন আমি লিঙ্কটা এখানে দিয়ে দিব। হ্যাঁ, এখানে যা ডোমেইনটা দিলেন তাই তো? জি জি জি, মেইন লিঙ্কটা আমি এখানে দিয়ে দিলাম। এবার দেখেন, এবার কিন্তু মোটামুটি সব ঠিক হয়ে যাচ্ছে। তো এখানে আমরা একটু করব, একটু দেখেন ভালোভাবে। এরপর আমাদের আরেকটা ইউআরএল লাগবে, আমরা এখানে দেখি আমাদের কোনো একটা বাকি পড়ে গেছে কিনা। এখান পর্যন্ত সব ঠিক আছে। প্রিভিউ এরর কার্ড ইন 3, আচ্ছা আমরা 3 নাম্বার কি কিছু অ্যাড করেছি না, অ্যাড করি নাই। দেন হচ্ছে আমরা এখান থেকে একটু নিচের দিকে আসবো, আসার পর এখানে সব ঠিক আছে। এখানে আমরা লিঙ্ক দিয়ে দিয়েছি, এখানে ডিসপ্লে লিঙ্ক দিতে হবে, ডিসপ্লে লিঙ্কও সেমটা আমি দিয়ে দিতেছি, একই জিনিস। ওকে, তো মোটামুটি আমাদের সব জিনিসগুলো কনফার্ম হয়ে গেছে, এবার আর কোনো আমাদের প্রবলেম নাই। তো এবার আমরা হচ্ছে এখানে একটা অপশন দেখতে পাবো, একটু উপরের দিকে যাই, সেটা হচ্ছে যে বিল্ড আ ইউআরএল প্যারামিটার। আপনাদের কি কারো জানা আছে যে এটা কি কারণে ইউজ করা হয়? না ভাইয়া। আচ্ছা, না, বেসিক্যালি এটা আমাদের তেমন একটা দরকার হয় না, বাট মাঝে মাঝে দরকার হয়। কি ক্ষেত্রে, সেটা হচ্ছে আপনারা যখন সার্চ ইঞ্জিনের ক্লাস করবেন, ওই টাইমে দেখবেন আপনাদের একটা টপিক থাকবে, সেটার নাম হচ্ছে গুগল অ্যানালিটিক্স। ওকে, তো ওই গুগল অ্যানালিটিক্সে গেলে আমরা দেখতে পারি যে আমাদের ওয়েবসাইটে ট্রাফিক কোন কোন জায়গা থেকে আসতেছে। তো অনেক সময় ফেসবুক থেকে ট্রাফিক গেলে ওইটা ভালোভাবে ট্র্যাক করতে পারে না যে আসলে এই ট্রাফিকটা ফেসবুকের মাধ্যমে আসছে নাকি অন্য কোনোভাবে আসছে। তখন আমাদের কি করতে, আমাদের হচ্ছে একটা ইউআরএল প্যারামিটার বিল্ড করে দিতে হয়। তো ওটার জন্য একটা সাইট আছে, নর্মালি এখান থেকেও ক্রিয়েট করা যায়, বাট আমি আপনাদের সহজ পদ্ধতি শিখিয়ে দিতেছি। আপনারা হচ্ছে নর্মালি সার্চ করবেন হচ্ছে এটা লিখে সার্চ করবেন, তাহলে আপনারা যেখানে কিছু পেয়ে যাবেন, লাইক যে এইটা আছে বা এখানে যেতে পারেন, যে কোনো একটা ঢুকে দেখবেন। সব থেকে ভালো যে এইটা, এই সাইটটা, এটা দিয়েও হবে বা এটা দিয়েও করতে পারেন, এখান দিয়েই করে। প্রথমে আপনার এখানে ওয়েবসাইটের লিঙ্কটা দিবেন। তো আমাদের ওয়েবসাইট কোনটা, এটা না, এটার লিঙ্কটাকে দিবেন, যে ওয়েবসাইটের সাথে আপনি ইউআরএলটা বিল্ড করতে চান, এটা এখানে দিবেন। দেন হচ্ছে ক্যাম্পেইন সোর্স, ফেসবুক, ক্যাম্পেইন মিডিয়াম, এটাও হচ্ছে ফেসবুকে দিয়ে দিই। ক্যাম্পেইনের নাম আপনাদের ব্যাচের নামে দিয়ে দিই, ব্যাচ যে নাম আমরা দিয়েছি, ব্যাচ 62। ওকে, তারপর হচ্ছে ক্যাম্পেইন টার্ম, এটা দিলেও হয় না দিলেও হয়, এটা ধরেন আমি সাপোজ হচ্ছে প্রোডাক্ট লিখে দিই। ওকে, আর এখানে হচ্ছে কি ক্যাম্পেইনের কন্টেন্ট, এটা আমি দিয়ে দিই হচ্ছে ইমেজ। ওকে, ইমেজ দিয়ে দিলাম, যে আমি ইমেজ দিচ্ছি এখানে। দেন এখানে আসার পর আমার হচ্ছে যেখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার একটা লিঙ্ক তৈরি হয়ে গেছে, দেখেন এই যে ইউটিউব সোর্স থেকে আমার একটা আলাদা একটা লিঙ্ক কপি হয়ে গেছে। আমি হচ্ছে এই লিঙ্কটা এখান থেকে কপি করে নিতে পারি বা এখান থেকে আলাদাভাবে কপি করতে পারি। নেওয়ার পর দেন হচ্ছে আমরা এই লিঙ্কটাকে এনে হচ্ছে আমরা যেখানে দিয়ে দিব। ওকে, এটা হচ্ছে আমার ইউআরএল হয়ে গেছে। ওকে, এটা হচ্ছে আমার মেইন লিঙ্ক, ঠিক আছে। এবার আমার এই লিঙ্কের মাধ্যমে সবকিছু হবে। এখানে একটা এরর দেখা যাচ্ছে, যে আপনারা দেখতে পাচ্ছেন, আমরা যদি এডিটে ক্লিক করি তাহলে ওরা দেখাচ্ছে এররটা কোথায়, যে এখানে আমরা ওয়েবসাইটের লিঙ্ক দিই নেই, ঠিক আছে, এই জন্য ওরা এখানে এরর দেখাচ্ছে। তো আপনি যেটা করবেন সেটা হচ্ছে আমরা এখান থেকে ওয়েবসাইটের লিঙ্কটা দিব, সবকিছু আপনাকে এখানে বলে দিবে কোথায় কি দিতে হবে, সো টেনশনের কোনো কারণ নাই। ওকে, ব্যাস। এখন কিন্তু এররটা চলে গেছে, এখানে যে এররটা ছিল কিছুক্ষণ আগে, এখন কিন্তু আর কোনো এরর নেই, মানে কোনো প্রবলেম নেই। এখন জাস্ট কি বলছে যে পেমেন্ট মেথড এখানে অ্যাড করা নাই, তো এটা তো হচ্ছে প্র্যাকটিসের জন্য, তো এখানে কোনো পেমেন্ট মেথড অ্যাড করা হয়নি। পেমেন্ট মেথড অ্যাড করলেই হবে, পেমেন্ট মেথড অ্যাড না করে তো আপনি অ্যাড রান করতে পারবেন না। আর এই যে দেখেন এখানে এখন প্রিভিউ দেখা যাচ্ছে, এই হচ্ছে আমার টি শার্ট, এই হচ্ছে পরে যে প্রোডাক্ট আপলোড করছিলাম ওইটা, ঠিক আছে, এখানে প্রিভিউ চলে আসছে। আর নিচে হচ্ছে প্রাইস টাইস দেওয়া আছে, এই হচ্ছে আমার ক্যারোজাল অ্যাড। এভাবে আমি হচ্ছে 5 থেকে 7টা ইমেজ আমি এখানে অ্যাড করতে পারবো, এর থেকে বেশি করতে পারবে না। লেটেস্ট যে আপডেট আসছে ওটার মাধ্যমে হয়তো 5 থেকে 7টার বেশি আপলোড করাও যায় না, কারণ আমি রিসেন্টলি ক্যারোজাল অ্যাড রান করি নাই। তো 5 থেকে 7টে আপনারা ইউজ করবেন, এর থেকে বেশি দরকার নেই।
তো ইউআরএল যে প্যারামিটার বিল্ড, এটা হয়তো আপনারা বুঝতে পারছেন কিভাবে কি করতে হবে। তো এটা এখন হচ্ছে ইউআরএল প্যারামিটার। দেখেন আমরা এখানে যা যা দিয়েছিলাম, আমাদের এই যে ট্রাফিক সোর্স দিয়েছিলাম আমরা ফেসবুক, তারপর মিডিয়াম দিয়েছিলাম ফেসবুক, ক্যাম্পেইনের নাম দিয়েছিলাম ব্যাস যে 62, তারপর টার্মস হচ্ছে প্রোডাক্ট, কন্টেন্ট হচ্ছে ইমেজ, ওগুলো নিয়ে কিন্তু একটা আলাদা একটা লিঙ্ক বানিয়ে ফেলছে, যে এখন এই লিঙ্কের মাধ্যমে ঢুকলে আমার অ্যানালিটিক্স বুঝতে পারবে যে এটা হচ্ছে ফেসবুকের মাধ্যমে আসছিল। ওকে, ব্যাস এই হচ্ছে আমাদের সব কাজ। দেন এখানে আর কিছু করতে হবে না। আর এই যে দেখেন একটা পিক্সেল সেট আপ করেছিল, পিক্সেল অটোমেটিক নিয়ে নিছে ট্রাফিকের কারণে, যে পিক্সেল যেন কাউন্ট করতে পারে। ওকে, যে এটা কিন্তু পিক্সেলের, এই যে লেখা আছে ইভেন্ট আইডি, অফলাইন ইভেন্ট। ওকে, এগুলো হচ্ছে সব পিক্সেলের কাজ। তো আমাদের এখন সব কাজ শেষ, শুধু কি যে এখানে একটা পেমেন্ট মেথড অ্যাড করা থাকলে আর কোনো ইরোর এখানে থাকতো না। যা ইরোর ছিল সেগুলো আমরা কমপ্লিট করে ফেলেছি এবং আমাদের অ্যাডেরও সব কাজ শেষ। দেন আমরা জাস্ট হচ্ছে পাবলিশে ক্লিক করে আমাদের অ্যাডটা পাবলিশ করে দিতে পারবো। দ্যাটস ইট। এই হচ্ছে ফেসবুক ক্যাম্পেইনের সম্পূর্ণ কাজ। বুঝতে পারছি সবাই? জি ভাই। ওকে, তো এখন হচ্ছে আপনারা ভালোভাবে বাসায় এগুলো প্র্যাকটিস করবেন, ঠিক আছে? প্র্যাকটিস করলে দেখবেন আরো কিছু প্রবলেম বের হবে। আর বাকি যে অবজেক্টিভ গুলো আছে সেগুলো অবশ্যই প্র্যাকটিস করবেন, ঠিক আছে? জি ভাই বলেন। একটা কোশ্চেন ছিল, হ্যাঁ বলেন। ডিফাইন বিটুইন ডেইলি বাজেট আর লাইফ টাইম বাজেট। ডেইলি বাজেট আর লাইফ টাইম বাজেট, হ্যাঁ, ওটা হচ্ছে আসলে যারা ছোট কোম্পানি যেগুলো বা ছোট ছোট ব্যবসায়ী তারা হচ্ছে ডেইলি বাজেটটা ইউজ করে, আর যারা হচ্ছে বড় কোম্পানি ওরা লাইফ টাইম বাজেট দেয়, মানে ওদের কার্ডে অডেল ডলার থাকে আর লাইফ টাইম অ্যাড চলতে থাকে, ঠিক আছে? এটাই, আর কিছু না। ডেইলি বাজেট প্রতিদিন দেখবে, আর লাইফ টাইম বাজেটটা কি লাইফ টাইম বাজেটের ক্ষেত্রে আবার না, লাইফ টাইম বাজেটের ক্ষেত্রে আবার কিছু রিকোয়ারমেন্টস আছে। মিনিমাম একটা অ্যামাউন্ট হইতে আমার এক্সাক্ট ঠিক মনে পড়তেছে না কত অ্যামাউন্ট হইতে হবে, আমি এখান থেকে করে দেখাই আপনাকে। ওয়েট, যেহেতু কোশ্চেন করেছেন, বাজেট এখানেই ছিল, আমরা একটু নিচের দিকে যাই। এই যে ধরেন ডেইলি বাজেট না, আমি ধরেন লাইফ টাইম বাজেট দিলাম। এবার ধরেন আমি এখানে দেখেন কত চলে আসছে, $350। তার মানে আপনি $350 নিচে লাইফ টাইম বাজেট করতে পারবেন না, ঠিক আছে? এই জন্য আর কি। তো দেখা যায় ছোট ব্যবসায়ী তাদের এত বাজেট থাকে না, $100-200 বাজেট থাকে, ওই বেচারা কিভাবে লাইফ টাইম বাজেট দিবে, এটাই আর কি, ঠিক আছে? ওকে স্যার। জি। ভাই লোকেশনটা কি ক্লায়েন্ট এক্সাক্ট করে বলে দেবে যে এক্স্যাক্টলি ওই লোকেশনে আমি অ্যাড রান করতে চাচ্ছি বা এরকম? অনেক সময় বলে দেয়, আবার অনেক সময় দেখা যায় আমাদের সাজেস্ট করতে বলে। যেমন আমি আমার একটা প্রেজেন্ট একটা কাজ আছে, আমি ওটার এক্সাম্পল দিয়ে আপনাদের দেখাচ্ছি। যেখানে আপনারা দেখেন উনি আমাদেরকে ওনার প্রিভিয়াস কয়েকটা অ্যাডের রিপোর্ট দিচ্ছে। ওনার সমস্যা হচ্ছে কি ওনার অ্যাড ঠিক আছে, সবকিছু ঠিক আছে, বাট ওনার অ্যাডের যে সিপিসিটা এটা অনেক বেশি হয়ে যাচ্ছে, ওনার এটা একটু কমে আনতে হবে অ্যাটলিস্ট। এটা হচ্ছে উনি ইন্ডিয়ার একজন লোক, তো ওনার হচ্ছে এটা 55 INR মানে ইন্ডিয়ান 55 রুপি করে কাটতেছে। তো উনি বলছে এটাকে হচ্ছে ওনার 40-এ নিয়ে আসতে হবে, মানে এই খরচটাকে। এইটা হচ্ছে জাস্ট ওনার প্রবলেম, যে কোন কোন লোকেশন বা কি সিলেক্ট করলে এটা উনি বুঝতে পারতেছে না। তো ওনাকে এমন একটা লোকেশন দিতে হবে, এমন কিছু একটা দিতে হবে যেটার মাধ্যমে যেন ওনার একটু খরচটা কমে আসে। এটাই তো, এই ধরনের কাজ পাওয়া যায় আর কি। তো লোকেশন অনেক সময় ক্লায়েন্ট আমাদেরকে বলে দিবে, বা অনেক সময় আমাদের এইভাবে অ্যানালাইসিস করে বের করতে হয়। যেমন এগুলো হচ্ছে ওনার আগে যে উনি অ্যাডগুলো রান করছিলেন সেগুলোর কিছু রিপোর্ট, উনি ফাইলগুলো আমাকে দিয়ে দিয়েছেন। এখন টোটাল 2টা ফাইল আছে, যেগুলো থেকে আমার অ্যানালাইসিস করে বের করতে হবে যে ওনার জন্য কোন লোকেশন বা কোন এরিয়া বা কোন টার্গেটিংটা ওনার জন্য পারফেক্ট হবে। এটাই আর কি। অ্যানালাইসিস করা আপনি যে সিস্টেমটা ওটা একটু দেখাই দিলে তো আমাদের ভালো হতো আর কি। কোনটা ভাইয়া? মানে কিভাবে ওই লোকেশনটা সিলেক্ট করব? আচ্ছা, এটা আমি বলি, এটা হচ্ছে এটা আপনার সম্পূর্ণ এক্সপেরিয়েন্সের উপর। এটা আপনার যখন করতে করতে এক্সপেরিয়েন্স হয়ে যাবে তখন আপনি নিজেই বুঝতে পারবেন, কারণ দুনিয়াতে লাখ লাখ প্রোডাক্ট আছে। এটা নিয়ে যেমন আমিও জানি এটা কিভাবে করতে হবে, মানে এটা নিয়ে রিসার্চ করতে হবে, গুগল ঘাঁটতে হবে, ইউটিউব ঘাঁটতে হবে। এমনি প্রসেসটা কিভাবে আর কি করা যায় এটা? আচ্ছা, এটা আমি প্রসেস বলি, এটা নরমালি আপনি যে কেউ বের করতে পারবেন। সাধারণ সেন্সে চিন্তা করেন, আপনি হচ্ছে গুগল আগে প্রোডাক্টটা নিয়ে সার্চ করবেন, বা আপনার কাছে হচ্ছে গুগল ট্রেন্ড আছে, ওখানে নিয়ে আপনি সার্চ করে দেখেন যে এই প্রোডাক্টের ভ্যালুটা কোন কোন লোকেশনে বেশি, সেই লোকেশনগুলো নিয়ে আপনি একটা লিস্ট করেন। দেন আপনার কাছে হচ্ছে আগে যে অ্যাডগুলো রান করেছে সেগুলো লিস্ট আছে, আপনি একটু ওইগুলো দেখেন যে কখন কখন কোন কোন লোকেশনগুলো সিলেক্ট করার পর তার রেজাল্ট ভালো আসছিল, বা কোন কোন অ্যাড সেটগুলো দেওয়ার পর তার একটু রেজাল্ট তুলনামূলক ভালো আসছিল। দেন আপনি সবগুলো থেকে একটা একটা করে নিয়ে তারপর আপনি একটা রেজাল্ট বের করেন। এটা হচ্ছে আপনার নিজের কাছে আইডিয়া বের হবে, এটাকে আপনাকে বলে দিতে পারবে না কিভাবে করতে হবে, এটা সম্পূর্ণ হচ্ছে আপনার নিজের মাথা থেকে বের হবে, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। জি ভাইয়া আমাদেরকে যদি মাঝে মাঝে এরকম রিয়েল টাইম প্রবলেম, মানে যেরকম ক্লায়েন্টের কাছ থেকে বিভিন্ন মানে কাজ অর্ডার যেগুলো নিচ্ছেন আপনারা, এরকম যে একটা অর্ডার বা কাজ নিয়ে যদি আলোচনা করতেন তাহলে বিষয়গুলো বুঝতে মনে হয় আরো ক্লিয়ার হতো, যে মানে অ্যাকচুয়ালি মার্কেট প্লেসে কাজ অর্ডার গুলো কি ধরনের অর্ডার আসে,
আর সেটা করবোই বা কিভাবে? জি জি, সেগুলো আমি আপনাদের সাথে তো মাঝে মাঝে শেয়ার করবই, বাট অ্যাকচুয়ালি যে কারণে করা হয় না সেটা হচ্ছে সিকিউরিটি ইস্যু। তার কারণে অনেক সময় দেখা যায় যে তাদের অনেক ইম্পর্টেন্ট জিনিস অনেক সময় আপনাদের সামনে চলে আসে। তো এরকম কয়েকবার হয়েছে যে একবার একটা ক্লায়েন্টের আমি সরাসরি ওয়েবসাইটে লগ ইন করে দেখাইছিলাম, তো কোনো এক স্টুডেন্ট ভুল করে সে ওয়েবসাইটে লগ ইন করে প্র্যাকটিস করা শুরু করে দিয়েছিল, পরে আমার পুরো ওয়েবসাইটে জরিমানা দিতে হয়েছে। তো যার কারণে আমরা একটু জাস্ট ধারণা দেবো আপনাদেরকে, মাঝে মাঝে দেখো এরকম ওপেনলি দেখানো যায় না। এছাড়া ক্লায়েন্টের অনেক ইনফরমেশন ডেটাও থাকে ওখানে, যাক এটা মনে করেন যে আপনার হাইড রাখাটা আপনার একটা রেসপন্সিবিলিটি, এই আর কি। বাট আমি চেষ্টা করি মাঝে মাঝে আপনাদেরকে দেখানোর বা বলার জন্য, ঠিক আছে? ভাইয়া, জি ভাইয়া। প্লেসমেন্ট এবং লোকেশন যত বেশি আমি সিলেক্ট করব তত বেশি কি অ্যাডের কস্ট বাড়বে? হ্যাঁ, এটা ঠিক যে আপনি যত বেশি সিলেক্ট করবেন তত হচ্ছে আপনার অ্যাডের কস্ট একটু বাড়তে থাকবে। এটা একটা কারণ হচ্ছে দেখা যাবে আপনি এমন কিছু লোকেশন বলে সিলেক্ট করে ফেলবেন বেশি সিলেক্ট করার কারণে, যেখানে আপনার রিচ ঠিকই হবে বাট ওখান থেকে আপনার সেল হবে না। তখন কি হবে যে সিপিসিটা বেড়ে যাবে। ওই যে ইন্ডিয়ান বায়ারের ওই সিপিসি বেড়ে যাওয়ার কারণ কি এটা হতে পারে? এটা এখনো বলতে পারি না, আজকে বিকেল ওনার সাথে কথা হয়েছে, তো তারপর তো ক্লাস নিচ্ছি, রাতে বসবো দেখি কি করা যায়। আর বেসিক্যালি আমি তো আর কাজ করি না, আমি জাস্ট দেখাই দেবো ওই যে টিমে যারা আপনারা জানেন আমাদের যে এজেন্সি আছে ওখান থেকে, তো ওদেরকে জাস্ট আমি হচ্ছে রিপোর্টটা দেখাই বলে দিব, বাকি কাজ আজকে ওরা করে নেবে, কারণ আমি সরাসরি আসলে এখন কাজ করি না। ওদেরকে বলে দিই বা দেখাই দিই, ওরা যখন না পারে তখন জাস্ট আমি ওখানে গিয়ে হেল্প করি। আর আমাদের এজেন্সিতে যারা আছে তারাও সবাই আমারই এক্স স্টুডেন্ট, সো ওরা জানে সবকিছু, এই জন্য প্রবলেম হয় না তেমন একটা। আর ভাইয়া ওই প্লেসমেন্টটা এক্সক্লুড করলেও কি অ্যাড কস্ট বাড়বে না কমবে? এক্সক্লুড করলে অডিয়েন্সের সাইজ মানে হয়ে যাবে, অডিয়েন্সের সাইজ একটু ন্যারো হয়ে যাবে তাহলে, ঠিক আছে? ও প্লেসমেন্ট ডিসিলেক্ট করলে, তাই তো? জি জি জি, এটা বললাম না যে সম্পূর্ণ এক্সপিরিয়েন্স, কারণ আপনারা অনেক কিছু শিখবেন এক্সপিরিয়েন্স থেকে। যেমন আপনি এখন জানতেছেন প্রসেস, জানতেছেন যে কিভাবে কি করতে হয়, বাট অ্যাকচুয়াল যে শিক্ষাটা সেটা হচ্ছে আপনি যখন নিজে একদিন কাজ করবেন না, ওই দিন আপনার এক্সপিরিয়েন্স থেকে আপনি বুঝতে পারবেন যে আসলে কোনটা কিভাবে কাজ করে। যেমন আমি বলতে পারেন যে অনেক কিছু কাজ করতে যেয়ে শিখছি, অনেক কিছু আপনাদের শিখাতে যেয়ে শিখছি, সত্যি কথা যেটা, ঠিক আছে? তো আপনার যত দিন যাবে আপনি যতগুলো নিয়ে ঘাটাঘাটি করবেন তত আপনি জিনিসগুলো সম্পর্কে জানতে পারবেন, শিখতে পারবেন। অ্যাকাউন্ট রেস্ট্রিকশনের ভয়ে আসলে ঘাটাঘাটি করতে ভয় লাগে আর কি। না না না, ঘাটাঘাটি অবশ্যই করবেন। আপনারা জানলে অবাক হবেন, আমি আমার লাইফে প্রথম অবস্থায় 1 মাসের মধ্যে 3টা ফাইবার অ্যাকাউন্ট ডিসেবল করে ফেলছি এক্সপেরিমেন্ট চালাতে গিয়ে। আর এখন আমার আন্ডারে প্রায় 12 থেকে 15টার মতো ফাইবার অ্যাকাউন্ট চলছে। তো আর সবগুলো একই আইপিতে চলতেছে, একই পাশাপাশি পিসিতে, যদি আলাদা ডিভাইস, বাট কোনো প্রবলেম হচ্ছে না। কারণ কি ওই যে ভুল করছি 3বার ভুল করে শিখে ফেলছি কি কি করা যাবে না ওইখানে, এই জন্য। তো আপনি যখন ভুল করবেন তখনই আপনি শিখতে পারবেন, কারণ ভুল করে যেটা শিখবেন সেটা হচ্ছে অ্যাকচুয়াল শেখা। আর যদি ভুল না করেন তার মানে আপনি শিখতে পারতেছেন না। আপনি যখন মনে হবে আপনি ভুল করতেছেন, আপনি 2-3টা আইডি নষ্ট করে ফেলছেন, তখন মনে হবে যে আপনি একজন ভালো এক্সপার্ট হতে যাচ্ছেন ভবিষ্যতে। ওকে আচ্ছা ভাইয়া, জি ভাই। আপনি তো ক্লাসের মাঝখানে, হ্যালো, হ্যাঁ ক্লাসের মাঝখানে বলুন। ক্লাসের মাঝখানে বলেছিলেন যে রিচের উপরে ফেসবুক আসলে টাকাটা কাটে, কিন্তু আমি কি লিংক ক্লিকের উপরে টাকাটা কাটার ব্যবস্থা করতে পারি না? আমার যতটা লিংক ক্লিক হবে ততটা উপরে অ্যাড কস্টটা ধরা হবে, এমন কি হবে না? ওইটা আসলে আপনার ইয়ার জন্য করা যায়, গুগলের ক্ষেত্রে করা যায়। ফেসবুক ওইটা ওইভাবে কাজ করে না, ফেসবুকে রিচের উপরেই কাজ করে। এটা আপনি গুগলে করতে পারবেন, গুগলে যখন অ্যাড দেওয়া হয় তখন আপনার ক্ষেত্রে করতে পারবেন। অনেকে মনে করে ফেসবুক দিয়ে করা যায় বা ফেসবুক কাজ, আসলে ওইভাবে কাজ হয় না। ফেসবুক সবসময় টাকাটা রিচের উপরেই কাটে। আপনার মনে করেন অ্যাড আপনার হাজার হাজার মানুষ দেখতেছে কিন্তু কেউ ক্লিক করে নাই, ঠিক আছে? তাহলে ওইখান থেকে আপনার কোনো রেজাল্ট আসবে না বা টাকা ঠিকই কেটে নেবে, তার মানে রিচের উপরেই কাটতেছে। কারণ যদি ক্লিকের উপরে কাটতো তাহলে ক্লিক না হওয়া পর্যন্ত কিন্তু ফেসবুক টাকা কাটতে পারতো না, ঠিক আছে? এটাই আর কি। যেমন আমি আপনাদেরকে এখানে থেকে একটু দেখাই, 1 সেকেন্ড একটু ওয়েট করবেন। এটা তো নরমালি হচ্ছে আপনার পেজ থেকে অ্যাড দেওয়া হয় আমাদের, আমরা ওইখান থেকে সরাসরি দেই না। সেখানে আমি আপনাদের একটা অ্যাডের রিপোর্ট দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন জিনিসটা। এখানে দেখেন, এই যে এখানে হচ্ছে টোটাল এইটার যে অ্যাডটা এখন বর্তমান চলতেছে, এটা হচ্ছে টোটাল এই পর্যন্ত প্রায় 2 লাখ রিচ হয়েছে, 96,000 এঙ্গেজমেন্ট হয়েছে, আর টোটাল ক্লিক আসছে 11,400 সামথিং। আর প্রেজেন্ট যেটা চলতেছে এটা হচ্ছে এখানে যদি আপনারা ডিটেলস দেখেন, আমি ভিউ রেজাল্টে যে আপনাদেরকে একটু দেখাই,
এখানে টোটাল বাজেট ছিল 2500 টাকা 5 দিনের জন্য, যে আমাদের একটা অ্যাড চলতেছে। তো এটা হচ্ছে আপনার প্রতিদিন 500 টাকা করে। তো এই পর্যন্ত দেখেন আপনারা হচ্ছে টোটাল খরচ হয়েছে 1300 সামথিং, ওখানে লেখা ছিল। আর রিচ হচ্ছে প্রায় 20,000-এর মতো। আর টোটাল মেসেজ আসছে হচ্ছে আমাদের কাছে 173টা। আর প্রত্যেকটা মেসেজের জন্য আমাদের হচ্ছে 7 টাকা 55 পয়সা করে কাটতেছে, ঠিক আছে, প্রত্যেকটা মেসেজের জন্য। তো এটা কিন্তু বেসিক্যালি টাকা কাটতেছে হচ্ছে রিচের উপরে, ঠিক আছে। আপনারা যদি এখানে ব্যাকে এসে যদি দেখেন, ক্যালকুলেশনটা করেন, এখানে আছে কত 1305। আপনি 1305-কে 73 দিয়ে ভাগ করেন, তাহলে দেখবেন আপনার কাছে এই অ্যামাউন্টটা চলে আসবে, ঠিক আছে। তার মানে রিচের উপরে কাজ করে। যদি ধরেন আমাকে এখানে 200 জন মেসেজ দিত, তাহলে আমি এটাকে 200 দিয়ে ভাগ করতাম, আমার এখানে অ্যামাউন্ট কমে যেত। আবার যদি এখানে 100 জন মেসেজ করতো, তখন আমি এটাকে 100 দিয়ে ভাগ করতাম, এখানে অ্যামাউন্ট বেড়ে যেত। তার মানে টাকা কাটতেছে রিচের উপরে, ঠিক আছে। এটাই আর কি, বুঝতে পারছেন সবাই? হ্যাঁ ভাইয়া, ভাগ করে দেখছি, ঠিক আছে। জি 7 টাকা আসতেছে, 7 টাকা। হ্যাঁ, এরকমই আসবে। ওরা তোর ক্যালকুলেশন ভুল করবে না। যাই হোক, এই হচ্ছে কথা। তো এখন আপনারা ভালোভাবে একটু প্র্যাকটিস করবেন, আর সবগুলো অবজেক্টিভ একটু ঘুরে ফিরে দেখবেন কোনটার ভিতরে কি আছে, ঠিক আছে, কারণ সবকিছু সম্পর্কে জেনে রাখা ভালো। আর ভাইয়া, জি ভাইয়া, আমাদের তো আসলে আমরা তো কন্টেন্ট নাই আমাদের কাছে এখন, কিভাবে কন্টেন্ট করব? ওই যে ইমেজ লিংক দিতে হবে, তারপরে প্রোডাক্টের মানে ইমেজের লিংক দিতে হবে, না হলে আমরা প্র্যাকটিস করব আপনারা কিভাবে? আপাতত অন্য যে কোনো একটা ওয়েবসাইট ইউজ করেন, আপনার প্রয়োজনে এই ওয়েবসাইট থেকে লিংকটি ইউজ করেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। অন্য ওয়েবসাইট থেকে নিলে আমার পানিশমেন্ট দিতে হবে না তো? না, আপনি তো অ্যাড রান করতেছেন না, আপনি তো হচ্ছে এই যে এই পর্যন্ত পাবলিশ পর্যন্ত এসে তো আপনি থেমে যাবেন, তারপর তো আপনার কোনো কাজ করবেন না, আপনার তো কাজ অতটুকুই, কোনো সমস্যা হবে না, ঠিক আছে। ওকে। যে কোনো ওয়েবসাইট, দুনিয়াতে কত ওয়েবসাইট আছে, অ্যামাজন থেকে নিয়ে আসেন, সমস্যা নেই। বা এই যেখানে যে শপিফাই যদি কোনো ওয়েবসাইট থাকে সেখান থেকে নিয়ে আসেন, কোনো সমস্যা নেই, যেখান থেকে আপনার ভালো লাগে ওখান থেকে নিয়ে আসেন, ঠিক আছে। ওকে, তো আজকে এতটুকুই থাকলো। এমনি অনেক টাইম হয়ে গেছে, প্রায় 1.5-2 ঘন্টা ক্লাস হয়ে গেছে। এত লং ক্লাস নর্মালি আমি নেই না, বাট আপনাদের একটু ডিটেলসে সবকিছু বুঝতে পারছিলাম, এই জন্য টাইম লেগে গেছে। ওকে, তো ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। আল্লাহ ওকে হাফেজ। ভাইয়া, ভিডিওটা ভাইয়া একটু আর্লি দিলে ভালো হতো। ভাই আসলে আমি আর্লি দিই, আপলোড হতে তো অনেক টাইম লেগে যায়। ইনফ্যাক্ট আজকে সকালে বিশ্বাস করবেন আমি একটা ভিডিও আপলোড করছি, ওটা দেখছি বিকালবেলা আপলোড হয়েছে অন্য একটা ব্যাচে, তো অনেক টাইম লেগে যায় আপলোড হতে হতে। তো আমি এখন যদি দিই তাহলে হয়তো বা আপনাদের এটা আপলোড হতে 1-2টা বেজে যাবে, ঠিক আছে। ভাইয়া গুগল ড্রাইভে দিলে ভালো হতো ভাইয়া। গুগল আসলে ভাই আমাদের দেয়া নিষিদ্ধ, বাট আমি তারপর বলছিলাম যারা হচ্ছে বাইরে থাকেন তারা হচ্ছে নিতে পারবেন, যাদের ওয়াইফাই নেই আর কি, গ্রামের এরিয়াতে থাকেন। জি ভাই, এটা সমস্যা। আবার ডাটা দিয়ে দেখি তো ফেসবুকে আর- বাবার আর- ভাইয়া আমি বলছিলাম মানে গুগল ড্রাইভে দেওয়ার জন্য, হ্যাঁ, কিন্তু অন্য ব্যাচের দেয়, কিন্তু আমাদের ব্যাচের দেয় না। অন্য ব্যাচের গুলোই নিতে হবে, কারণ সব ব্যাচে সেম জিনিসই দেখায়, টিচারও আমি সবকিছু সেম। তার কারণ হচ্ছে আপনাদের মতো অন্য ব্যাচগুলো তো কিছু স্টুডেন্ট দিতে হয়, তো দেখা যায় আমাদের সাপোর্টিভ মেম্বারদের অনেকটা টাইম এটার পিছনে মানে ব্যয় করতে হয়, এগুলো নিয়ে বিজি থাকতে হয়, যেটা আপনাদের জন্য একটা লস। তো অনেকে দেখা যায় এটার জন্য সাপোর্ট পায় না। তো সবগুলো ক্লাসই সেম, ঠিক আছে। ওই ভিডিওতে যা আছে এখানেও তাই আছে, আপনারা দেখলে বুঝতে পারবেন। হয়তো এক্সাম্পলটা আলাদা ছিল, এখানে টি শার্ট দেখাইছে, ওইখানে তো ল্যাপটপ দেখাইছে, এটাই পার্থক্য, আর কিছু না, ঠিক আছে। বাকি সব কথাবার্তা সবকিছু সেম, তার কারণ একই জিনিস তো আমার বারবার রিপিট করতে হচ্ছে প্রত্যেকটা ব্যাচে। এমন না যে আপনাদের ব্যাচে এটা দেখাইছে অন্য ব্যাচে আরেকটা দেখাইছে, এরকম না। একই জিনিস একই টপিক হয়তো অন্যভাবে দেখানো হয়েছে, ওকে ভাই, ঠিক আছে। তো যেটাই দেয় হোক না কেন কোনো প্রবলেম নেই। আচ্ছা, রুবেল হোসেন ভাই বলতেছে যে মেসেঞ্জার গ্রুপ কেন ওপেন করা হয় না। আমি তো জানি যে আপনাদের আরো 1 সপ্তাহ আগে মেসেঞ্জার গ্রুপ ওপেন করা হয়ে গেছে। একটু অ্যাডমিনদের সাথে কথা বলে জয়েন হয়ে নেবেন, ঠিক আছে। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।